বিশেষ করে যে গুড মুসলিম একটা বই আছে, ঠিক আছে, এগুলো আর কি। সনেটগুলো তার তিনি কোনো নামকরণ করেননি, এই জন্য শেক্সপিয়ারের সনেটগুলোকে দুই ভাবে অ্যাড্রেস করা হয়, আইদার নাম্বার দিয়ে, ধরেন সনেট 17, সনেট 152 এরকম আর কি, বুঝছেন? জি, সনেট 117 এরকম বিভিন্ন নামকরণ করা হয়। এখন যদি একটা কোশ্চেন করে সনেট 17 কার লেখা, আমরা যেটা আনসার করতে পারি এটা শেক্সপিয়ারের লেখা, এটা গেল। তার বাইরে কি এই সনেটগুলো এইভাবে ছাড়াও কোন সনেট যেগুলো বেশি ফেমাস, এগুলো আবার তার প্রথম লাইন দিয়ে হচ্ছে আইডেন্টিফাই। আরে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করে আপনার প্রশ্ন করেন। যদি জয়েন উইথ অডিও না দিয়ে থাকেন তাহলে জয়েন উইথ অডিও চেপে নেন। শুনতে পাচ্ছেন না, তাহলে আমরা শুরু করে দিই ভাই, আমরা শেষে যে কোশ্চেন আনসার নিই। রাস্তা একটা কোশ্চেন আনসার আরেকজন এন্ট্রেস করেছেন, এটা অ্যাটেন্ড করি। সজীব, আপনাকে পারমিশন দেওয়া আছে, আনমিউট করে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। ভাইয়া মানে হচ্ছে কি শেক্সপিয়র থেকে মানে একটু বেশি প্রয়োজনীয় লেসনগুলো যদি একটু বলতেন যেগুলো পড়লে ভালো হবে। শেক্সপিয়ার থেকে পড়বেন হচ্ছে শেক্সপিয়ারের কোন নাটকগুলো ট্র্যাজেডি, কোন নাটকগুলো কমেডি, ঠিক আছে? এটা হলো প্রথম পার্ট। হ্যাঁ, এটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে। এইগুলো হচ্ছে ব্যক্তির নামে, তার সবগুলো ট্র্যাজেডি। যেমন ধরেন ম্যাকবেথ একটা ব্যক্তির নাম, হ্যামলেট ব্যক্তির নাম, তারপরে ধরেন কিং লিয়ার ব্যক্তির নাম, এরকম। তারপরে ধরেন জুলিয়াস সিজার ব্যক্তির নাম, এগুলো সব হচ্ছে আপনার ট্র্যাজেডি। এবার হচ্ছে কিছু নাটক আছে না সজীব ভাই, অ্যাজ ইউ লাইক ইট, মিডসামার্স নাইট ড্রিম, এগুলো কিন্তু কোনো ব্যক্তির নাম না, এগুলো সব হচ্ছে কমেডি, ঠিক আছে? এই ধরনের নাম যেগুলো আছে এগুলো সব কমেডি। এরপরে কি ধরেন আপনার যেমন ধরেন আরেকটা এক শব্দের নাম ধরেন টেম্পেস্ট। টেম্পেস্ট হচ্ছে শেক্সপিয়ারের লাস্ট লেখা, শেক্সপিয়ারের রচিত সর্বশেষ নাটক, এটাকে বলা হয় শেক্সপিয়ারের সোয়ান সং। তাহলে টেম্পেস্ট কি আপনার কি মনে হয়, ট্র্যাজেডি হবে না কমেডি হবে? টেম্পেস্ট কি কোনো ব্যক্তির নাম? কোনো ব্যক্তির নাম না, টেম্পেস্ট হচ্ছে কি কমেডি হবে, ঠিক আছে? তার বাইরে দেখবেন একটা হেনরি সিরিজ আছে, এই হেনরি সিরিজ গুলো সবগুলো হচ্ছে হিস্টোরিক্যাল প্লে, ঐতিহাসিক নাটক, ঠিক আছে, রাজাদের জীবনের উপর ভিত্তি করে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আপনার গেল শেক্সপিয়ারের ট্র্যাজেডি এবং কমেডির ব্যাপার। আচ্ছা, এরপরে শেক্সপিয়ার থেকে দেখতে হবে কি ইম্পর্টেন্ট কিছু নাটক আছে, খুবই গুরুত্বপূর্ণ নাটকগুলোর মধ্যে আছে হচ্ছে হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, অ্যাজ ইউ লাইক ইট, মেজার ফর মেজার। এই পাঁচটার সবার প্রথম আপনার হচ্ছে ক্যারেক্টার, কোন ক্যারেক্টারটা কোথায় আছে, ডেসডেমোনা কোনটাতে, ওথেলো আছে, সরি ওথেলো দেখতে হবে। ওথেলোতে মনে করেন ডেসডেমোনা কোথায় আছে, রুমালকে কাকে দিছিল, তারপরে ধরেন হ্যামলেট নাটকে হ্যামলেটের নায়িকার নাম কি ছিল, তারপরে হচ্ছে এই ধরনের কিছু বিষয়, ঠিক আছে? থ্রি উইচেস কোন ক্যারেক্টার, কোন নাটকের থ্রি উইচেস ছিল হচ্ছে আপনার ম্যাকবেথে। এই ধরনের কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো বিভিন্ন পরীক্ষাতে ঘুরে ফিরে বারবার আসে, এগুলো সবার আগে শর্ট নোট করে মুখস্থ করবেন। এটা দেখার পরে শেক্সপিয়ার তার জীবদ্দশায় কিছু সনেট লিখেছেন, তো সনেটগুলো তার তিনি কোনো নামকরণ করেন নাই, এই জন্য শেক্সপিয়ারের সনেটগুলোকে দুই ভাবে অ্যাড্রেস করা হয়, আইদার নাম্বার দিয়ে, ধরেন সনেট 17, সনেট 152 এরকম আর কি, বুঝছেন? জি, সনেট 117 এরকম বিভিন্ন নামকরণ করা হয়। এখন যদি একটা কোশ্চেন করে সনেট 17 কার লেখা, আমরা যেটা আনসার করতে পারি এটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা, এটা গেল। তার বাইরে কি এই সনেটগুলো এইভাবে ছাড়াও কোন সনেট যেগুলো বেশি ফেমাস, এগুলো আবার তার প্রথম লাইন দিয়ে হচ্ছে আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে খুব বেশি ফেমাস 3-4টা সনেটের বড় যে প্রথম লাইনটা দেখে রাখতে পারে, ঠিক আছে? এইটা মোটামুটি দেখা হয়ে গেলে বিগত বছরের প্রশ্নগুলো খালি সলভ করবেন, আশা করি এর মধ্যে সব কমন পাবেন। আই হোপ সো। ধন্যবাদ। বলতে পারবো না, কিন্তু শেক্সপিয়ার থেকে যে 3টা প্রশ্ন আছে আপনি অন্তত মিনিমাম 2টা পারবেন, দ্যাটস হোয়াট আই ক্যান গ্যারান্টি ইনশাআল্লাহ। যদি আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকেই দেখলাম যে ইনবক্সে লিখছেন যে ভাইয়া মনে থাকে না, কিভাবে পড়বো, ইম্পর্টেন্ট রাইটার কি? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে ক্লাসের শেষে কথা বলে আজকে এমনিও এগুলো নিয়ে কথা বলতাম, শুরুতে আপনাদের জাস্ট প্রশ্নগুলো এবং কোয়েরিগুলো দেখতে চাচ্ছিলাম যে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে, কি ধরনের কি ব্যাপার স্যাপার। তো তারপরে এগুলো নিয়ে ইনশাআল্লাহ ক্লাসের শেষে একটা কথা বলবো, একটু রিমাইন্ডার দিয়ে দিন, ঠিক আছে, যে কিছু জিনিসগুলো বলবো, ঠিক আছে? সো তাহলে আজকে ক্লাসটাকে শুরু করে আগে মডার্নিস্টটা পড়াইনি, তারপরে আসি। হ্যাঁ, এগুলো সবার শেষে আলোচনা করব, ওকে? ইনশাআল্লাহ আপনারা আমাকে বললেন যে সবগুলো শেষে একটা সাম আপ করে দিতে, আমি ইনশাআল্লাহ সবগুলো শেষে একটা সাম আপ করে দিব। তো আজকে আমাদের লিটারেচারের শেষ ক্লাস, এটা হচ্ছে ইংরেজি সাহিত্য 6, মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড। এবং তার সাথে কিছু লিটারেরি টার্মস, যেগুলো নিয়ে হচ্ছে কথা বলা। এখন মডার্ন এবং পোস্ট মডার্নের মধ্যে শুরুতে আমি সিলেবাসটা কমাই দিই, আপনারা পোস্ট মডার্ন করবেন না, পোস্ট মডার্ন বাদ। পোস্ট মডার্ন কেন বাদ আমি বলি, এখন পর্যন্ত বিসিএস পোস্ট মডার্ন থেকে কোনো প্রশ্ন আসেনি, এটা হলো ফার্স্ট প্রথম কথা। দ্বিতীয়ত পোস্ট মডার্নের কোনো সিলেবাস নেই। পোস্ট মডার্ন মানে হচ্ছে গতকাল পর্যন্ত যে লেখক লিখেছেন সেটাও পোস্ট মডার্নের ভিতরে অন্তর্ভুক্ত, কাজে এই জিনিস পড়া শেষ করা সম্ভব না।
এবং এই জিনিস থেকে প্রশ্ন আসেও না। তাই পোস্ট মডার্নে অনেক বইতে আমি দেখেছি বাজারের বইগুলোতে পোস্ট মডার্নের জন্য অনেক বড় বড় মোটা মোটা পাতা ভরে রাখছে, দরকার নাই পোস্ট মডার্ন থেকে চাপ নেওয়ার। ঠিক আছে, সো পোস্ট মডার্ন বাদ। সিলেবাস এখানেই আমাদের মানে টোটাল ইংলিশ লিটারেচারের সিলেবাসের হাফ হচ্ছে পোস্ট মডার্ন। তাহলে এখন চিন্তা করেন যে সবগুলা যুগ মিলায় যদি হাফ হয়, পোস্ট মডার্ন একাই হাফ। ঠিক আছে, যদি এরপরে বলেন যে ভাই একদম ছেড়ে দিব, এটা কেমন কথা? ঠিক আছে, যদি আপনি একদম ছাড়তে না চান, আপনি তো কয়েকজন রাইটার পড়বেন। কে কে? বাংলাদেশি কনটেক্সটে পড়বেন তো আমি না নাম, তার লিখিত বইগুলোর নাম কি কি? বাংলাদেশ থেকে ইংরেজি সাহিত্য আর কেউ রচনা করেন না বা পড়লেও এগুলো সিগনিফিকেন্ট নাই। আর আছেন কাইসার হকসার। কাইসার হকসারের একটা ইয়ে আছে, কবিতা আছে, ওইটা, এই দুইটা শেষ। কাইসার হক, আমি না নাম, আর দরকার নেই। আর হচ্ছে এমনি যদি ওভারঅল যদি দেখেন, ওভারঅল দেখলে আপনি ইন্ডিয়ানের মধ্যে দেখতে পারেন, অরুন্ধতী রায় দেখতে পারেন। অরুন্ধতী রায় ইম্পর্টেন্ট, অরুন্ধতী রায় অনেক মানে বর্তমান সময়ে খুব বেশ ভালো প্রতাপশালী লেখক। দ্যাটস ইট, আমি বলবো এর বাইরে আর দেখতে দরকার নেই। কাইসার হোক, অরুন্ধতী রায়, তামিনা নাম, ব্যাস শেষ। তামিনা নামের বিশেষ করে যে গুড মুসলিম একটা বই আছে, ঠিক আছে, এগুলো আর কি। ব্যাস। আমরা আজকে মূলত ক্লাসে সময় দিব মডার্ন লিটারেচার উপরে। মডার্ন লিটারেচারের উপর থেকে প্রশ্ন থাকে প্রত্যেক বিসিএস এ, মডার্ন থেকে রেগুলার বিসিএস প্রশ্ন আসে এবং কিছু কিছু অংশ থাকে খুবই ইম্পর্টেন্ট। এই মডার্ন লিটারেচার বোঝার জন্য আমাদেরকে আসলে একটু সময় দিয়ে পড়তে হবে এবং কিছু কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে। মডার্ন লিটারেচারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, একটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। দুই রাজার নাম অনুযায়ী, যে রাজা যখন ক্ষমতায় ছিলেন সেই অনুযায়ী 1901 থেকে 1910 সাল পর্যন্ত এডওয়ার্ডিয়ান পিরিয়ড, আর এরপরটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। 1939 এসে মডার্ন লিটারেচার শেষ। কেন বলতে পারবেন কেউ? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মার্ক, কারণ 1939 থেকে আবার হচ্ছে পোস্ট মডার্ন শুরু হয়েছে। এটা একটা কোশ্চেন। কোশ্চেন ইজ ওয়াই, বলতো? এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু এর সাথে সম্পর্কিত। 1939 সাল থেকে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে রচিত সকল সাহিত্যই হচ্ছে পোস্ট মডার্ন। আর এই বিংশ শতাব্দী মানে 1900 সাল থেকে শুরু হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত মানে 1939 সাল পর্যন্ত রচিত যা আছে তার সবই হচ্ছে মডার্ন। কথা কি বুঝতে পেরেছেন আমার কথা? কনসেপ্ট ক্লিয়ার? মডার্ন কোনটা, পোস্ট মডার্ন কোনটা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আসলে একটু সামনের দিকে যাই। মডার্ন লিটারেচারের কিছু ক্যারেক্টারিস্টিক্স, এইটা আমাদের ইম্পর্টেন্ট। এটা একটু আমাদের বোঝা লাগবে যে এই জিনিসটা কি, মডার্ন লিটারেচারের ক্যারেক্টারিস্টিক্স কি। মডার্ন জিনিসটা বোঝার জন্য আগে আপনাদেরকে কিছু কাহিনী বলতে হবে। আমি আপনাদেরকে কাহিনীগুলো একটু বলি, হ্যাঁ? একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি একটু একদম পাঁচ থেকে শুরু করে গল্পের মতো করে কিছুক্ষণ বলবো। এই কন্টেক্সটগুলো একটু মাথায় রাখবেন। একটা সময় পৃথিবীর মানুষ সাহিত্য বলতে কি বুঝতো জানেন? পৃথিবীর মানুষ সাহিত্য বলতেই বুঝতো হচ্ছে ছন্দে মিলানো কবিতা। কবিতা ছাড়া একটা সময় আর কোনো সাহিত্য ছিল না। ধরেন আপনি দাবি করলেন আপনার ভিতরে সাহিত্য প্রতিভা আছে, আজ থেকে যদি 500 বছর আগে হইতো, তাহলে আপনার ভিতরে সাহিত্য প্রতিভা আছে এটা প্রুফ করার জন্য আপনাকে ছন্দ মিলায় কিছু না কিছু লেখা দেখাইতেই হবে, নাহলে তারা মানবে না। অর্থাৎ প্রাচীনকালের সাহিত্যে কেবলমাত্র কবিতা ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না। কথাটা কি বুঝছেন আমার কথা? আচ্ছা, প্রাচীনকালের লিটারেচারে কেবলমাত্র কবিতা ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না। প্রাচীনকালের কবিতাগুলো কিরকম? প্রাচীনকালের কবিতাগুলো হচ্ছে এরকম, ওহে আমার খালু দাও একটি আলু। অর্থাৎ আপনাকে এই খালু আলু মিলাইতে হবে, বুঝছেন? এই খালু আলু যেমন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শ্লোক বলা কাজদা দিদি কই, এই ওই কইয়ের অন্ত মিল না থাকলে কবি হওয়া যাবে না। এটা ছিল বিষয়। সেইখান থেকে আমরা আস্তে আস্তে অনেক ডেভেলপ হয়েছি। আমরা দেখেছি ভিক্টোরিয়ান যুগে এসে মোটামুটি উপন্যাসের যাত্রা শুরু হয়েছে। তাহলে উপন্যাসের যাত্রা শুরু হবে ইংরেজি সাহিত্যে, যে শক্তিশালী ভাবে উপন্যাসের যাত্রা শুরু হবে, কে বলতে পারবেন? ভিক্টোরিয়ান যুগ। কোন যুগ? ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে হচ্ছে শক্তিশালী ভাবে ইংরেজি উপন্যাসের যাত্রা শুরু। এখন ভিক্টোরিয়ান যুগের আগে রোমান্টিক যুগ ছিল, তাহলে কি ভাইয়া রোমান্টিক যুগে কি উপন্যাসিক ছিল না? রোমান্টিক যুগে উপন্যাসিক ছিল। যেমন আমরা রোমান্টিক যুগের এন্টি রোমান্টিক দেখেছি কাকে? জেন অস্টিনকে। ছিল, কিন্তু মূল ফ্লোটা শুরু হয়েছে ভিক্টোরিয়ান থেকে। মনে করেন ট্রানজিস্টর কিংবা হচ্ছে ট্রানজিস্টর না, তার আগে যেন কি আবিষ্কার ছিল? আইসি। আইসি আবিষ্কারের পরে কি কম্পিউটারের নতুন যুগ শুরু হয়ে গেছিল? শুরু হয়ে যায় নাই। সেই আইসি ডেভেলপমেন্ট আছে, এরপরে এসে তারপরে সে হচ্ছে আপনার পরের যুগে এসে অনেকদিন পরে যায় পরের যুগ শুরু হয়েছে। সায়েন্সের কোনো কিছু আছে, একটা জিনিস আবিষ্কার হয়েছে, কিন্তু ওইটার মূল প্রভাবটা এসে সমাজে পৌঁছালো 10-15 বছর পরে। এরকম ছিল না ঘটনা? অনেক আছে কিন্তু। তো এরকম ব্যাপারটাও সেম। তখন লিখছে, কম বেশি লিখছে, কিন্তু মূলত শক্তিশালী যাত্রা শুরু হয়েছে ভিক্টোরিয়ান যুগ থেকে উপন্যাস। এই জন্য যদি উপন্যাস থেকে, ইংরেজি উপন্যাস থেকে প্রশ্ন আসে, সবচেয়ে বেশি আসার সম্ভাবনা হচ্ছে ভিক্টোরিয়ান এবং মডার্ন, এই দুইটা যুগ থেকে। তাহলে আমাদেরকে ভিক্টোরিয়ান যুগ এবং মডার্ন যুগের উপন্যাস খুব ভালোভাবে পড়তে হবে। আর তার সাথে আমাদেরকে আর কোনটা ভালোভাবে পড়তে হবে? আমাদেরকে ভাই আচ্ছা ভাই, আমরা একটু ডিসকানেক্ট হয়েছে, আপনার সাথে থাকুন, চলে আসবেন। শুনতে পাওয়া যায়? কি জানি হয়েছিল বুঝলাম না, জুম থেকে আমার বের হয়ে ভাই আমি লাইভ দিয়েছিলাম তো, আপনি মনে হয় এটা ডিসকাস করছে একটা। ও আচ্ছা আচ্ছা, কি জানি হঠাৎ করে আমি দেখে আমি বের হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। হ্যাঁ আচ্ছা, সো যেটা বলছিলাম যে প্রথমে ছিল অন্তমিল, অন্তমিলের উপর ভিত্তি করেই এই সাহিত্য চলতো। এরপরে আসছে কি উপন্যাস, এরপরে উপন্যাস আসছে, উপন্যাসের যাত্রা শুরু হয়েছে ভিক্টোরিয়ান যুগে শক্তিশালী ভাবে। তাহলে আমরা যত উপন্যাস আছে, উপন্যাসের জন্য আমরা পড়বো কেবলমাত্র ভিক্টোরিয়ান যুগ। আর যেহেতু ভিক্টোরিয়ান যুগের আগে রোমান্টিক এই যে হচ্ছে কে লিখেছিলেন, একজন এটার নাম বলেছে একটু আগে, কে?
জেন অস্টেন তার রচিত দুইটা উপন্যাস আছে মাত্র, দুইটার নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে প্রাইড এন্ড প্রেজুডিস আর হচ্ছে সেন্স এন্ড সেন্সিবিলিটি। এই দুইটার নাম মনে রাখা যায়? রাখা যায় কি যায় না? রাখা গেলে ইয়েস বলেন, না রাখা গেলে নো বলেন। আমি কিন্তু প্রাইড এন্ড প্রেজুডিসের সম্পূর্ণ কাহিনী সুন্দর করে বলছিলাম, ওই যে মনে আছে বাড়ি দেখার পর হচ্ছে এলিজাবেথের মাথা ঘুরে গেছিল যে হ্যাঁ আজকে যদি আমি এই ইয়ারে অ্যাকসেপ্ট করতাম কি বলে তাহলে হচ্ছে আমিও এই বাড়ির মালিক থাকতাম, ঠিক আছে? এই সুন্দর পেম্পার লিস্টে দেখে ওর মাথা ঘুরে গেছিল। এই জন্য বলছিলাম না যে জেন অস্টেনকে বলা হয় রোমান্টিক যুগের অ্যান্টি রোমান্টিক সাহিত্যিক, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। ওকে, ফাহাদ লিখেছেন প্রাইড এন্ড প্রেজুডিস মুভিটা দেখছি, ভালো, খুব সুন্দর, ভালো লাগছে কিনা জানাবেন। তা এইভাবে করে হচ্ছে আপনার নাটকের যাত্রা শুরু হয়েছিল, ঠিক আছে? আরে সরি, উপন্যাসের ব্যাপারটা মোটামুটি গেল। তাহলে উপন্যাস আমরা করবো মূলত হচ্ছে ভিক্টোরিয়ান যুগ এবং মডার্ন যুগ, এই দুটো যুগ থেকে। আচ্ছা, এবার আসি নাটকের ব্যাপার। নাটক তো অনেক প্রাচীন, সেই গ্রিক যে ইয়া ছিল, আগে যে গ্রিক সাহিত্য ছিল, ঠিক আছে, তারপর যে রোমান ইয়া ছিল, সাম্রাজ্য ছিল, তখনও নাটক ছিল, কিন্তু এত আগে থেকে আমার নাটক করার দরকার নেই। আমরা নাটক শুরু করবো শেক্সপিয়ারের ঠিক আগের থেকে। সেটা কোন জায়গা কে বলতে পারবেন? কোন জায়গা থেকে পড়া শুরু করতে হবে? বেন জনসন থেকে নাটক আমরা পড়া শুরু করবো। বেন জনসন, আমরা দেখবি স্প্যানিশ ট্র্যাজেডি বাই থমাস কিড। বেন জনসনের ক্ষেত্রে হচ্ছে গল্প নিয়ে এবং হচ্ছে আরেকটা ছিল না ওই যে মেজার ফর মেজারের যে ইয়াটা ছিল, নাটকটা ছিল, ওটার সাথে সম্পর্কিত, ওই এগুলা মিলাই হচ্ছে আপনার দেখবো। এরপর শেক্সপিয়ার করবো। নাটকের জন্য আমি আপনাদেরকে শর্ট লিস্ট করে দিই। নাটকের জন্য হচ্ছে আমি যেটা বললাম থমাস কিড স্প্যানিশ ট্র্যাজেডি, বেন জনসন, আর বেন জনসনের পরে এসে পড়বেন হলো শেক্সপিয়ার। শেক্সপিয়ারের পরে আধুনিক যুগে এসে খুব ভালো মতো পড়তে হবে জর্জ বার্নার্ড শ। আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ জর্জ বার্নার্ড শ নিয়ে আলোচনা করবো। কথা ক্লিয়ার? নাটকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারা? লিখে দিব। আচ্ছা, লিখে দিই। এক নম্বরে এসে আমরা দেখবো স্প্যানিশ ট্র্যাজেডি। তারপরে আমরা এখান থেকে এসে দেখবো হচ্ছে বেন জনসন, তারপরে হচ্ছে শেক্সপিয়ার, আর 4 নম্বরে এসে দেখবো আমরা জর্জ বার্নার্ড শ। এই 4 জন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার বাইরে কিছু আছে যেমন হেনরি কিপসন, তারপরে হচ্ছে যে অ্যাবসার্ড থিয়েটার অফ অ্যাবসার্ডের ক্ষেত্রে হচ্ছে আরো কিছু ব্যক্তি আছে, এগুলো আছে, এগুলো হচ্ছে এদের পরে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেইটা যে ভাই আমি বেশি পড়তে পারি না, আমার বেশি মনে থাকে না, আমি ডিপি গিয়ে পড়তে চাই না, আমার কোনো রকম প্রিপেয়ার করে দেন, তাহলে আমি বলবো 4 জন পড়েন, এখান থেকে কিছু না কিছু আসবে ইনশাআল্লাহ, কিছু না কিছু আসবে ইনশাআল্লাহ। কথা বুঝছেন? আমার কথা বুঝে গেছে? এখান থেকে কোনো প্রশ্ন পাবো। এবার গেল আমাদের কবিতা, আমরা ইয়ার কথা বললাম, উপন্যাসের কথা বললাম, নাটকের কথা বললাম। এবার আমরা যাই কিসে যাবো বলেন? এবার আমরা যাবো কবিতায়। এই কবিতা অনেক পেঁচাল, কে কোন কবিতা লিখছে এগুলা মনে রাখা খুবই মুশকিল, কিন্তু এখানে একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে কি? শর্টকাটটা হচ্ছে ভাইয়া যে মনে আছে আপনাদের সাথে যখন আমি ক্লাস নিতাম কিছু কিছু রাইটার উপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিতাম, মনে আছে আপনাদের? 3 স্টার, 2 স্টার, 1 স্টার ক্যাটাগরি করে দিতাম। আপনারা প্রথম দফায় খালি 3 স্টার গুলা পড়বেন, প্রথমবার পড়ার সময় খালি 3 স্টার পড়বেন। শুনেন, বিসিএস এর প্রিলির পড়া অনেক ডাইভার্সিফাই, অনেক কিছু অনেক বিষয় পড়তে হয়। সব সময় আমাদের একটা বড় চ্যালেঞ্জ কি জানেন? পড়লেই হয় না, মনে রাখতে হয়। বিসিএস প্রিলি যদি মনে করেন একটা মানুষ যা পড়ছে তার সব যদি মনে রাখতো তাহলে দেশে প্রিলি পাস করতে না 1 লাখ। প্রবলেম হচ্ছে কোথায়? পরে অনেক মানুষ, এই ধরেন 5 লাখ ক্যান্ডিডেট থাকে, 5 লাখ যদি ক্যান্ডিডেট থাকে আপনার, এই 5 লাখের মধ্যে ধরেন পড়াশোনা করে মিনিমাম লেভেলের হইলেও পড়াশোনা করে যে পরীক্ষা দেয় ভালো ছাত্র আছে ধরেন 3.5 লাখ, 3.5 লাখ। এই 3.5 লাখের মধ্যে অ্যাকচুয়ালি পড়া মনে রেখে রিভিশন দিয়ে ভালো মতো প্রিপেয়ার্ড হয়ে গিয়ে পরীক্ষা দেয় হচ্ছে 1.5 লাখ। এটা হচ্ছে আমার এস্টিমেশন। এই 1.5 লাখের মধ্যে কিছু আছে ভাই, আমি জানি না, আমি ছোট করতে চাই না কাউকে, কিন্তু কিছু আছে ভাই যতই পড়ুক এদের কিছু হয় না, কারণ পড়ার স্ট্র্যাটেজি সুন্দর না, পড়াশোনা সুন্দর না, পড়াশোনার প্যাটার্ন সুন্দর না। এরা অনেক পড়ে, অনেক কিছু জানে, কিন্তু আসলে মানে পরীক্ষার জন্য, পরীক্ষা ওরিয়েন্টেড যে পড়াশোনা, এটার জন্য আমার মনে হয় এদের এক্সাম স্ট্র্যাটেজি ফিট না। এই 1.5 লাখের মধ্যে পরীক্ষার স্ট্র্যাটেজি সহ ফিট হয় এরকম আছে ধরেন 70 থেকে 80 হাজার। এই 70 থেকে 80 হাজারের মধ্যেই আসলে যে 15-20 হাজার পাস করে তারা পাস করে। এই 70-80 হাজারের যে কেউ টিকতে পারে, যে কেউ বাদ দিতে পারে ফ্রিতে। কথা বুঝছেন? এই 70-80 হাজার আপনার অ্যাকচুয়ালি রিয়েল ক্যান্ডিডেট ফিল্ডে থাকে 70 থেকে 80 হাজার ক্যান্ডিডেট, আর বাকি সব এই সব বিভিন্ন কারণে বাদ। ঠিক আছে? তো আপনাদের এত ভয় পাওয়ার দরকার নেই যে আমার 5 লাখের মধ্যে থেকে আমি 15 হাজারে কিভাবে ঢুকবো। না, আপনার ওই হিসাব করার দরকার নেই। আপনি হিসাব করবেন 70 থেকে 80 হাজারের ভিতরে আমি 15 হাজারে কিভাবে ঢুকবো। ঠিক আছে? এখানে আরাফাত ভাই আছেন, আরাফাত ভাই আমার সাথে একমত পোষণ করতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন, আমি জানি না, কিন্তু এটা হচ্ছে আমার অ্যানালাইসিস। আমি যে কোনো পরীক্ষা দিতে গেলে আমি মানে যেটা মনে করি যে যত ক্যান্ডিডেট আছে তার 5 ভাগের 1 ভাগ রিয়েল ক্যান্ডিডেট, বাকি 5 ভাগের 4 ভাগ আসলে বাদ। দেখি আরাফাত ভাই আছেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি মতামতের সাথে একমত দ্বিমত? আপনার মতামতটা একটু যদি জানেন। না ভাই, আমি আপনার সাথে টোটালি এগ্রি করি যে আসলে সবার যদি এক্সাম স্ট্র্যাটেজি সিমিলার থাকতো তাহলে তো আসলে প্রিলি পাস করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যেত, মানে যারা পাস করে আর কি তাদের জন্য। আর অনেস্টলি স্পিকিং ভাই আমার মনে হয় যে ইংলিশ লিটারেচারের পেছনে টাইম যত কম দিবে এটা হচ্ছে গিয়ে ক্যান্ডিডেটের জন্য অনেক বেশি মানে প্রফিশিয়েন্ট একটা প্রিপারেশন হবে, বিকজ এটা তো রিটেনে গিয়ে ভাই সেরকম কাজে লাগে না। তো এখান থেকে যদি কেউ 15-এ 7 ক্র্যাক করার মতো বা 8 ক্র্যাক করার মতো প্রিপারেশন নেয়, আমার মনে হয় ওইটা ভাই বেস্ট স্ট্র্যাটেজি, বিকজ এখানে জিনিসগুলো মনে রাখা আমার অনেক বেশি টাফ মনে হয়েছে যখন আমি প্রিলি আর কি পড়ছি প্রিলি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সো যে জিনিসটা বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট, আমি আপনাকে আগেই বলছিলাম যে ইংলিশ লিটারেচারে 15-এ 15 তোলা
টার্গেট আপনার করা উচিত না। হ্যাঁ, আপনি যদি ইংলিশের স্টুডেন্ট হন যে আমার অনার্স ইংলিশ ছিল, আমি চাই ইংলিশ লিটারেচারটা লিড নিতে অন্যদের চেয়ে, তখন আপনি হয়তো তারপর আপনার 15 টার্গেট করা উচিত না, আপনার টার্গেট করা উচিত 15 কে 14 পাওয়া যায় কিনা। ঠিক আছে, কারণ কেউই সবকিছু জানে না। কোটেশন একটা টাস করে তুলে দিলে কোথা থেকে আসছে এটা একটা লিটারেচার স্টুডেন্ট বলতে খুব কষ্ট হয়, কারণ এত বই, এত মোটা বই, কত কোটেশন, হাজার হাজার লাখ লাখ কোটেশন, এটা পারা এত সহজ না। সো এই যে 15টা প্রশ্ন থাকে তার মধ্যে কিছু প্রশ্ন থাকে এমন এটা আপনিও পারবেন না, যে এই আসছে সেও পারবেন, বুঝছেন, লিটারেচার স্টুডেন্ট সেও পারবেন। সো ওগুলো বাদ দেন, ওগুলো বাদ দিয়ে আপনাদের টার্গেট আমি বলছিলাম কি যে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এমন ভাবে করে দিব যেন আপনারা 15তে 9 পান। মনে আছে ফার্স্ট ক্লাসে বলছিলাম? আপনাদের কি মনে আছে যে আমাদের টার্গেট হচ্ছে 15তে 9, 60%। 200তে যদি 120 হয় তাহলে সেই 60% হিসাবে 15তে আমাদের টার্গেট হচ্ছে 9। যে কোনো মূল্যে আমাদের 9 তুলতে হবে। তো এখন 9 যদি আমি তুলতে পারি তাহলে কিন্তু বলতে হবে যে আমার ইংলিশ লিটারেচার পার্টি পরীক্ষা ভালো হয়েছে। কথা বুঝছেন? আর আরেকটা জিনিস হচ্ছে কোন অবস্থাতে আমার মার্ক যেন আবার 5 এর কম না চলে যায়। 5 এর কম চলে গেলে ওটা আবার একটা ব্যাক, কারণ 3 4 5 নাম্বার যে ব্যাক খাবেন ওটা আবার কোন অংশ দিয়ে কভার করবে, কোন অংশে কিন্তু লিড নেওয়া যায় না। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ব্যাপার। সো মোটামুটি 5 এর কম যেন আবার কোনোভাবে চলে না। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা একটু চলে যাই, এগুলো হচ্ছে নাটক। হ্যাঁ, এগুলো নারী নামগুলো হচ্ছে নাটকের জন্য, নাটকের পার্ট থেকে এগুলো করবে। আচ্ছা ঠিক আছে, এখন গেল। এখন আমরা কি যাবো? এখন আমরা কি আলোচনায় যাবো? আমরা আলোচনা যাবো কবিতা। কবিতার জন্য হচ্ছে সবার প্রথম এসে পড়াটা শুরু করবেন রোমান্টিক পিরিয়ড থেকে, রোমান্টিক লিটারেচারের পড়াশোনা। তো রোমান্টিক লিটারেচার কবিতাতে এসে দেখবেন কি, রোমান্টিক লিটারেচারের কবিতাতে এসে পড়বেন হচ্ছে আপনার ইয়ার কবিতা, ওই যে কি বলে, যারা ওয়ার্ডসওয়ার্থ, যারা শুরু করছে রোমান্টিক লিটারেচার, ওয়ার্ডসওয়ার্থ, কোলেরিজ, না ব্যাট হচ্ছে ইয়ার জন্য, ভিক্টোরিয়ানের জন্য, ওয়ার্ডসওয়ার্থ, কোলেরিজ, শেলি, কিটস। এখান থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ কিছু না কিছু, যদি খুব ব্যতিক্রম কিছু না হয়। ওয়ার্ডসওয়ার্থ, কোলেরিজ, শেলি, কিটস, এদেরকে নিয়ে প্রশ্ন করতেই হবে, কিছু না কিছু প্রশ্ন করতে হবে। ভিক্টোরিয়ান যুগে এসে খুব ভালো মতো দেখতে হবে ব্যাটের মধ্যে কে কে ছিল? ব্রাউনিং, আর্নল্ড এবং টেনিসন। এদেরকে খুব ভালো মতো দেখতে হবে ভিক্টোরিয়ান যুগ থেকে। আর তার সাথে কোনটা দেখতে হবে? তার সাথে হচ্ছে মাঝখানে কিছু লোকজন আছে। লোকজন কারা কারা? কে কে বলতে পারবেন? কিছু এপিক আছে না? এপিক ছিল, মনে আছে? অনেকগুলো এপিক ছিল, এর মধ্যে আবার একটা ছিল মক এপিক, মনে আছে? এই এপিক এবং মক এপিক দেখবেন। আর তার সাথে হচ্ছে আপনি দেখবেন হচ্ছে যেমন ইয়েগুলা, এলিজিগুলা, এইগুলো যদি পারেন, এখানে মোটামুটি যা লিখছি, হ্যাঁ, পোপ মিল্টন, এদেরকে দেখবেন। পোপ মিল্টন ইম্পর্টেন্ট, ঠিক আছে, লিখে দিন। পোপ হচ্ছে ওই যে মক এপিকের জন্য, আর মিল্টন হচ্ছে প্যারাডাইস লস্টের জন্য। ঠিক আছে, পোপ এবং মিল্টন এই দুটো খুব ভালো মতো দেখবেন। ঠিক আছে, ওকে। সো এলিজি, ওই যে এলিজি ক্যাটাগরিতে যে থমাস গ্রে হচ্ছে এই যে এলিজি ক্যাটাগরিতে। ঠিক আছে, এই ওকে, ওই যে এলিজি রিটেন অন কান্ট্রি চার্চ, ওই একটা কবিতার জন্য থমাস গ্রে যদি আসে তাহলে একটা কবিতার জন্য আসবে এলিজি রিটেন অন কান্ট্রি। আর কিছু দেখা লাগবে না থমাস গ্রে থেকে, আর কিছু দেখা দরকার। এরকম মেইন যে ইম্পর্টেন্ট অংশগুলো, এইগুলাকে মিলায় আপনি 15-20 পাতার একটা পড়া আপনি পাবেন সর্বোচ্চ। এই 15-20 পাতার পড়াটা পড়ে ফেললে, আর আমি এতদিন পর্যন্ত ক্লাসে যা লেকচার দিছি এগুলো যদি আপনি শুনে থাকেন, আশা করি আপনার ইংলিশ লিটারেচার একটা মিনিমাম লেভেলের মার্কস উঠবে। 9 ইনশাআল্লাহ আপনার উঠে যাবে। দ্যাটস হোয়াট আই ডিপলি বিলিভ। বুঝা গেছে কথা? ঠিক আছে, সো এত হতাশ হওয়ার কিছু না, এত ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নাই। সিলেবাস কিন্তু এখন অনেক কমে গেছে আমাদের হাতে। আমরা জানি যে সব রাইটার আমাদের ইম্পর্টেন্ট না। আমার 15 পাওয়ার দরকারও নাই। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে 15তে 9 মার্কস। আসলে এখন আমরা একটু মডার্ন লিটারেচারের আলোচনায় যাই। এবার আসি ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়ালিজম জিনিসটা কি? ইন্ডিভিজুয়ালিজম হচ্ছে প্রত্যেকের ব্যক্তি স্বাতন্ত্র্য বার্তা কিরকম, আমি আপনাকে এটার পিছনে একটু ছোট ছোট অনেকগুলো কথা বলতে হবে। এই ইন্ডিভিজুয়ালিজমটা এটা একটু বুঝতে হবে আমাদের। আচ্ছা দেখেন, একটা সময় পৃথিবীতে কি ছিল? পৃথিবীতে মানুষ খুব বড় বড় গুচ্ছ আকারে ছিল। মনে করেন সকল গোত্র বা জাত একসাথে বসবাস করতো, তারা তাদের সেই পুরো গোষ্ঠীটা একসাথে বসবাস করতো। এরপর এখানে একটু ভাগ হয়ে গেছে, হচ্ছে যে বড় সড়ো জয়েন্ট ফ্যামিলি ছিল, বাবা চাচারা একসাথে বসবাস করে। তারপরে সেখান থেকে আরো ছোট হয়ে এখন দেখবেন চাচারা আর একসাথে বসবাস করে না, খালি নিজেদের ফ্যামিলি একসাথে বসবাস করে। এরপরের স্টেজ আসবে দেখবেন নিজেদের ফ্যামিলি, আপন ভাই বোন, মা বাবা, তারাও আবার 4 জন 4 জায়গায় বসবাস করতেছে। মানে যত পৃথিবী আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা যত যুগের সাথে আগাচ্ছি, মানুষ তত আস্তে আস্তে ক্ষুদ্র ইউনিটে ভাগ হয়ে যাচ্ছে। এটা কি বুঝতেছেন? এটা কি খেয়াল করেছেন আগে? আমার বাবারা যখন বড় হয়েছে তখন আমার বাবা, চাচা, তারপরে হচ্ছে তার চাচা, ভাই, তারা সবাই মিলে একসাথে থেকে বড় হয়েছে। আর এখন কি হইতেছে? এখন কি আমার পরিবারে আমি, আমার বাপ মা, ভাই বোন, শেষ। আমরা কিন্তু এতটুকুই। হয়তো আমার কোলা মায়েদের সময় দেখা যাবে আমি থাকবো এক জায়গায়, আমার কোলা থাকবে এক জায়গায়, আমার বউ থাকবে এক জায়গায়, বা আমার ছেলের বউ থাকবে আরেক জায়গায়। এরকম হইতে পারে কিনা? এক সময় এরকম হয়ে যাইতে পারে কিনা? অর্থাৎ যত দিন যায় পৃথিবী তত ছোট হয়, তত ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে। কথাটা বুঝছেন? এই জিনিসটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম জিনিস। প্রত্যেকটা জায়গায় ব্যক্তির প্রাধান্য আগে, গোষ্ঠীর প্রাধান্য না। সে ব্যক্তি কি করে, ব্যক্তি কিভাবে চিন্তা করে, এগুলাই হচ্ছে আসল বিষয়। সৈকত বলছেন ইউরোপ আমেরিকা অলরেডি এরকম। হ্যাঁ, ইউরোপ আমেরিকার অনেক জায়গায় এরকম, হয়তো এন্টায়ারলি হয়ে যায় না, কিন্তু অনেক জায়গায় এরকম। ওখানে দেখবেন বাবা আমার বয়স হয়ে গেছে, ওল্ড হোমে চলে গেছে, বাবা মা ওল্ড হোমে থাকে, জামাই বউ একসাথে থাকে। ঠিক আছে, তারপরে আবার ধরেন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, জামাই বউ পরে হচ্ছে ইউনিভার্সিটি পড়ে, ছেলে মেয়ে আরেক জায়গায় চলে গেছে, খালি জামাই বউ একসাথে থাকে, এরকম। ঠিক আছে, এরকম। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে অ্যাবসার্ডিটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এখানে আমি যা বলতেছি তার সবগুলো আসলে অনেক বড় বড় থিওরি, বুঝছেন? এখন বড় বড় থিওরি সব আমি বুঝাতে যাবো না, কারণ সব বুঝতে গেলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। দরকার নেই এত মাথা খারাপ করা। ঠিক আছে, লিটারেচার করে অনেকে কিন্তু পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমরা দেখছি লিটারেচার এমন হাই থট দেয় মাঝে মাঝে, কেউ এগুলো নিতে হচ্ছে পাগল হয়ে যায়। ঠিক আছে, সো আসেন আমরা এরকম সবকিছু যাবো না, খালি বেসিকটা বুঝে যাই। অ্যাবসার্ডিটির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে রিপিটেশন। একই কাজ বারবার করে। যেমন একটা উদাহরণ যদি দেন, আমি একটা উদাহরণ দিই। যেমন থিয়েটার অফ অ্যাবসার্ড, যেমন হচ্ছে ওয়েটিং ফর গড একটা নাটক।
তো ওয়েটিং ফর গডো নাটকটা হচ্ছে থিয়েটার অফ অ্যাবসার্ডের একটা উদাহরণ। ওয়েটিং ফর গডোতে কি হয়, দুইটা লোক নাটকটার মধ্যে কথা বলতে থাকে, কি বলে না বলে নাটকের কোনো অর্থ নাই, একই কথা বারবার বলতেছে, ঠিক আছে, একই কথা বারবার রিপিটেডলি বলতেছে, এটার মধ্যে কোনো ডিপ মেসেজ নাই, কোনো কিছু নাই। পুরো নাটক পড়া শেষে আপনার মনে হবে এটা কিছুই দেখলাম, এটা কি, হোয়াট ইজ দিস, মানে এটার মধ্যে কোনো একটা নাটকের প্লট নাই, কাহিনী নাই, আপনি বলতে পারবেন না। আপনার যদি জিজ্ঞেস করেন নাটকের কাহিনী কি বলো, আপনি একটা কাহিনী বলতে পারবেন, এই নাটকটার মধ্যে কোনো কাহিনী আছে, দুইটা লোক কি বলতেছে না বলতেছে কোনো ঠিক নাই, এটাই হচ্ছে থিয়েটার অফ অ্যাবসার্ড। এই নাটক লেখা লোক নোবেল প্রাইজ পাইছে। এখন আপনি বলতে পারবেন ভাই এটা কেমন লিটারেচার, এটা লেখার জন্য একটা মানুষ নোবেল প্রাইজ দেয়, ওয়াই, লিটারেচার এমন কেন হয়ে যাচ্ছে? আসলে কিছু না, এই জিনিসটার ভিতরে একটা ডিপ মিনিং আছে। ডিপ মিনিং কি, আমাদের যে দৈনন্দিন জীবন আছে, এই দৈনন্দিন জীবন এখন হচ্ছে রিপিটেড। এটা না আমার জীবন, আমি সকালবেলা ঘুম থেকে উঠি, ঘুম থেকে খাই, জুতা পরে অফিসে যাই, অফিস থেকে আসি, আইসা একটু রেস্ট নেই, তারপরে হয়তো আপনাদের সাথে ক্লাস নেই, তারপরে আবার রাতে ঘুমাই যাই। পরের দিনের রুটিন কি, পরের দিন রুটিন সেম, তারপরের দিন রুটিন কি, তারপরের দিনের রুটিন সেম, তারপরের দিন রুটিন কি, তারপরের দিনের রুটিন সেম। একই জিনিস আমার লাইফে বারবার ঘুরতেছে, ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে, এন্ড দ্য লাইফ ইজ সো মানডেইন। লাইফের মধ্যে কোনো জয় নাই, কিছু নাই। আমাদের অনেকের জীবন এরকম হয়ে যাচ্ছে কিনা আস্তে আস্তে, এটা একটা আধুনিকতার অংশ কিনা? আপনি দেখবেন একই কথা দিনের মধ্যে বারবার একজনের সাথে বলতেছেন, ঠিক আছে, বিশেষ করে যারা কল সেন্টারে চাকরি করে তাদের দেখবেন যে একই কথা বারবার বলতে, শুভ সকাল, অমুক কোম্পানি থেকে তমুক বলছি, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আবার ফোনটা রাখে আবার তুলে বলে, শুভ সকাল, অমুক কোম্পানি থেকে অমুক বলছি, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তার সারাদিন কাজই এটাই, শুভ সকাল, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, শুভ সকাল, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এর মধ্যে এরপরে চিন্তা করেন ডিভিশন অফ লেবারের কথা। ডিভিশন অফ লেবারে যদি যান, যেই লোক ক্যারেক্ট মারে সে সারাদিন ক্যারেক্ট মারতেই থাকে, মারতেই থাকে, মারতেই থাকে। যে ধরেন একটা যে ব্যক্তি মনে করেন ইন্ডাস্ট্রিতে কাজ করে, ওর দায়িত্ব দিল তুমি এই বস্তাতে এখান থেকে এখানে নিয়ে যাবা, ওর সারাদিন কাজ হলো এখান থেকে এখানে নিয়ে যাও, একই জিনিস রিপিট করা, এটাকে আমরা কিন্তু ইকোনমিক্স বলি ডিভিশন অফ লেবার। সো মডার্নিজমের একটা বড় জিনিস হচ্ছে রিপিটেশন। এই রিপিটেশনের উপর ভিত্তি করে গড়ে উঠছে থিয়েটার অফ অ্যাবসার্ড। কথা বুঝছেন? বুঝে গেলে ইয়েস বলেন, না বুঝে গেলে নো বলেন। এরপরে চলে যাই আমরা সিম্বলিজমে। হোয়াট ইজ সিম্বলিজম? সিম্বলিজমের ব্যাপারটা আসলে কি? সিম্বলিজমের ব্যাপারটা হচ্ছে আপনার একটা মানে যে কোনো একটা লেখায় মনে করেন আপনি একটা উপন্যাস বললেন, এই উপন্যাসের মধ্যে দেখা যায় যে একটা লোক তিমি মাছ ধরতে গেছে, তিনি শিকারে গেছে। তো ওখানে তিনি কেবলমাত্র তিমি না, তিনি হয়তো আর অনেক কিছু রূপ আপনি এখানে খুঁজে পেলেন। তিনি আসলে হচ্ছে আপনার নেচারের সিম্বল, আর মানুষ হচ্ছে আপনি ধরেন আপনি খুঁজে পেলেন মানব সভ্যতার সিম্বল। এখন এই লোকটা যে তিনি মাছ ধরতেছে, তাহলে এটা কি অ্যাকচুয়ালি ম্যান হান্টিং দ্য নেচার। এখন বুঝছেন সিম্বলিজম ব্যাপারটা কি? যেখানে একটা জিনিস খালি ওটার মধ্যে থাকে না, যেখানে তিনি আর তিনি থাকে না, ডিম আর ডিম থাকে না, লাল দরজা থাকে না, সেটা হচ্ছে সিম্বলিজম। বরং লাল দরজা যদি আরেকটা মিনিং থাকে তাহলে এটাকে বলা যায় সিম্বলিজম। কথা বুঝছেন? ঠিক আছে, সো এরকম আর কি। সো এটা আর তার বাইরে আছে এক্সপেরিমেন্টেশন। এখানে অনেক ধরনের এখন অনেক ধরনের ফর্মস ফিগারস এক্সপেরিমেন্ট করতেছে, অনেক নতুন ধরনের, যেমন থিয়েটার অফ অ্যাবসার্ড, এটা একটা নতুন ধরনের এক্সপেরিমেন্টেশন হিসেবে প্রথমে নাটকে ইপসেন, তারপর এরা সবাই প্রথম হচ্ছে আপনার এরা এক্সপেরিমেন্ট করতেছিল নতুন ধরনের গঠন, নতুন ধরনের সাহিত্যকর্মের গঠন, নতুন ধরনের লেখার টেন্ডেন্সি, নতুন ফ্যাক্টস এন্ড ফিগারস, ঠিক আছে, নতুন লেখার স্টাইল, সবকিছু মিলায় হচ্ছে আপনার এটা এই জিনিসটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন। সো বেসিক্যালি এগুলো হচ্ছে মডার্ন লিটারেচারের বৈশিষ্ট্য। এখন আসলে একটু আমরা একটু দেখি, প্রথম পোল কোশ্চেন আপনাদের জন্য একটু লঞ্চ করে দিই, দেখি কে পারবেন করেন। ওকে, অনেকে অনেক কিছু ডাক দিয়েছেন, আমি পোল কোশ্চেনটা ক্লোজ করে দিই। 5 4 3 2 1 গো। পোল কোশ্চেন এন্ড করে দিচ্ছি, রেজাল্টটা শেয়ার করি। আপনারা 33% উত্তর দিয়েছেন সোফোক্লিসে, 23% চসারে, 16% এরিস্টটলে, আর 27% হচ্ছে জেন অস্টিনে। এটা জেন অস্টিন তো জীবন হবে না, এটা একটু কমন সেন্স কাটালে বোঝা যায়, কারণ হচ্ছে এনশিয়েন্ট পয়েমস এর কথা বলা হয়েছে, এটা হচ্ছে এরিস্টটল, ঠিক আছে, এথেন্সের মানে গ্রিক লিটারেচার। এথেন্স পয়েম মানে হচ্ছে গ্রিক লিটারেচার কে মডার্ন বলছিল, সেটা হচ্ছে এরিস্টটল বলছিল, ঠিক আছে। আচ্ছা আমরা চলে যাই তারপর দেখেন। এখন বলছে ফেমাস রাইটার্স অফ দ্য মডার্ন এজ। ফেমাস রাইটার্স অফ বলতে আমি আগে প্রথমে 3 স্টার গুলো রাখবো, মোস্ট ইম্পর্টেন্ট, যাদেরকে 3 স্টার দিব। এরা কে? জর্জ বার্নার্ড শ 3 স্টার, উইলিয়াম বাটলার ইয়েটস 3 স্টার, তারপর এখান থেকে হচ্ছে আপনার ভার্জিনিয়া উলফ 3 স্টার, জেমস জয়েস 3 স্টার, বার্ট্রান্ড রাসেল 3 স্টার, জর্জ অরওয়েল 3 স্টার। এবার আমরা কিছু 2 স্টার দিব। 2 স্টারের মধ্যে হচ্ছে ডিএইচ লরেন্স, তারপর হচ্ছে রুডিয়ার্ড কিপলিং, আর হচ্ছে ইএম ফস্টার, এরা হচ্ছে 2 স্টার। আর বাকি যেগুলো রাখছি এগুলো হচ্ছে 1 স্টার। যদি খুব বেশি পড়ার ইচ্ছা থাকে তাহলে এইচজি ওয়েলস পড়তে পারেন, ঠিক আছে, গেলস ওয়ার্থি পড়ার দরকার। কনসেপ্ট ক্লিয়ার? এর মধ্যে কোনটা কি? ডিএইচ লরেন্স হচ্ছে যদি আসে, আপনারা জেনে এগুলা ইন্ডিভিজুয়াল আলোচনায় যাবো, তার আগে একটু যদি বলি ডিএইচ লরেন্স যদি আসে, ডিএইচ লরেন্স আসতে পারে তার উপন্যাসের নামকরণ করার জন্য, দ্যাটস ইট, এর বেশি কিছু আসবে না। যে উপন্যাসটা কার লেখা এটা ডিএইচ লরেন্সের লেখা, এই পর্যন্ত, এর বেশি আসবে না। তারপরে হচ্ছে যদি আপনার ইএম ফস্টার আসে তাহলে ওইটা এটা বেরিয়ে আসবে যে উপন্যাসটা কার লেখা, ইএম ফস্টারের লেখা, এর বেশি আসবে না। আর বাকি যেগুলো আছে যেমন জেমস জয়েস, তার একটা উপন্যাসের জন্যই আসতে পারে, সেটা কোনটা? ইউলাইসিস উপন্যাসটার জন্য। ইউলাইসিস কবিতা হচ্ছে কার লেখা, কে বলতে পারবেন? ইউলাইসিস কবিতা কার লেখা? একই নামে একটা উপন্যাস আছে, কবিতাও আছে, হ্যাঁ কয়েকজন পারছেন। ইউলাইসিস কবিতা লেখা হচ্ছে টেনিসনের, আর ইউলাইসিস উপন্যাস লেখা হচ্ছে জেমস জয়েস। এই যদি জেমস জয়েস আসে এই একটা জন্য আসবে, ঠিক আছে। আসলে আমরা একটু সামনের দিকে আগাই, তারপরে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন ফেমাস নোবেল প্রাইজ উইনার্স অফ মডার্ন এজ, এখান থেকে এসে আমাদের জন্য এই যে খুব বেশি দরকার হচ্ছে ডব্লিউ বি ইয়েটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
জর্জ বার্নার্ড শ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আসেন আমরা সবার প্রথম হচ্ছে ডেভিড হার্বার্ট লরেন্স বা ডিএইচ লরেন্স নিয়ে আমরা আলোচনা করি। এই ডিএইচ লরেন্স ভদ্রলোককে অনেকে ঘৃণা করে। বাঙালি মুসলমানের মন ডিএইচ লরেন্সকে কোনোদিন মানে খুব বেশি মেনে নিতে পারবে না। তার কারণ হচ্ছে ডিএইচ লরেন্সের যে লেখাগুলো আছে তার মধ্যে উনি সেক্সুয়াল ব্যাপার সেবার, মানুষের সেক্সুয়াল সাইকোলজি, এটা নিয়ে প্রচুর গবেষণা করছে এবং এক্সপেরিমেন্টেশন, যে আমাদের অনেকগুলা ধরন ছিল, ধরনের মধ্যে একটা ছিল এক্সপেরিমেন্টেশন, মনে আছে? ঠিক আছে, আপনাদেরকে মনে আছে যে এক্সপেরিমেন্টেশন একটা জিনিস বলছিলাম যে আধুনিক যুগে এসে অনেক নেয়, তো তার ভিতরে এই মানে এই সেক্সুয়াল এক্সপেরিমেন্টেশন তার উপন্যাস অনেক বেশি। তো উনি মানুষের এই নরনারীর সম্পর্ককে ঠিক স্বাভাবিকভাবে না রেখে কিছু কিছু ক্ষেত্রে খুব অস্বাভাবিক পর্যায়ে নিয়ে গেছে। এরকম একটা উদাহরণ দিতে পারি, যেমন সানসেট লাভার্স আমার পড়া, এটা উপন্যাস আমি পড়েছি। সানসেট লাভার্সের কাহিনী বলে, সানসেট লাভার্সের যে নায়ক থাকে, আমি একটা উদাহরণ দিতে তাতে বুঝবেন যে কিরকম। সানসেট লাভার্সের যে নায়ক থাকে, তো এই নায়ক হচ্ছে একের পর এক মানে মানে দেখা গেছে প্রথম একটা রিলেশন করে সে টিকায় রাখতে পারে না, কারণ সে ফিল করে তার মা এটা পছন্দ করবে না। তারপর সে আরেকটা রিলেশন করে, সেটাও সে টিকায় রাখতে পারে না, কারণ তার মা এটা পছন্দ করে না। সো তার নিজের ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা অনেকটা তার মা কিভাবে দেখে তার রিলেশনশিপ থেকে, সেটার মাধ্যমে সারাউন্ডেড। এরপরে যখন একটা যে সময় সে যখন দেখতে পায় যে তার বোনদের বিয়ে হয়ে গেছে, মা মারা গেছে, সে নিজে আলাদা, তখন আর তার পাশে সেই দিন কেউ নাই। সেদিন আর তার কিন্তু না আছে ক্লারা, না আছে যে নায়িকাটার নাম কি ছিল, মিরিয়াম, না আছে মিরিয়াম, না আছে ক্লারা, সে একা। ঠিক আছে, এবং ওখানে ভিতরে কিছু মানে ছোট ছোট জায়গায় কিছু কিছু জায়গায় এরকমও আছে মানে বর্ণনাগুলো, যেটা আপনার কাছে পড়লে মনে হবে বর্ণনাগুলো এরকম কেন, মানে ঠিক আপনার সাইকোলজির সাথে মিলবে না। তারপর ধরেন লেডি চ্যাটার্লিস লাভার, এখানে একটা দেখা যায় যে চ্যাটার্লি সাহেব থাকে, চ্যাটার্লি সাহেব হচ্ছে মানে তিনি শারীরিক ভাবে খুব একটা সক্ষম না, তো তিনি তার ওয়াইফকে পারমিশন দিচ্ছেন, ওকে ইউ ক্যান হ্যাভ এ লাভার। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? এটা কি আপনার মনে হয় যে স্বাভাবিক চিন্তা ভাবনার মতো নাকি একটু ডিফারেন্ট? এই লরেন্স, আমি শুনছি যে কোথায় যেন শুনছিলাম, লরেন্স একবার হচ্ছে কাপড় চোপড় ফেলে গাছের উপর উঠে বসে ছিল। ঠিক আছে, এই লোক হচ্ছে এরকম। তো আশা করি এই বর্ণনা শোনার পর ডিএইচ লরেন্সের উপন্যাসগুলোর নাম মনে রাখা আপনার আর কোনো ডিফিকাল্ট কিছু হবে না। ঠিক আছে, এরকম যেমন ধরেন এখানে আমি লেডি চ্যাটার্লি লাভার, এটা তো মানে সাধারণত যে নীল খেতে হচ্ছে ইয়া হিসাবে বিক্রি করে, ওই যে উঠতি বয়সে তরুণ তরুণী যুবকদের কাছে হচ্ছে এগুলো বিক্রি করা হয় সাহিত্য বলে। ঠিক আছে, সানসেট লাভার্স এর কথা বললাম, এই একটা ইউনিভার্সিটি লেভেলে পড়ায়। তারপর রেইনবো হচ্ছে এই, ঠিক আছে, পিন আপ নভেল, আচ্ছা যাই বলেন না কেন সেটাই, হ্যাঁ। সো অনেক এরকমই আর কি। তো আশা করি এটার পর আপনার মনে করেন যদি বিশেষ পরীক্ষা আসে, তাহলে আসলে সানসেট লাভার্স আসতে পারে, রেইনবো আসতে পারে, জিজ্ঞেস করতে পারে রেইনবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলে যাই তারপর একটা। ওকে, প্রশ্ন করছে নিচে কোনজন নোবেল প্রাইজ উইনার, দিকে আনসার করেন। তো কে সরি কে উইনার না, এটা প্রশ্ন করছে, কে উইনার না। প্রশ্ন করছে কোনজন নোবেল প্রাইজ উইনার না। কোনজন উইনার নাম অনেকেই বিভিন্ন রকম আনসার দেখাচ্ছেন। আচ্ছা আমি পোল কোশ্চেনটা ক্লোজ করে দিই। 5 4 3 2 1 গো। পোল কোশ্চেন ক্লোজ করে দিয়েছি। আপনারা এখানে অনেকে অনেক রকম আনসার দিয়েছেন। ওকে ফাইন, এখন একটু বলি, আপনারা যারা জর্জ বার্নার্ড শো ডাক দিয়েছেন তাদেরকে তাতে বলতে চাই, দুনিয়ার এমন কোনো পুরস্কার নাই মনে হয় যেটা জর্জ বার্নার্ড শো জিতেন নাই। ঠিক আছে, এই ব্যক্তি একাডেমি অ্যাওয়ার্ডও জিতছে, নোবেল প্রাইজও জিতছে, তারপর হচ্ছে আরেকটা যে কি যেন সিগনিফিকেন্ট প্রাইজ আছে ওইটাও জিতছে। পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস প্রাইজ গুলো এই ব্যক্তির দখল। আপনারা ডাক দিয়েছেন, নোবেল প্রাইজ পাই না। মনে করেন আমরা যদি তুলে দেয় অমুক পুরস্কার কে জিতেছেন, অপশনে যদি দেখি, মনে করেন অমুক পুরস্কারের নাম আমি শুনি নাই জীবনে, কিন্তু যদি লেখা থাকে অমুক পুরস্কার কে জিতেছেন, নিচে যদি অপশনের মধ্যে যদি দেওয়া থাকে জর্জ বার্নার্ড শো, আমি জর্জ বার্নার্ড শো ডাক দিয়ে দিব, এটা মনে একটা পুরস্কার, যেটা মনে জর্জ বার্নার্ড শো অবশ্যই জিতছে, জর্জ বার্নার্ড শো মনে জিতবে, এরকম অস্কারও পাইছে। এমন কোনো পুরস্কার নাই যা পায়নি। ঠিক আছে, এবার ডাব্লিউবিএস এর মধ্যে আপনারা ডাক দিলেন। ডাব্লিউবিএস এর কনটেক্সট বলি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রচনা আছে যেটার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন, নাম কি? গীতাঞ্জলি। ওটা ইংরেজি অনুবাদের নাম কি? সং অফারিংস। এই যে সং অফারিংস ছিল, এই সং অফারিংস এর ভূমিকার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই ডাব্লিউবিএস কে দিয়েছিলেন যে আপনি আমার বইয়ের ভূমিকা লিখে দেন। কেন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে লিখে দিয়েছিল বলেন? কেন লিখে দিয়েছে? কারণ এই লোক নোবেল পুরস্কার পাওয়া, এই জন্য এটার জন্য ডাব্লিউবিএস ভূমিকা লিখে দিয়েছে। আমার তো মনে হয় সং অফারিংস এর ভূমিকা লিখছে, এটার জন্যই তো হচ্ছে আপনার, আমার মনে হয় যে রবীন্দ্রনাথের ইয়াও ইউরোপ সমাজে আরো অনেক একসেপ্টেড হয়ে গেছে। কথা বুঝছেন? এই যে মাইকেল মধুসূদন দত্ত কত সুন্দর কবিতা লিখছে, একসেপ্টেড হয়েছে? হয় নাই। কথা বুঝছেন? রবীন্দ্রনাথের এই ইয়ার পিছনে তো এই ডাব্লিউবিএস এর ভূমিকা আছে এবং উনি নিচে নোবেল পুরস্কার পায়। এই ডাব্লিউবিএস নিজেও একটু পাগলাটে লোক, আমি বলবো না সে কি করছে। ঠিক আছে, ওকে। ডাব্লিউবিএস তখন ইংল্যান্ডের সাহিত্যকর্মের লিডার বলতে পারেন, সবচেয়ে প্রমিনেন্ট লিডার। রবীন্দ্রনাথের যখন সে সং অফারিংসে ভূমিকা লিখেছে তখন হচ্ছে সেই হচ্ছে ইংরেজি সাহিত্যের নেতৃত্ব দিচ্ছিল। কথা বুঝছেন? আচ্ছা, তারপরে চলছে পার্লেস বাক, যে নোবেল পুরস্কার পাইছে, এখানে পান নাই কি? জর্জ ইলিয়ট পান নাই। ওকে, তারপরে টেজে লেডি চ্যাটার্লিস লাভার কার লিখা? ডিএইচ লরেন্সের লিখা। নিচে কোনটা ডিএইচ লরেন্সের লিখা না? দা সান অলসো রাইজেস, এটা হচ্ছে ওকে। এখন আমরা চলে যাই, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে ডাব্লিউবিএস নোবেল পুরস্কার পেয়েছেন না, ঠিক আছে, হতে পারে আগে পরে, কিন্তু ডাব্লিউবিএস তখন, আমার মেইন কথাটা ছিল ডাব্লিউবিএস তখন হচ্ছে
কে আগে পেয়েছে কে পরে পেয়েছে আমি জানি না, কিন্তু এই ডাব্লিউবিএস হচ্ছে তখনকার সময় সবচেয়ে মনে করেন যে ইংরেজি সাহিত্যের লিডার আর কি, মানে কান্ডারি সে, কথা বুঝছেন? এইটা হচ্ছে বিষয়। এই ডাব্লিউবিএস যেহেতু লিখছে, তো হয়তো বা একটা জিনিস হচ্ছে যে আমি পাইছি বা পাইনি, এখনো লিস্টে নাম উঠছে বা উঠে নাই, কিন্তু যে কোনো সময় আমি পাবো, এটা ব্যাপার আছে না? বুঝছেন আমার কথা? আমার পয়েন্টটা কি বুঝছেন? উড ইউ গেট মাই পয়েন্ট? আমি কি বুঝাতে চাইছি? হ্যাঁ, সে হয়তো বা ডে জুড়েতে সে নোবেল প্রাইজে ঢুকতে পারে না তখন, কিন্তু তখন সে ডিফেক্ট হতে হচ্ছে সে ওরকম ইম্পর্টেন্ট, বুঝছেন? ওকে, হ্যাঁ, ডাব্লিউবিএস মুভি ডিক্যাপ্রিওর মতো অনেকটা এরকমই বলতে পারে, ঠিক আছে? মূলত তারাতেই চলতেছে সব এরকম। ওকে, আচ্ছা, ওকে, এবার চলে যাই হচ্ছে এখান থেকে কি, এখান থেকে হচ্ছে এইটা আমাদের লাগবে না, এটা তো ইম্পর্টেন্ট না, আমি এটা স্কিপ করে গেলাম। খামাকা জিনিস পড়ায় হচ্ছে মাথা গরম করে লাভ নেই। জর্জ বার্নার্ড শতে যাই। জর্জ বার্নার্ড শ, এই লোককে আমি প্রচুর রেসপেক্ট করি। ওই যে বলছি না, দুনিয়ার এমন কোনো কাজ নাই সেটা আরাফাত চ্যাট বক্সে লিখে পাঠিয়েছেন জর্জ বার্নার্ড শ গট অস্কার ফর বেস্ট রাইটিং স্ক্রিনপ্লে পিগমিলিয়ন। ইয়েস, পিগমিলিয়ন থেকে প্রশ্ন আসে। পিগমিলিয়ন বিভিন্ন পরীক্ষাতে তুলে দেওয়া হয় যে নিজেকে, সো তাকে বলা হয় গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট। সোজা ভাষায় বললে শেক্সপিয়ারের পরে, মনে করেন আপনাকে যদি জিজ্ঞেস করা হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম, পৃথিবীর সবচেয়ে সেরা নাট্যকার কে, আপনি সবার প্রথম বলবেন উইলিয়াম শেক্সপিয়ার। যদি জিজ্ঞেস করা পৃথিবীর দ্বিতীয় সেরা নাট্যকার কে, আপনি বলবেন জর্জ বার্নার্ড শ। আমার কথাটা কি বুঝছেন আমি কি বলছি? আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সেরা নাট্যকার কে, উত্তর হবে উইলিয়াম শেক্সপিয়ার। জিজ্ঞেস করে দ্বিতীয় সেরা নাট্যকার কে, সেটা হবে জর্জ বার্নার্ড শ। আজ থেকে আরো কয়েকশো বছর পরে গেলে এমনও হতে পারে জর্জ বার্নার্ড শ শেক্সপিয়ার উপরে চলে গেছে। কারণ কি, কিছুদিন আগে একটা রিপোর্ট পড়লাম, একটা সাহিত্য সাময়িকীতে রিপোর্ট আসছে যে ইংল্যান্ডের অনেক কলেজ এখন শেক্সপিয়ারকে পড়ানো বাদ দিয়ে দিচ্ছে, বলেছে তারা এখন শেক্সপিয়ার পড়াইতে চায়। ওয়াই? বলছে যে শেক্সপিয়ার সাহিত্যকর্ম মানে লাইক এই যুগের সাথে এখন এসে আর মানানসই। এটা তাদের বক্তব্য, যদিও আমি তার সাথে নিজে দ্বিমত পোষণ করি। আমি মনে করি যে শেক্সপিয়ার ইজ অ্যাকচুয়ালি দ্য গ্রেটেস্ট, দিস ইজ হোয়াট আই পার্সোনালি বিলিভ। কিন্তু আমি দেখলাম যে কেউ কেউ বলছে না, কিন্তু শেক্সপিয়ার বাদ দিয়ে দিতে চায় তারা, ইংল্যান্ডের মানুষজন। ইউএসএ অনেক কলেজ অলরেডি তারা বাদ দিয়ে দিচ্ছে, এই ব্যাপারে আপনারা গুগল প্লে দেখতে পাবেন। অনেক জায়গায় তারা বলছে আমরা শেক্সপিয়ার পড়াতে চাই না। হাওয়েভার, এত কিছু পরেও মানে এখন 400-500 বছর পরে কে থাকে, কে আগায় যায়, কে পিছায় যায়, এটা তো বলা যায় না। কিন্তু আমি এটা বলতে চাই জর্জ বার্নার্ড ইজ দ্যাট মাচ গ্রেট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলোর মধ্যে আছে ম্যান এন্ড সুপারম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যান্ডিডা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্মস এন্ড দ্য ম্যান, আর্মস এন্ড দ্য ম্যানের কাহিনীটা বলে দিব, খুব মজা, শুনবেন? কে কে শুনতে চান? আচ্ছা, আর্মস এন্ড দ্য ম্যান হচ্ছে এক লোক, কাহিনী শোনার জন্য সবাই এক পায়। আচ্ছা ঠিক আছে, এক লোকরে পাঠাইছে যুদ্ধ করতে, বলছে তুমি যুদ্ধ করতে যাও। তো তখন সে গেছে যুদ্ধ করতে। যুদ্ধ করতে যে সে বলতেছে আমি সে যুদ্ধক্ষেত্র থেকে পালায়া বেড়াচ্ছে, বুঝছেন? তো সে যুদ্ধক্ষেত্র থেকে পালায় বেড়াচ্ছে। এখন এরকম পালায় বেড়াতে বেড়াতে নায়িকার বাসায় রাতের বেলা গিয়ে উঠছে। নায়িকা বলতে আগে কোনো পরিচয় নেই, হঠাৎ করে এক মেয়ের বাসায় গিয়ে রাতের বেলা গিয়ে উঠছে। তো মেয়ে বলে তুমি কে? পরে বলে আমি সোলজার, আমি যুদ্ধক্ষেত্র থেকে পালায় আসছি। বলছে তাহলে তোমার অস্ত্র শস্ত্র কই? শোনাই। বলে কি তোমার পকেটে এগুলো কি? চকলেট। তুমি তুমি কেমন যোদ্ধা, তুমি পকেটের মধ্যে চকলেট নিয়ে ঘুরো? তখন সে বলে যে দেখো আমি আর আগে যুদ্ধ করছি, যুদ্ধ করে আমি যা বুঝছি যুদ্ধের মধ্যে বেঁচে থাকাই হচ্ছে একটা সোলজারের সবচেয়ে বড় দায়িত্ব। যুদ্ধ করে মরে গেলে কোনো লাভ নেই। বলে আমি পকেটের মধ্যে চকলেট দিয়ে ঘুরি, যাতে করে হচ্ছে আমি না যাতে না মরে যাই, সেজন্য আমি পকেটের মধ্যে চকলেট নিয়ে ঘুরি। কথা বুঝছেন? অর্থাৎ তার কাছে কোনো আর্টস নাই, ইমোশনস নাই, সে যুদ্ধ করতেছে, সে যে বেঁচে আছে এটাই তার জন্য, তার কথা হলো যে এটাই হচ্ছে যুদ্ধ চলতেছে। এটা এক ধরনের কমেডি সিচুয়েশন, এবং এই কমেডির পিছনে হচ্ছে, এটা হাস্যকর ব্যাপার না, এই কমেডির পিছনে হচ্ছে আপনার একটা সাটেল ট্রুথ লুকায় দেয়। এটাই হচ্ছে আপনার আর্টস কাহিনী, মেইন সামারি। কথা বুঝে গেছে? ওকে, সো এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ নাটক আছে সিজার এন্ড ক্লিওপেট্রা। এটা খুবই ইম্পর্টেন্ট, ডেভিলস ডিসিপ্লিন মাঝে মাঝে আসে, তবে যদি আসে এগুলো ঠিক মতো আসতে পারে, যে আমি যেগুলো 3 স্টার দিচ্ছি এগুলো ঠিক মতো আসতে পারে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাই সামনের দিকে। ফেমাস কোটেশন অফ জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ যদি কিছু ফেমাস কোটেশন যদি মনে রাখতে পারেন তো মনে রাখবেন, যদি না মনে রাখতে পারেন তাহলে বাদ দিন, শেষ। ওকে, সো এখানে একটা প্রশ্ন করছে ডেভিলস ডিসিপ্লিন কার লেখা, উত্তর বলেন দেখি, পারেন নাকি? ওকে, সো মোটামুটি সবাই খুব দ্রুত গতিতে দেখলাম উত্তর হয়ে গেছে, 94% আছে। দিয়ে পোল কোশ্চেন ক্লোজ করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করি। আপনারা মাশাআল্লাহ 92% সঠিক উত্তর করেছেন, বাকিরা উত্তর করেছেন বুকিঝুগি। এটার উত্তর হচ্ছে কি জর্জ বার্নার্ড শ লেখা, ঠিক আছে? ওকে, এবার চলে যাই তারপরে এখানে কোনটা কি আছে এগুলো আনসার দাগিয়ে দিবেন, চলে দাগিয়ে আপলোড করে দিবেন। এবার উইলিয়াম বাটলার ইয়েটস, ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনাকে যদি বলা হয় যে ভাই পরীক্ষার জন্য আমাকে 2টা সাহিত্যিকের নাম দেন, না 2টা না 3টা সাহিত্যিকের নাম দেন, যে 3জন করে আমি বিসিএস এর জন্য চলে যাব, আমি বলবো একজন পড়বেন শেক্সপিয়ার, একজন পড়বেন জর্জ বার্নার্ড শ, আরেকজন পড়বেন উইলিয়াম বাটলার ইয়েটস। আমি বলবো এই 3জন। যদি বলেন 4 নম্বরে কারে পড়বো, আমি বলবো ওয়ার্ডসওয়ার্থ। যদি বলেন 5 নম্বরে কারে পড়বো, আমি বলবো স্যামুয়েল টেলর, কোলরিজ। 6, 7, 8 আপনারা আপনাদের মতো সাজায় নিতে পারেন। কিন্তু এই পর্যন্ত যদি আসেন আমাকে প্রথম 5 জন, আমি আপনাকে প্রথম 5 জনের নাম বলে দিই। কথা বুঝে গেছে? 1 নম্বর কে শেক্সপিয়ার, 2 নম্বর কে ডাব্লিউবিএস, 3 নম্বর কে জর্জ বার্নার্ড শ, 4 নম্বর কে কোলরিজ, 5 নম্বর কে, 5 নম্বর হচ্ছে সরি ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ হচ্ছে 4 এবং 5 এর পরে আপনি আপনার মতো সাজায় নিতে পারেন। তো মোস্ট ইম্পর্টেন্ট একজন হচ্ছে এখানে। কনসেপ্ট ক্লিয়ার? বুঝা গেছে না বুঝা যায় নাই? মিল্টন টিল্টন আছে, কিন্তু ডাব্লিউবিএস মিল্টন টিল্টনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ডিকেন্স কত? ডিকেন্স আছে প্রথম 10 এর মধ্যে আছে, মনে করেন 7-8 নম্বরে থাকবে ডিকেন্স। ডিকেন্স থাকবে। ডিকেন্স উপন্যাসিক হিসেবে সবার আগে। যদি আপনি বলেন মোস্ট ইম্পর্টেন্ট উপন্যাসিককে, কোশ্চেন বুঝেন, মন যে ভাই উপন্যাসিক থেকে একজন করবো, কাকে করবো? আমি বলবো ডিকেন্স পড়েন।
একজন উপন্যাসিকের নাম জানতে চান ইংরেজি সাহিত্যে, ডিকেন্স পড়েন, ঠিক আছে, এরকম আর কি। কথা বুঝছেন? আসেন আমরা একটু সামনের দিকে আনি, হ্যাঁ, ওকে। সো উইলিয়াম বাটলার ইয়েটস তিনি কিন্তু ইংরেজ না, এটা প্রথম প্রশ্ন, প্রথম কথা। উইলিয়াম বাটলার ইয়েটস তিনি ইংরেজ না, তিনি মূলত কোথায়, তিনি হচ্ছে আইরিশ, আয়ারল্যান্ড। আপনারা জানেন যে আয়ারল্যান্ড ইংল্যান্ড থেকে ভাগ হতে চাচ্ছিল, এবং এখন আয়ারল্যান্ডের দুইটা অংশ, একটা আয়ারল্যান্ড হচ্ছে ইংল্যান্ডকে অনুসরণ করে, আর একটা আয়ারল্যান্ড হচ্ছে ইংল্যান্ডকে অনুসরণ করে না, জানেন তো একটু, মনে আন্তর্জাতিক ক্লাসে পড়ছেন, রাইট? উইলিয়াম বাটলার ইয়েটস ছিলেন পৃথক আয়ারল্যান্ডের সমর্থক গোষ্ঠী, অর্থাৎ তিনি চান নাই আয়ারল্যান্ড ইংল্যান্ডের সাথে থাকুক, কথা বুঝা গেছে? সো তিনি কিন্তু ওই যে আইরিশ যে রেভলিউশন ছিল তার সাপোর্টার ছিলেন। এখন এই উইলিয়াম বাটলার ইয়েটস এই লোকের জীবন কাহিনী থেকে একটু মজার কিছু গল্প বলি, হ্যাঁ, কিছু গল্প জানা থাকলে, লোক সম্পর্কে জানা থাকলে, তাহলে হচ্ছে দেখা যায় যে মানে আমার মনে একটা সাহিত্যকর্মগুলো মনে রাখাও সহজ, নাকি? এরকম সহজ না? লোকটা সম্পর্কে যদি কিছু জানা থাকে, এই লোক এরকম করছিল, ওরকম করছিল, তার ব্যক্তি জীবন এরকম ছিল, তখন কিন্তু তার কাজের ওইগুলো কিন্তু বোঝাও একটু সহজ হয়। এখন উইলিয়াম বাটলার ইয়েটস সম্পর্কে যদি বলি, উইলিয়াম বাটলার ইয়েটস একটা মেয়েকে খুব পছন্দ করতো, ওই মেয়ের নাম ছিল মর্গন। নাম কি ছিল? মর্গন, MAUD প্রবাবলি নামটা, মর্গন। এই মর্গনকে সে অনেক পছন্দ করতো, কিন্তু মর্গন তারে পছন্দ করে না। মর্গন ছিল আবার মডেল, খুব সুন্দর দেখতে, কিন্তু মর্গন ইয়েটস পছন্দ করে না, বলছে এই ছেলে একটা পাগল, এর সাথে জীবনে আমি থাকতে পারবো না। মর্গন ইয়েটস রিজেক্ট করে দিছে। এই যে ইয়েটস রিজেক্ট করে দিছে, এর ফলে হচ্ছে ইয়েটসের আরো পাগলামি বাড়ছে। ইয়েটসের যত কবিতা আছে তার মধ্যে তার এই ছেঁকা খাওয়ার গল্প বর্ণনা আছে, কথা বুঝছেন? তার এই ছেঁকা খাওয়ার যে কাহিনী, কত জায়গায় মর্গনের প্রতি তার লস লাভের কথা উল্লেখ করা আছে, ঠিক আছে? যেমন এই যে ধরেন এখানে আপনার এই এখানে তো অনেকগুলো কবিতা নাই, এ প্রেয়ার ফর মাই ডটার, তারপরে হচ্ছে আপনার ছিল অনেকগুলো এরকম তার ইয়েটসের কবিতার মধ্যে, আমার এখন সবগুলো নাম মনে পড়তেছে না, একটু সময় নিয়ে মনে করলে মনে করবে। এই কবিতাগুলোর মধ্যে মর্গনের প্রতি তার লস লাভের কথা আছে। আচ্ছা, এখন যখন ইয়েটস নোবেল প্রাইজ পাইলো, এখন ছেলেরা বলবেন যে ভাই মর্গন কি এরপর আফসোস করছিল? আপনাদের কি মনে হয়, মর্গন কি আফসোস করছিল না করে নাই? হোয়াট ডু ইউ থিংক? কেউ কেউ বলছেন করছে, কেউ কেউ বললে করে নাই। বেশ করে আপনারা সবাই বলতেছে করে নাই, আর ভাইয়েরা দেখে অনেকেই বলতেছে করার তো কথাই, বুক ফেটে মরে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই মর্গনের যে জামাই ছিল, মর্গনের যে জামাই ছিল, সেও কিন্তু মোটামুটি একজন হচ্ছে আপনার আর্মি অফিসার ছিল, বুঝছেন? মর্গনের জামাই, মর্গন বিয়ে করছে হচ্ছে আর্মি অফিসারকে, বুঝছেন? তো তো সেই আর্মি অফিসার আবার বেশ জাবরাল জেনারেল আর কি, বুঝছেন? সো জাবরাল জেনারেল, এবং তাদের যে ছেলে মেয়ে ছিল মর্গন এবং ইয়া, তো মর্গনের ছেলে মেয়ে পরবর্তী দিকে নোবেল প্রাইজ পেয়েছে। বুঝা গেছে কথা? সো মর্গন আসলে আফসোস করার কিছু নাই। এখন ইয়েটস কি করছে? ইয়েটস এক হাস্যকর কাজ করে বসে আছে। ইয়েটস হচ্ছে মর্গনের একটা মেয়ে ছিল, সেই মেয়ে যখন বড় হয়েছে, ইয়েটস একবার মর্গনের মেয়েকে প্রপোজ করে বসে, মারে পাই নাই তাতে কি, মেয়ের উপর ট্রাই করে দেখি, ইয়েটস এই কাজও করছে, ঠিক আছে? এখন এই যে রিঅ্যাকশন হচ্ছে কি, এটা শোনার পরে আমার রিঅ্যাকশন ছিল হোয়াট দ্য হেল, এগুলো কি পড়তেছি আমি, এগুলো কি আদৌ সত্য কথা না মিথ্যা কথা, ঠিক আছে? কিন্তু না, ইয়েটস বলছে মর্গনের মেয়েকে দেখলে তার মর্গনের কথা মনে পড়ে, ঠিক আছে? একটা ইন্টারভিউতে ইয়েটস এই কথা বলছিলাম, আমি ইন্টারভিউটা পড়ছিলাম, ঠিক আছে? তো এই জন্য তো তখন ইয়েটস বিয়ে করে না, এবং তখন ইয়েটস প্রস্তাব দিয়েছিল যে ঠিক আছে তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দাও, মর্গন না করে দিচ্ছে। তো এই হচ্ছে কাহিনী, সুতরাং মর্গনের আফসোসের কিছু নাই। তো যাই হোক, ইয়েটস এমনি এইসব পাগলামি করলো, সে মানুষ ভালো, অনেক ট্যালেন্টেড, এইসব পাগলামি সাইড আছে, তার ক্যারেক্টার খারাপ না, হ্যাঁ, তার ওই একটা জায়গায় এসে আটকে গেছিল, সে এমন মানে ছেঁকা খাওয়া প্রেমিক আর কি, ঠিক আছে? তো সে ওই একটা জায়গায় সে একটা লুপলের মধ্যে আটকে গেছিল মর্গনের এখানে। ইয়েটস পরবর্তীতে বিয়ে শাদীও করছে, ঠিক আছে? তার নিজেরও মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল, এরকম। পরবর্তীতে তার যে লেখাগুলোর মধ্যে যে টেন্ডেন্সিটা চলে আসে, সেটা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে সুপার ন্যাচারালও বলে না, তাকে বলে মিস্টিসিজম। ইয়েটস লেখার মধ্যে প্রচুর মিস্টিসিজম বলা হয়। মিস্টিসিজম কি? মিস্টিসিজম হচ্ছে ভাই, সে এটা দিয়ে আসলে কি বুঝাইছে, এটা আমি অনেক সময় বুঝি না, বা ক্রিটিকরাও বুঝে নাই। ইয়েটস এর মধ্যে কিছু একটা বুঝাইছে, ঠিক আছে? মানে কোনো একটা মিস্টিক এলিমেন্ট থাকবে, যেমন ধরেন একটা জায়গায় ছিল যে পৃথিবী কিভাবে ধ্বংস হবে তার উপরে লেখা, পৃথিবী ধ্বংসের বর্ণনা দেওয়া, ভবিষ্যৎ এক সময় কি হবে না হবে। যেমন ধরেন এই যে ওয়াইল্ড সোয়ান্স এর পুল, এই একটা কবিতা আছে, কবিতাটার মধ্যে বলছে 39টা সোয়ান পানিতে সাঁতার কাটবে। কেন এত সংখ্যা থাকতে 39টা কেন? ওয়াই 39 সোয়ান্স? এটা 40 হলে কি সমস্যা, 38 হলে কি সমস্যা? এটা কোনো ব্যাখ্যা আমাদের কারো কাছে নাই, ইয়েটসের কাছে এটার ব্যাখ্যা আছে, এছাড়া আর কারো কাছে নাই। তারপর যেমন ধরেন সে জায়ারে বিলিভ করতো, জায়ারের রোটেশনে, কারণ জায়ারের রোটেশন এরকম কেন, এটা সেই বলতে পারবে, জায়ারের রোটেশনের মধ্যে কি আছে, আসলে এটা কি বোঝাতে চাই, উই ডোন্ট নো, এখন ইয়েটস নোস। সো ইয়েটস এর লেখার মধ্যে প্রচুর মিস্টিক এলিমেন্ট খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? সো এই ধরনের মিস্টিসিজমে ভরা তার লেখা, ঠিক আছে? সো এই ধরনের জিনিস, যেমন রিসারেকশন, এটাও একটা মিস্টিক পোয়েম তার, ঠিক আছে? তো এই রিসারেকশন, তারপর হচ্ছে ধরেন তারপর হচ্ছে কি বলে, আরেকটা ছিল যে ওল্ড ওল্ড ম্যানরা যাতে চলে যায়, ঠিক আছে? ওই কি জানি কবিতার নাম খুব মনে পড়তেছে না এখন, এই মুহূর্তে পেটে আসতেছে, মুখে আসছে না। যাই হোক, আপনি একটু গুগল সার্চ করেন, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কবিতা আছে। হ্যাঁ, এখন কিছু কিছু মনে পড়ছে, আমি কি লিখে দিব ইম্পর্টেন্ট কিছু কবিতার নাম? এখানে আমার মনে হয় ইয়েটসের কবিতার নাম জানা উচিত, এটা জানলে কাজে দিতে পারে, ঠিক আছে? আমি কয়েকটা লিখে দিই, ঠিক আছে? আমি একটু লিখে দিই, যেমন এক নম্বরে আমি লিখে দিই সেকেন্ড কামিং, এটাও একটা মিস্টিক পয়েন্ট। তারপর হচ্ছে লেক আইল অফ ইনস্প্রি, এটা কিন্তু এইচএসসি এর বইতে আছে, এটা আসতে পারে, বুঝছেন? এটা আসতে পারে, লেক আইল অফ ইনস্প্রি। ইনস্প্রি এখানে সে বলে, এই কবিতাটার মধ্যে বলে যে কি, আমি এখন এই শহর ছেড়ে ইনস্প্রিতে চলে যাব, কারণ ইনস্প্রি হচ্ছে একটা গ্রামের জায়গা, এখানে অনেক শান্তি,
অনেক ইয়ে এরকম। ইস্টার 1916 হচ্ছে ওই যে মনে আছে বলছিলাম আয়ারল্যান্ড রেভলিউশনের সমর্থক ছিলেন তো সেটা। তারপর হচ্ছে 4 নাম্বার কবিতার মধ্যে আছে প্রেয়ার ফর মাই ডটার, এটাও ইম্পর্টেন্ট কবিতা, এটা কি ইম্পর্টেন্ট কবিতা। তারপরে হচ্ছে 5 নাম্বারের মধ্যে থাকবে হচ্ছে এটা কবিতাটার নামটা কেন মনে পড়তেছে না, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইয়ে ছিল, সেইলিং টু বাইজেন্টিয়াম, এটা দেখি সেইলিং টু বাইজেন্টিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট একটা, এই যে এতক্ষণ মনে পড়ছে সেইলিং টু বাইজেন্টিয়াম, এটা দেখি ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এই ধরনের কবিতাগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে আর এটা আছে হচ্ছে আপনার 6 নাম্বার লাস্ট, এটা লিখে দিবেন, 6টা মনে রাখার চেষ্টা করেন যদি সম্ভব হয়। এটার নাম হচ্ছে আপনার দ্য সার্কাস অ্যানিমালস, এরকম। তারপরে হচ্ছে ডিজার্শন, এই কবিতাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লেড অ্যান্ড দ্য সোয়ান আছে, লেড অ্যান্ড দ্য সোয়ান ইম্পর্টেন্ট, লেড অ্যান্ড দ্য সোয়ান, লেড অ্যান্ড দ্য সোয়ানের কাহিনী কি, লেড অ্যান্ড দ্য সোয়ান হচ্ছে যে দেবতা হচ্ছে সোয়ান আকারে আসে, এসে হচ্ছে লেডাকে বুক করার চেষ্টা করে আর কি, এই হচ্ছে লেড অ্যান্ড দ্য সোয়ানের কাহিনী। তো যাই হোক বিষয়গুলো এগুলো, এই লেড অ্যান্ড দ্য সোয়ান একটা মিস্টিক পয়েম, এটার মধ্যে মিস্টিসিজম আছে। তো ইয়েটস এর লেখা পড়তে এই ধরনের হচ্ছে আপনার মিস্টিক এলিমেন্ট, তারপরে হচ্ছে লস্ট লাভ, লাভ ফর নট গড, তারপরে হচ্ছে আপনার দেখা যায় স্পিরিচুয়ালিটি, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো ভর্তি ইয়েটস এর কবিতা। ওকে, এইগুলো মোটামুটি গেল, ঠিক আছে। আমরা তাহলে সামনের দিকে আগে, হ্যাঁ তাহলে এখন তো বুঝছেন ইয়েটস কতটা ইম্পর্টেন্ট, সো ইয়েটস একটু দেখেন ভালো, ইয়েটস থেকে প্রশ্ন আসতে পারে। রুডিয়ার্ড কিপলিং থেকে খালি একটা দেখতে হবে, তার লেখা একটা উপন্যাসের নাম হচ্ছে দ্য জাঙ্গল বুক, এটা দেখি, এটা ইম্পর্টেন্ট, আমি এখানে আর তেমন আলোচনা করবো না, আমি চলে যাই পরেরটায়। বাই দ্য ওয়ে রুডিয়ার্ড কিপলিং কিন্তু নোবেল প্রাইজ পাওয়া। আচ্ছা তাহলে এখন বলেন দেখি রুডিয়ার্ড কিপলিং কোনটার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, দেখি কি অ্যান্সার করতে পারবে। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা মোটামুটি বেশিরভাগ আনসার করে ফেলছেন, আমি পুরো কোশ্চেনটা ক্লোজ করে দিচ্ছি। 5 4 3 2 1 গো, এন্ড বল। রেজাল্ট একটু শেয়ার করি, আপনারা 82% সঠিক উত্তর করেছেন, বাকিরা উত্তর করছেন ভুল। আকলমান কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, আমি বলছি রুডিয়ার্ড কিপলিং কে খালি একটাই মনে রাখতে হবে, সেটা কোনটা, দ্য জাঙ্গল বুক, এটাই হচ্ছে তার নোবেল প্রাইজ পাওয়া পুরস্কার, বুঝছেন, নোবেল প্রাইজ এইটার জন্য মূলত সে নোবেল প্রাইজ পাইছিল। আচ্ছা আমরা চলে যাই তারপরে। টেগোরস গীতাঞ্জলি ওয়াজ ট্রান্সলেটেড বাই, এটা হচ্ছে সরি আমি এটা কিসে দাগ দিলাম, এটা জর্জ বার্নার্ড শো না, ডব্লিউ বি ইয়েটস হবে, এটার আনসার হবে ডব্লিউ বি ইয়েটস। আর দ্য রোজ এটা হচ্ছে ডব্লিউ বি ইয়েটস এর লেখা, ঠিক আছে, ডব্লিউ বি ইয়েটস এর লেখা। আচ্ছা এবার আসলাম তারপরে যাই, এইচ জি ওয়েলস, সংক্ষেপে রবার্ট হার্বার্ট জর্জ ওয়েলস কে সংক্ষেপে বলা হয় হচ্ছে আপনার এইচ জি ওয়েলস। তার মোস্ট ইম্পর্টেন্ট যদি বলেন যে সবচেয়ে সিগনিফিকেন্ট লেখা কোনটা, হচ্ছে দ্য টাইম মেশিন, এইটার জন্য মূলত পরীক্ষায় যদি আসে তাহলে সেই টাইম মেশিনের জন্য আসবে, কথা বুঝছেন। আর তার বাইরে হচ্ছে দ্য ওয়ার অফ ওয়ার্ল্ডস, এটা দেখতে পারেন, ঠিক আছে, এরকম দেখতে পারেন, বাট যদি আসে তাহলে হচ্ছে টাইম মেশিন আসবে, ঠিক আছে। আর ইনভিজিবল ম্যান দেখলেও দেখতে পারেন, বাট মূলত হচ্ছে দ্য টাইম মেশিনের জন্য যদি আসে তাহলে এটার জন্য আসবে, ঠিক আছে। ওকে, এখন নিচে ট্রান্সলেশন করছিলেন, ইয়েটস এর সাথে পরামর্শ করে ট্রান্সলেশন করছিলেন, ঠিক আছে। এবার হচ্ছে আর্নল্ড বেনেট, এটা স্কিপ করে যাব, এটা আপনাদের যাদের ইচ্ছা নিজেরা পড়বেন, নাহলে দরকার নেই, বাদ। নিচের কোনটা জর্জ ওয়েলস লিখেন নাই, দেখি অ্যানসার করেন দেখি। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, যদি পারেন তো পারছেন, না পারলে আফসোস করার কিছু নাই, ধরেই নেবেন যেগুলো না পারারই কথা, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন যদি ঠাস এসে পড়ে, দরকার নেই এত প্রেশার নেওয়া, পারি নাই সমস্যা কি, আমার তো 15 পাওয়ার দরকার নেই, ঠিক আছে। ওকে, সো ফুল কোশ্চেনটা ক্লোজ করে দিচ্ছি, 3 2 1 গো। এখানে মোটামুটি আপনারা 62% এরপরে সঠিক উত্তর করছেন, বাকিরা দিচ্ছেন ভুল, এটার উত্তর হবে ওল্ড ওয়াইফস টেল। ওকে, তারপরে এটা চলে যাই আমরা, ওল্ড ওয়াইফস টেল কার লেখা, এটা হচ্ছে আর্নল্ড বেনেটের লেখা। মনে রাখতে পারলে রাখবেন, না মনে রাখতে পারলে কোনো দরকার নেই, শেষ। এবার চলে যাই, হিস্টোরি ইজ এ রেস বিটুইন এডুকেশন এন্ড ক্যাটাস্ট্রফি, এটা কার লেখা, এটা হচ্ছে এটা সরি এটা কার উক্তি, এটা হচ্ছে জর্জ ওয়েলস এর উক্তি, এই যে ওয়েলস এর উক্তি। আর হচ্ছে দিস টুয়াইন, এটা কার লেখা, এটা হচ্ছে আর্নল্ড বেনেটের লেখা। গেল, এগুলো মনে রাখতে পারলে ভালো, না হলে জন গ্লাসওয়ার্দি বাদ পড়বো না আমরা, শেষ। জন মিলিংটন সিঞ্চ পড়বো না, বাদ, শেষ। এখানে যদি দেখতে চান শুধুমাত্র রাইটার্স অফ দ্য সি দেখতে পারেন, আর কোনো দেখার দরকার নেই। আর যদি বাদ দিতে চান পুরোটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যদি দেখতে চান শুধুমাত্র রাইটার্স অফ দ্য সি। ওকে, এবার চলে যাই আমরা ই এম ফস্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ই এম ফস্টার ইম্পর্টেন্ট আছে, বিশেষ করে প্যাসেজ টু ইন্ডিয়া। আপনার কি মনে আছে, ফারিয়া চ্যাট বক্সে লিখেছেন ভাইয়া যখন বাদ বলেন কি যে ভালো লাগে, ও তাই নাকি, বাদ দিয়ে দিলে ভালো লাগে, সিলেবাস কমাই দিলে, আচ্ছা ঠিক আছে তাহলে ভালো, ঠিক আছে, ওকে ফাইন। রাকি বলতে শান্তি লাগে, সাদিকা বলছেন জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে।
ওকে, হ্যাঁ আমি পড়া কমাই দিই, কারণ যেগুলো অযথা পইরা হাজার হাজার রাইটার পইরা আপনার যদি কমনই না পড়ে, আমার তো পড়ার দরকার আছে। ঠিক আছে, আমরা এখানে যারা পড়তে আসছি, আমরা পড়তে আসছি বিসিএস পরীক্ষায় পাস করার জন্য। সত্যি কথা বলতে এখানে জানার জন্য কয়জন পড়তে আসছেন ভাই? প্যাশনেটলি আমি ইংরেজি সাহিত্য সম্পর্কে জানতে চাই, তাই আপনার ক্লাস করতে এসেছি। কতজন আছেন এখানে? ঠিক আছে, So, আমি জানি সেটার ব্যাপারটা। ঠিক আছে, জয় বলতেছেন উনি অ্যাকচুয়ালি প্যাশনেটলি শিখতে আসছেন। আচ্ছা ঠিক আছে জয় ভাই, যদি আমার ক্লাসে আমি আপনাকে প্যাশনেটলি শেখাতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমি দুঃখিত, কিন্তু আমি পাস করার জন্য অনেক ভালোভাবে স্ট্র্যাটেজি দিচ্ছি। দ্যাটস ফর শিওর। ঠিক আছে, ওকে ঠিক আছে। আসেন, ইএম 4 স্টার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এফএসএস টু ইন্ডিয়া। এটা একদম 3 স্টার। কেন? কারণ আপনাদেরকে আমি যখন ক্লাসে শুরুতে একটু আগে কথা বলতেছিলাম, তখন আমি বলছিলাম যে ভাই, পোস্ট মডার্ন লিটারেচার বাংলাদেশ থেকে একজন ইম্পর্টেন্ট সাহিত্যিক আছে, তার নাম হচ্ছে কায়সার হক। মনে আছে? মনে আছে? কায়সার হক সাহেব যিনি, তিনি অ্যাকচুয়ালি আমার ডিরেক্ট টিচার এবং আমার সবচেয়ে প্রিয় শিক্ষকদের একজন। আমাদের ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। আপনারা কেউ নাম শুনেছেন এখানে? কোনো কায়সার হক স্যারের ছাত্রছাত্রী আছেন ক্লাসে আজকে? ওনার নাম হচ্ছে কায়সার হক। আমি খুব প্রাউডলি বলি যে আমি খুব প্রাউড ফিল করি যে আই এম ভেরি লাকি এন্ড প্রিভিলেজ দ্যাট আমরা সরাসরি কায়সার স্যারের কাছ থেকে লিটারেচার শিখতে পারছি। ঠিক আছে, সো বাংলাদেশের বর্তমান যে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল স্কলার আছেন, তাদের মধ্যে হচ্ছে মানে সবচেয়ে ইম্পর্টেন্টের মধ্যে একজন। ঠিক আছে, তো স্যারের লেখা হচ্ছে একটা খুব সুন্দর একটা কবিতা আছে। কবিতাটাকে আপনাদেরকে দেখাবো আমি, আপনারা কি দেখতে চান? কবিতাটার নাম হচ্ছে, আচ্ছা কবিতাটার নাম আমি বলি, ওড অন দা লুঙ্গি। এইটা লিখে স্যার ফেমাস হয়েছে, ওড অন দা লুঙ্গি। আপনারা যখন রোমান্টিক লিটারেচার পড়তে গেছেন, তো রোমান্টিক লিটারেচার পড়তে গিয়ে আপনারা পড়ছেন যে ওখানে ওড টু ওয়েস্ট উইন্ড, ও টু নাইটিঙ্গেল, এরকম পড়ছে না? নাইটিঙ্গেল পাখির গুণগান করছে, ওয়েস্ট উইন্ডের গুণগান করছে। ওড কি? যে কবিতায় কোনো কিছু প্রেস করা হয় সেটাকে বলে ওড। তো স্যার এই কবিতায় হচ্ছে লুঙ্গির গুণগান গেছে। কথা বুঝছেন? সো যেহেতু তাহলে লুঙ্গির গুণগান গেছে, তাহলে কবিতাটা কি হলো? একটা ওড হলো না? এই কবিতার টাইটেল স্যার দিয়েছেন ওড অন দ্য লুঙ্গি। এই কবিতাটা লিখে স্যার একদম মোটামুটি খুব অল্প সময়ে ফেমাস হয়ে যায়। ঠিক আছে, এবং এটা এখন পর্যন্ত খুব ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট একটা লিটারেচার। এটার মধ্যে স্যার প্রথম লাইনটা বলে যে a passage, let me introduce you to grandfather, let me introduce you to কি জানো, a place more than India, মানে উনি তো হচ্ছে এমফোসটা হচ্ছে ইন্ডিয়া দেখছে, তো এটা হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া পর্যন্ত। তো তার চেয়ে বেশি মোর দেন ইন্ডিয়া মানে কি? সেটা হচ্ছে বাংলাদেশ, মানে ইন্ডিয়ার পরে যেটা আছে, ইন্ডিয়ার পরে বাংলাদেশ। এই বাংলাদেশে কি আমাদের একটা লুঙ্গি আছে। বলছে এই লুঙ্গির বৈশিষ্ট্য কি? বলছে এই লুঙ্গি আসলে অনেক আরামের এবং কাজের একটা জিনিস। তো এই লুঙ্গি পরে হচ্ছে বলছে যে এটা এমন একটা জিনিস যা পরে খেলাধুলা করা যায়, যা পরে হচ্ছে বাসার মধ্যে রেস্ট করা যায়, যা পরে গাছের মধ্যে উঠা যায়, যার মধ্যে যা দিয়ে আবার সমুদ্র ই করা যায়। এমনকি চাইলে এটা কবিতার ভিতরে একটা লাইনও আছে, হ্যাঁ, যে লুঙ্গি ক্যান বি এ স্লিপিং ব্যাগ অফ টু অফ আস, মানে আমাদের দুইজনের একটা স্লিপিং ব্যাগ হইতে পারে একটা লুঙ্গি। ঠিক আছে, এরকম লুঙ্গির ভিতরে দুইজন ঘুমানো হলে এরকম করে আর কি। ঠিক আছে, যে কোনো সময় লুঙ্গি পরা যায়, যে কোনো সময় এটা শুকানো সহজ, পরা সহজ, এরকম। লুঙ্গি ইজ দ্য রিয়েল লাভ। এই লুঙ্গির এটা আপনারা ইন্টারনেটে সার্চ করে খুব মজা পাবেন, কবিতাটা পরে দেখতে পারেন। তো স্যারের যখন আপনাদের একটা মজার স্মৃতি বলি, আমরা যখন মাস্টার্সে পড়ি তখন স্যার রিটায়ারমেন্টে যাচ্ছে। ঠিক আছে, তো স্যার রিটায়ারমেন্টে যাবেন, স্যার রিটায়ারমেন্টের ডেতে আমরা হচ্ছে এটাকে সেলিব্রেট করার জন্য আমরা সবাই হাতে করে ফুল নিয়ে লাইন ধরে লুঙ্গি পরে ঢাকা ইউনিভার্সিটি করিডোরে দাঁড়াইছিলাম। সব ছেলেরা দুইটা লাইন দিছে, একদম পাশাপাশি দুইটা লাইন হয়ে, তারপরে ফুল হাতে লুঙ্গি পরে দাঁড়াইছে, স্যার মাঝখান দিয়ে হাইটে গেছে, আমাদের লাস্ট ক্লাসে ঢুকতেছিল, আমরা স্যারকে ফুল দিয়েছি। এইভাবে হচ্ছে আমরা স্যারের রিটায়ারমেন্টে করেছি। ঠিক আছে, তো এটাই এই জন্য বলছিলাম যে প্যাসেজ মোর দেন ইন্ডিয়া। ঠিক আছে, তো এই ওখানে আবার এই প্যাসেজ টু ইন্ডিয়ার ইয়া ছিল, এলিউশন ছিল। এটা দেখতে গিয়ে তখন আমার এই কথাটা মনে পড়লো, প্যাসেজ টু মোর দেন ইন্ডিয়া, সেটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, তো এটা হচ্ছে ইএম ফোরস্টার লেখা ছিল। আর এখান থেকে হচ্ছে আরেকটা দেখতে পারেন, যেটা সেলেস্টিয়াল ওমনিভাস দেখতে পারেন, আর যদি ওয়্যার এঞ্জেলস ফিয়ার টু ট্রিট, এটা দেখতে পারেন। এটা 2 স্টেপ দিয়ে দিলাম, এটা 1 স্টেপ শেষ। ওকে, ঠিক আছে, তারপরে আমরা চলে যাই সামনে। রাইডার্স অফ দ্য সি, এটা কি কে বলতে পারবেন? এটা বিগত বছরের বিসিএস এর কোশ্চেন, কিন্তু দেখি কে কে পারবে। এটা কিন্তু বিগত বিসিএস এর কোশ্চেন, দেখি কার কার মনে আছে। বিসিএস এর বিগত প্রশ্নগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো কিন্তু হুবহু রিপিটেড হইতে পারে। আমরা এই পোল কোশ্চেনটা করার পরে একটা ছোট্ট ব্রেকে যাব, ছোট্ট ব্রেকের পরে আমরা ফিরে এসে তারপরে আবার ক্লাস শুরু করব। ঠিক আছে, আমরা এখানে পোল কোশ্চেনটা করে একটা ব্রেকে যাব। ওকে, আর কয়েক সেকেন্ড অপেক্ষা করব। 5 4 3 2 1 গো, ক্লোজ করে দিচ্ছি। রেজাল্টটা শেয়ার করি। আপনারা হচ্ছে 39% হচ্ছে সিতে আনসার দিয়েছেন, আর 36% বিতে বাকি দিয়েছেন বুকিচুকি। স্টপ শেয়ার করে দেই। এখানে সঠিক উত্তর হচ্ছে এটা একটা 1 প্লে। এটা কিন্তু বিগত বিসিএস কোশ্চেন ছিল, এটা পারা উচিত ছিল আপনাদের। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা ছোট্ট একটা ব্রেকে যাই। ব্রেক থেকে ফিরবো। এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে 8:15, আমরা 8:25 শুরু করব। ভাইয়া কি আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু ভাইয়া, আমি 10 মিনিটের জন্য ব্রেকে যাচ্ছি, আপনার কাছে ছেড়ে গেলাম, আপনি যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা করেন। ওকে ওকে ভাই, হ্যাঁ, কারো যদি ইংলিশ লিটারেচার রিলেটেড কোনো কোশ্চেন থাকে শেয়ার করতে পারেন ভাইয়া, আসা পর্যন্ত আমি আনসার করতে পারবো।
করে অনেক বই দিয়েছে আজকে সিলেবাসে। একটা হচ্ছে জিবি শ আর একটা হচ্ছে উইলিয়াম বাটলার পিআইস। সো এই দুইজন রাইটারের থেকে আপনি রিয়েল এক্সামে একটা কোশ্চেন, ইনফ্যাক্ট দুইটা কোশ্চেন বা তার বেশি কোশ্চেনও পাবেন। আপনি প্রিভিয়াস যে কোশ্চেন গুলো সেগুলো দেখেও বুঝতে পারবেন। শেক্সপিয়ার থেকে কিন্তু আমরা মাল্টিপল কোশ্চেন পাবো, একইভাবে ওয়ার্ডসওয়ার্থ আপনি কোশ্চেন পাবেন। এরকম সিলেক্টিভ কিছু রাইটারের লেখা আমি হচ্ছে গিয়ে কিছু কবিতার মতো করে এরপরে হচ্ছে গিয়ে ওখানে আমি একটা বই পেয়েছিলাম বাজারে। বইটা হচ্ছে এবিসি অফ ইংলিশ লিটারেচার, প্রবাবলি এরকম নামটা ছিল। ওটা হচ্ছে মিরাকেল নামে একটা পাবলিকেশন ছিল। তো ওখান থেকে আমি সিলেক্টিভ 30টা রাইটারের হচ্ছে গিয়ে লেখাগুলো বেছে বেছে পড়েছিলাম, যেখান থেকে 38-এ আমি প্রায় 14-15 মার্কস কমন পেয়েছিলাম। 14 মার্কস আমি কারেক্ট করে আসতে পারছিলাম, যদিও 40-এ আমি দেখেছিলাম যে আমার এখান থেকে নাম্বার কম করেছিল। তো ওই জিনিসটা হচ্ছে গিয়ে যদিও ওভার দ্য টাইম কোশ্চেন এখন অনেক বেশি ইভলভ করেছে, যেমন 41 কোশ্চেনে কিন্তু আপনি দেখতে পেয়েছেন, যারা কোশ্চেন দেখেছেন তারা দেখেছেন যে 41-এ অনেক বেশি হচ্ছে গিয়ে আপনার কোড টাইপ জিনিসপত্র বেশি আসছে। বা ধরেন এই যে ভাইয়া আজকে যে স্টোরি গুলো শেয়ার করেছিল, এই টাইপ জিনিসপত্রগুলো আপনার অনেক বেশি জানা প্রয়োজন। মানে সুপারফিশিয়াল নলেজ দিয়ে না আপনি আসলে খুব বেশি পার পাবেন না, বিকজ ওভার দ্য টাইম পিরিয়ড কোশ্চেন অনেক বেশি হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা আর কি একটা ভাইয়া হ্যান্ড রেজ করেছিলেন, কাইন্ডলি আবার একটু করবেন কি সুমন ভাই? হ্যাঁ সুমন ভাই, আপনি আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন। সুমন ভাই, আপনাকে অ্যালাউ করা হয়েছে, আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারেন। সুমন ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনাকে আনমিউট করে কোশ্চেন করতে বলা হয়েছে। যাই হোক, অন্য কোনো ভাইয়া বা আপনি যদি এই ধরনের কোনো কিউরিওসিটি থাকে বলতে পারেন। আচ্ছা, আমি যে বইটার নাম বলেছিলাম ওটা আমি লিখে দিচ্ছি, মিরাকেল পাবলিকেশনের। আমি বইটার নামটা এক্সাক্টলি বলতে পারবো না, ওখানে একটা ভালো স্ট্র্যাটেজি বলছিল। এটা হচ্ছে কি আপনি কোন রাইটারের কোন বই, এটা অ্যাটলিস্ট ওখান থেকে পড়লে আপনি মনে রাখাতে পারবেন। যেমন আমি ফর এক্সাম্পল জিবি শয়েরটা বলি, জিবি শয়ের লেখাগুলো হচ্ছে মনে রাখার জন্য এরকম একটা শর্টকাট ছিল ওখানে, যে ডক্টর ওয়ারেন যখন মানুষের ক্যান্সারের চিকিৎসা করছিল, সিজার তখন পিকনিকে দেয়া অ্যাপেল খেতে খেতে আর্মস নিয়ে সুপারম্যানের সাথে দেখা করতে গেল। আবার একটা ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, ইমান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আপনি লাউড অ্যান্ড ক্লিয়ার বলেন ভাই। জি ভাই, আমার কোশ্চেনটা আসলে আজকের টপিক রিলেটেড না, মানে বিসিএস সম্পর্কে ছিল আর কি। আমি কি কোশ্চেনটা করবো? জি জি, definitely, বলেন। জি ভাই, আমার তো এখন মাস্টার্স চলতেছে, তো মানে সময় পাই না। আমি যেহেতু 24শে মার্চ ভর্তি হয়েছিলাম, তো লং জার্নির ক্ষেত্রে যেটা হয় যে প্রথমবার যেহেতু প্রিপারেশন নিচ্ছি, তো সেই ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস চেষ্টা করছি মানে শেষ করার জন্য, মানে রুটিন ওয়াইজ, বাট তারপরেও কিছু জিনিস আছে যেগুলো পড়তে পারিনি আর কি। তো এখন যে আমার 2 মাস সময় আছে, এখন কি আমি যে জিনিসগুলো পড়িনি সেইগুলোর জন্য প্রিপারেশন নিবো, নাকি যেগুলো পড়েছি সেগুলোর জন্য ভালোভাবে রিভিশন দিব? মানে আপনার স্ট্র্যাটেজিটা এই ক্ষেত্রে কি? তাহলে হয়তো আমার সাথে আপনারটা রিলেট করতে একটু সুবিধা হতো। জি জি, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। আপনি আপনার কোশ্চেনে আগে জবাব দেন যে আপনি যতটুকু পড়েছেন ওইটা হচ্ছে পিরিয়ড কত মার্কসের সিলেবাস কভার করে। না মানে সেটা সেক্ষেত্রে খুব বেশি ইয়ে হয়েছে সেটা না। যেমন আমি বাংলাদেশ পাঠটা মানে যতগুলো বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলেন 11টা লেকচার আমি শেষ করেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন ভূগোল বা ইংলিশ লিটারেচারের প্রথম দিকে একটা দুইটা লেকচার, বা হয় না যে সপ্তাহের মধ্যে বিজি থেকে একটা ক্লাস মিস হয়ে যায়, করতে পারি না, সেরকম হয়েছে। ওভারঅল আমি যতটুকু পড়ছি মনে হয়েছে যে এইগুলো যদি আমি রিভিশন দিতে পারি তাহলে অ্যান্সার করতে পারবো আর কি, সেরকম। কিন্তু তারপরেও আপনি কি ডেটা হিসাব করে দেখেছেন? ধরেন আপনি যদি ভূগোল একদমই না পড়ে থাকেন তার মানে কিন্তু আপনি খুব বেশি লসে না, আপনার 10 মার্কসের প্রিপারেশন নাই। আবার ধরেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এগুলো আপনি বললেন যে 2টা করে শীট প্রবাবলি আপনার রিভিশন দিয়ে আবার ক্লাস মিস করেছেন। আমি জি জি জি, ভূগোলের ক্ষেত্রে যেটা হয়েছে ভাই, আমি প্রথম 2টা ক্লাস করতে পারি, তারপরে নেক্সট গুলো করছি। তারপরেও কিছু আছে না, যেমন ভূগোলের সাথে আধুনিক বিজ্ঞানের কিছু আছে যেমন রিলেটেড, সেগুলো আমি পড়ে ফেলছি বিজ্ঞানের সাথে, এরকম। তারপরে কিছু প্রণালী আছে। হ্যাঁ জি, বুঝতে পারছি। আমি একটু আপনাকে মানে যেহেতু আমি কোন শীটে কোন টপিকস আছে এটা যেহেতু আমি জানি না ক্লিয়ারলি, এই জন্য আমি আপনাকে যেটা সাজেস্ট করবো, আপনি একটু যে যে জিনিসগুলো বাদ দিতে চাচ্ছেন এটা বাদ দেওয়ার আগে একটু সিলেবাসের সাথে মানে রিলেট করে দেখবেন যে ওই টপিকস থেকে কত মার্কসের কোশ্চেন আসতে পারে, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে দেখতে পারেন। ধরেন আপনি বাংলাদেশ বলতেছেন, 2টা শীট আপনি বাদ দিয়েছেন, এখন এই 2টা শীটে যদি মুক্তিযুদ্ধ চলে আসে, মানে 1948 টু 1971 যে পার্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা চলে আসে, তাহলে কিন্তু একটু প্রবলেম। বা ধরেন অর্থনৈতিক সংখ্যা, এটা রিলেটেড কোশ্চেন আসে বাংলাদেশে, যদিও 41-এ আসে না, দ্যাট ওয়াজ অ্যান এক্সেপশন, বাট এরকম সবসময় হবে। তো এরকম ইম্পর্টেন্ট পার্ট যদি মিস হয়ে থাকে তাহলে আপনি একটু কষ্ট করে নিজে প্রিপেয়ার করেন। ধরেন যে জিওগ্রাফি যেটা বলছেন, প্রণালী ইম্পর্টেন্ট না, প্রণালী থেকে কোশ্চেন আসে না, দিল্লিতে মানে আসলেও সর্বোচ্চ হচ্ছে একটা কোশ্চেন আপনি পাবেন। ভাই আপনি কি আমার কথাটা শুনতে পাচ্ছেন না? জি জি জি। আচ্ছা আচ্ছা, একটা একটু উন্নত ভয়েস করবেন। তো
প্রণালী নিয়ে ভাই আপনি অনেক বেশি তারা খাবেন না। আর প্রণালী রিলেটেড যেসব জিনিস না এগুলো হচ্ছে আপনি ইউটিউবে একটু ভিডিও সার্চ করলেও না ধরেন আপনাকে ম্যাপ দেখায় দেখায় পড়াই দিবে। এই জিনিসটা দেখা গেছে আপনার ওই বোরিং হইতে শিট করার কোনো দরকার নাই। আপনি জিওগ্রাফির বিভিন্ন ভিডিও দেখবেন, ওখানে দেখবেন একদম ওয়ার্ল্ডের ম্যাপ থেকে কোথায় কোনটা আছে, দার্দানালিস কোথায় আছে, বাবে মানদেব কোথায় আছে, একদম দেখায় দিবে। সেক্ষেত্রে আপনার জন্য মানে কোরিলেট করাটা অনেক ইজি হবে। এটা আপনি করবেন কি, যখন রাতে শুতে যাবেন তখন দেখা গেছে একটা মানে ইউটিউবে আমরা অনেক কিছু দেখি না, ওখান থেকে এই টাইপের জিনিসপত্র দেখবেন যেটা হচ্ছে আপনার পরীক্ষার জন্য আরো বেশি ফোকাস থাকবে। বাট অনেস্টলি স্পিকিং আপনি যেহেতু ফার্স্ট টাইম না, আপনার জন্য এখন নতুন কিছু না পড়াটা অনেক বেশি ফ্রুটফুল হবে। বাস 200 মার্কসের প্রিপারেশন নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আপনি 150 প্রিপারেশন নিয়ে যান, তাতেও যদি 120 কারেক্ট অ্যান্সার করে আসতে পারেন তাহলে তো কথাই নেই। বিকজ 110 প্লাস নাম্বার সবসময় সেম, কোশ্চেন টাফ হোক বা কোশ্চেন ইজি হোক। আচ্ছা জি ভাই, বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন ছিল, সেটা কি করবো ভাই? হ্যাঁ, পিয়াল ভাইয়া করে একজন হ্যান্ড রেজ করেছে। আমি আপনার কোশ্চেনটা পড়ে নিচ্ছি যদি সময় থাকে, আমার হাতে টাইম লিমিটেড তো। পিয়াল ভাইয়া ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, পিয়াল ভাইয়া আপনি কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। আমি জানতে চাচ্ছিলাম, এখন তো বাড়িতে আসছি আমরা, তো এই মুহূর্তে কিভাবে মানে কোশ্চেন ব্যাংক মানে সলভ করা, মানে বেশি বেশি কোশ্চেন সলভ করাটা বেশি ফ্রুটফুল হবে, নাকি একটা জিনিস আমার একটু আইডিয়া জানা বা বোঝার জন্য বা বিষয়টা সম্বন্ধে একটু ভালোভাবে নিজের মধ্যে আয়ত্ত রাখার জন্য জিনিসটা সম্বন্ধে একটু গভীরভাবে জানাটা বেশি ফ্রুটফুল? আমি আপনার কোশ্চেন বুঝতে পারছি পিয়াল ভাই। ফ্যাক্ট হচ্ছে পিয়াল ভাই, বিসিএস প্রিলি পাস করার জন্য ডিপ কোনো নলেজের দরকার নেই। ফার্স্ট অফ অল এটা মাথায় একদম মানে গভীরভাবে ঢুকায়। বিসিএস প্রিলির জন্য হচ্ছে ভাই আপনার সব টপিকস এর ব্যাপারে সুপারফিশিয়াল নলেজ থাকলে দ্যাট উইল বি এনাফ। যদিও এখন যে কোশ্চেন প্যাটার্ন হয়ে গেছে সেখানে অপশনস গুলো খুব ক্লোজ হয়। যেমন আপনি 41 এর কোশ্চেনেও দেখবেন বাংলা লিটারেচারে এরকমও হয়েছিল যে দুইটা রাইটারের জাস্ট নামের ধরেন টাইটেলটাই চেঞ্জ ছিল। একজন বোধহয় দীনেশ রঞ্জন সামথিং, মানে দীনেশ রঞ্জন সেন, আর একজন বোধহয় দীনেশ রঞ্জন পাল, এরকমের মানে খুব ক্লোজ ছিল। আমি যেটা বোঝাতে চাচ্ছি, সো এই জন্য যতটুকু আপনি করতেছেন ওইটা একদম ক্লিয়ার থাকাটা ফার্স্টলি অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট যেহেতু আপনাদের হাতে টাইম অনেক মানে কম আছে এখন, আর যদি আপনারা ফার্স্ট টাইমার হয়ে থাকেন সেক্ষেত্রে জব সলিউশন সলভ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট আপনি প্রতিদিন 2টা জব সলিউশন সলভ করেন। এবং আপনি খেয়াল করবেন যে বিসিএস এর কিছু সাবজেক্টের ক্ষেত্রে কোশ্চেন রিপিট করে, লাইক বিজ্ঞান। জি ভাই। যারা এক্সামিনার থাকে তারাও সবসময় বিজ্ঞানের কোশ্চেনটা কম্পারেটিভলি ইজি সেট করার চেষ্টা করেন। সো ভাইয়া আপনি জব সলিউশন সলভ করতে থাকেন। আর আপনার ভাইয়া যেহেতু চলে আসছেন, আমার মনে হয় আপনার কোশ্চেনের অ্যান্সারটা আপনি পেয়ে গেছেন। আপনি ফার্স্ট টাইম তো ভাই, তাহলে মানে আমার জব সলিউশন করাটাই বেশি বেটার হবে এখন। ডেফিনেটলি আপনি প্রতিদিন 2টা জব সলিউশনের কোশ্চেন সলভ করতে থাকেন। এটা করবে কি আপনার মানে যদি কোশ্চেন হচ্ছে কি রিপিট হয় সেই ক্ষেত্রে মার্ক ছোটার কোনো চান্সই থাকবে না। আর অনেকগুলো টপিকসই হচ্ছে কোশ্চেন রিপিট হয়। যেমন মানসিক দক্ষতা, আপনি যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করবেন দেখবেন যে আপনি প্যাটার্নগুলো করতে পারতেছেন। সো কিছু কিছু জায়গায় এটা খুব বেশি কাজে দেয়। ওকে ম্যাডাম। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই আমি কি শুরু করবো? জি আপনার ভাইয়া। থ্যাংক ইউ ভাই। সো মোটামুটি আমার মনে হয় ভাইয়া তখন আপনাদের অনেকগুলো ইউজফুল প্রশ্ন আছে দিয়েছে, আমি শুনেছি বেশ ইউজফুল টিপস, এগুলো ফলো করতে পারেন, ঠিক আছে? এবং সোফার ভাইয়ার কিন্তু বিসিএস এর সাকসেস রেকর্ড খুবই ভালো। তো কাজেই ভাইয়ের কাছ থেকে টিপস নেওয়াটাও অনেক কার্যকর হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য। তাহলে আসেন আমরা একটু সামনের দিকে আগাই। আপনারা দেখছি যে অনেকেই কিছু টেকনিক্যাল প্রশ্ন করতেছেন। টেকনিক্যাল প্রশ্নগুলো আপনারা এখন চ্যাট বক্সে করেন না, আপনারা কিউএনএ তে দিয়ে রাখেন। প্রয়োজনে ক্লাস শেষে আমি আনসার দিব, কারণ যেগুলো এখন অন্যান্য টপিক থেকে যে প্রশ্নগুলো করতেছেন এগুলো এখন ক্লাসের মাঝখানে যাওয়া সম্ভব না, ক্লাসের শেষে ইনশাআল্লাহ আনসার করার চেষ্টা করব। আসেন একটু সামনের দিকে আগে। ভার্জিনিয়া উলফ অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের যে মডার্ন লিটারেচারের যে খুঁটি আছে ইংরেজি সাহিত্য তথা সমগ্র পৃথিবীর মডার্ন লিটারেচারের খুঁটিগুলোর একটা হচ্ছে ভার্জিনিয়া উলফ। উনি একজন স্ট্রং ফেমিনিস্ট ছিলেন, নারীবাদী আন্দোলনের প্রতিকৃতির একজন। সো এই ফেমিনিজমের একটা বড় ধারক এবং বাহক হচ্ছেন ভার্জিনিয়া উলফ এবং তার লেখাগুলো, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এখন এখান থেকে একটু যেটি বলি, ভার্জিনিয়া উলফ মূলত বিখ্যাত তার হচ্ছে নোভেলস গুলোর জন্য। এর মধ্যে বিশেষ ইম্পর্টেন্ট গুলো হচ্ছে মিসেস ডালওয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু দ্য লাইট হাউস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বাকি দুটো যদি মনে রাখতে পারেন ভালো, কিন্তু না হলেও এই দুটো অন্তত মনে রাখার চেষ্টা করেন। এই দুটো যে কোনো সময় পরীক্ষা আসতে পারে এবং যে কোনো পরীক্ষাতে আসতে পারে। আর বিশেষ করে যারা হচ্ছে ফেমিনিজমে বিলিভ করেন যে আমি একজন ফেমিনিস্ট, অনেকে থাকে আই এম এ ফেমিনিস্ট, এই রকম যদি কেউ থাকেন তাহলে আমি বলবো প্লিজ গো এন্ড স্টাডি অ্যাবাউট ভার্জিনিয়া উলফ। দেয়ার আর মেনি থিংস টু লার্ন অ্যাবাউট হার এন্ড অলসো অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবাউট দ্য ফেমিনিজম দ্যাট শি প্রিচড। ভার্জিনিয়া উলফ থেকে একটা জিনিস বলতে পারি, যে জিনিসটা শোনার পরে আমি মানে কখনো তার কথা বলতে পারিনি, এখনো তার নাম মনে পড়লে আমার এটা মনে পড়ে। এটা হচ্ছে ভার্সিটি ফার্স্ট ইয়ারে আমি শুনছিলাম এবং তারপরে এটা আমি পড়েছি এবং তার উপর বেশ কিছু ডকুমেন্টারি আমি দেখেছি। ডু ইউ নো হাউ ভার্জিনিয়া উলফ ডাইড? ইজ দেয়ার এনিওয়ান হু নোস হাউ ভার্জিনিয়া উলফ ডাইড? আমি রাইটারদের সম্পর্কে অনেক সময় অনেক কাহিনী এগুলা বলি কেন, কারণ বললে অন্তত তার কথাগুলো যাতে মনে থাকে, তার সম্পর্কে দুটা লাইন মনে থাকলো যেন ওই ক্যারেক্টারটার কথা মনে থাকে, তার কাজগুলোর কথা মনে থাকে। এই জন্য পার্সন সম্পর্কে জানা হলে অনেক কিছুর সাথে রিলেট করে। ভার্জিনিয়া উলফ ছিলেন একজন বাইপোলার ডিসঅর্ডারের রোগী, ঠিক আছে? ওনার বাইপোলার ডিসঅর্ডার ছিল এবং উনি সিরিয়াস মেন্টাল ইস্যুতে ভুগতেছিলেন। এবং যখন উনি সিরিয়াস মেন্টাল ইস্যুতে ভুগতেছিলেন একটা টাইমে তার হচ্ছে প্রচন্ড রকম ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন কাজ করতে শুরু করে। একদিন উনি করছেন কি, লন্ডনে একটা নদীর তীরে তিনি হচ্ছে পুরা মানে একটা শক্ত কোট টাইপের করছেন, কোট ভর্তি হচ্ছে মেটাল দিয়েছেন, প্রচুর মেটাল, লোহা টোহা দিয়ে, এগুলো দিয়ে ভরে, পাথর এগুলো দিয়ে, ভারী ভারী জিনিস দিয়ে তার পুরাটা করছেন। করার পর উনি লাভ দিয়েছেন। লাভ দেওয়ার পর যাতে কি, যাতে ইভেন ইফ শি ওয়ান্টস টু সার্ভাইভ সো দ্যাট শি ডাজন্ট এন্ড শি ক্যান্ট, বুঝছেন? মানে ভারী জিনিসগুলো যেন তারা একদম টাইনা নদীর নিচ পর্যন্ত নিয়ে যায়। চিন্তা করেন কি অবস্থা। এই জিনিসটা আমি জানার পর মানে আই নেভার কুড ফরগেট দিস,
থিং হাউ শি ডাইড। তো এটার জন্য এটা বলে রাখলাম যাতে অন্তত এই গল্পের সুবাদে হলো তার জন্য নামটা আপনাদের মনে থাকে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। সো এখানে এই যে দেখেন, এখানে প্রত্যেকটা জিনিস খালি ওমেন 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 ওমেন, মানে আমি বলতেছিলাম যে ফেমিনিস্ট সে কতটা স্ট্রং, মানে ফেমিনিস্ট তিনি ছিলেন। এবং তার সাথে দেখেন ইউ ক্যানট ফাইন্ড পিস বাই অ্যাভয়েডিং লাইফ, এই কথা সে বলতেছে। ঠিক আছে, চিন্তা করেন, ওয়ান হু কমিটেড সুইসাইড লাইক দিস। যাই হোক, এই জিনিসগুলো আমার মনে হয় এই গল্পগুলো এবং এই ঘটনাগুলো আপনাদের এই কোটেশনগুলো কিছু হলে মনে রাখতে হেল্প করতে পারে। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। জন ড্রিঙ্কওয়াটার বাদ, রুপার্ট ব্রুক বাদ, এই কি বলে স্টার্চি বাদ, তারপরে কি আছে মিসেস ডালওয়ে ওয়াজ রিটেন বাই, কার লেখা বলেন? এটা এটা পারতে হবে কিন্তু, হ্যাঁ এটা পারতে হবে। আর 5 সেকেন্ড অপেক্ষা করবো। 5 4 3 2 1 গো। এই জন্য অনেক বড় একটা মেসেজ দিয়েছেন চ্যাট বক্সে, পড়ার সুযোগ পাচ্ছি না, কিউএনএ দিয়ে রাখতে পারেন শেয়ার করার জন্য। সো আপনারা মোটামুটি 96% সঠিক উত্তর করেছেন। এটা লিখেছেন হচ্ছে ভার্জিনিয়া উলফ, গেল এগুলো অ্যানসার ছিল, দাগ দিয়ে দিব। আচ্ছা, জেমস জয়েস মডার্ন যুগের সবচেয়ে বিখ্যাত উপন্যাসিক যদি বলেন, তিনি কিন্তু আইরিশ, হ্যাঁ, তিনি হচ্ছেন এই জেমস জয়েস। তার জন্য বিখ্যাত হচ্ছে ইউলাইসিস। ঠিক আছে, এটা দেখবেন এই এটা। আর তার সাথে হচ্ছে পোর্ট্রেট অফ আর্টিস্ট ইন ইয়াং ম্যান, এটাও ইম্পর্টেন্ট। যদি আসে, যদি ইন কেস ইউলাইসিস যদি না দেয়, জেমস জয়েস থেকে যদি প্রশ্ন করে তাহলে এটা দিয়ে দিন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, কোন আপু আপনার মেসেজ দেখতে পাওয়া যায়। বার্ট্রান্ড রাসেল আপনারা জানেন যে তিনি হচ্ছে বিখ্যাত দার্শনিক এবং সাহিত্যিক। তো তার হচ্ছে রোড টু ফ্রিডম, তারপরে হচ্ছে এটাই বেসিক্যালি আসে রোড টু ফ্রিডম কার লেখা। তার বাইরে এটা দেখতে পারেন, সাধারণ জ্ঞান অনেক সময় লাগে, দেখতে পারেন বার্ট্রান্ড রাসেল। শেষ, বার্ট্রান্ড রাসেল থেকে বিসিএস এ কোশ্চেন আসছে। তো বার্ট্রান্ড রাসেলকে আমি টুইস্টে দিয়ে রাখলাম যেহেতু বিসিএস এ কোশ্চেন আসছে। ওকে ওকে, তারপরে চলে যাই why I am not a Christian। বার্ট্রান্ড রাসেল এতেস ছিলেন, এই জন্য বলছি যে why I am not a Christian। যদি মুসলিম হতেন তাহলে উনি বলতেন why I am not a Muslim। যাই হোক, আনসার বল। আমরা 5 সেকেন্ড অপেক্ষা করবো। এই পোল কোশ্চেনগুলো আসলে দেওয়া হয় যাতে আপনাদের মনে থাকে আর কি, একটু মনে রাখার জন্য দেওয়া হয় যে একটা জিনিস দেখার পর ইমিডিয়েটলি আবার পোল কোশ্চেনটাতে ভোট দিয়ে করলে যেন একটু মনে থাকে সেজন্য, বুঝছেন? ওকে, সো পোলটা এন্ড করে দিলাম, রেজাল্টটা শেয়ার করি। আপনারা 96% সঠিক উত্তর করেছেন, বাকিরা করেছেন বুকিচুকি। উত্তর হচ্ছে বার্ট্রান্ড রাসেল। ওকে, আচ্ছা, ইউলাইসিস এটা কার? এই যে আমি একটু আগে বলে দিলাম জেমস জয়েসের, এটাকে মনে রাখার চেষ্টা করেন। তারপরে হচ্ছে এই যে মডার্ন ফিলোসোফার, উনি কিন্তু ফিলোসোফার ছিলেন, আমি একটু আগে বললাম ফিলোসোফার এবং সাহিত্যিক দুইটাই। যে হচ্ছে নোবেল প্রাইজ পাইছেন সাহিত্যে, তিনি হচ্ছে বার্ট্রান্ড রাসেল। ওকে, পার্লেস বাগ সম্পর্কে যদি বলি তাহলে যেখান থেকে হচ্ছে তার ফেমাস ওয়ার্ক হচ্ছে গুড আর্ট, এতটুকু দেখলেই হবে, আর দরকার নেই, আমরা এটা স্কিপ করে গেলাম। এস এলিয়ট আধুনিক মডার্ন পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট মডার্ন পয়েন্ট লিখে দিই। এস এলিয়ট থেকে যে পরিমাণ প্রশ্ন আসা উচিত ছিল সেই পরিমাণ প্রশ্ন এখন বিসিএস আসেন। আমি 41তম বিসিএস এর আগে প্রেডিকশন দিয়েছিলাম যে 41 এস এলিয়ট থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। এটা ছিল আমার এর আগে, মানে 41 এর আগে নেওয়া ক্লাস প্রেডিকশন, এবং এস এলিয়ট থেকে প্রশ্ন আসছে। আমি এখন আরেকটা প্রেডিকশন দিতে চাই যে 43 অথবা 45, জানি না কোনটাতে, হয় 43 অথবা 43, যে কোনো একটাতে ইনশাআল্লাহ এস এলিয়ট থেকে আবার প্রশ্ন আসবেই। এবং এস এলিয়ট থেকে যদি আপনারা পড়েন তো ওয়েস্টল্যান্ড পড়বেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেরনসন দেখবেন, আরেকটা হচ্ছে কি লাভ সং অফ আলফ্রেড প্রুফ্রক, এটা দেখবেন। এই তিনটা কবিতার জন্য টি.এস. এলিয়ট অনবদ্য স্থানে অবস্থান করতেছে। টি.এস. এলিয়টের কবিতা যখন আমাদেরকে মাস্টার্স অনার্স ফাইনালে যখন আমাদের টি.এস. এলিয়ট কোর্স ছিল, আমরা যখন পড়তে গেছিলাম, বিশ্বাস করেন ভাই টি.এস. এলিয়ট পড়া অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, এটা এই প্রসঙ্গে একটা গল্প বলতে পারি আপনাদেরকে। আমি কি গল্প বলবো? আপনি ইফ ইউ অ্যালাউ স্পেয়ার মি 2 মিনিটস অফ ইউরস। সেটা হচ্ছে যে টি.এস. এলিয়ট পড়লাম, আমাদের তখন যে ওয়েস্টল্যান্ড পড়তে দিল। ওয়েস্টল্যান্ড ক্লাসে ম্যাডাম পড়াইছে, কিচ্ছু বুঝি না কি পড়াইছে। বাসায় আসলাম, ওয়েস্টল্যান্ড পড়লাম, ইন্টারনেট ঘাটলাম, গুগল করলাম, পড়ছি, বুঝি না ওয়েস্টল্যান্ড কি বলছে। পরের দিন ম্যাডামের রুমে গেলাম, প্রফেসরের রুমে গিয়ে বললাম যে ম্যাডাম আপনি যে পড়াইছেন ওয়েস্টল্যান্ড আমি বুঝতেছি না কিছু, কি জিনিসটাকে আমাকে একটু বলেন, আমি আই ফিল লাইক আই এম লস্ট ইন দেয়ার। বলছে কয়বার পড়ছিলাম? বলছে ম্যাডাম 3-4 বার পড়ছি। বলছে আরো যাও, যে পড়ো, যতক্ষণ পর্যন্ত না বুঝো ততক্ষণ পর্যন্ত পড়বা। এই আনসার শুনে আমি জীবনে এত হতাশ হয়েছিলাম যে মনে হয় যে আমার কাছে সেই মুহূর্তে মনে হয়েছিল যে এটা মনে হয় সবচেয়ে বাজে আনসার গুলো যা হইতে পারে। ম্যাডাম এই আনসার কেন দিলেছে? যতক্ষণ পর্যন্ত না বুঝো ততক্ষণ পড়ো। এটা মানে আমি মানে লাইক আই ওয়াজ টোটালি শকড, এবং মানে আমি অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ম্যাডামের রুমে বাইরে এসেছি। এনিওয়ে বাসায় এসে আমি এটা পড়তে দেখলাম, অনেকবার পড়লাম, অনেকবার পড়ছি, পড়ার পর তারপরে আস্তে আস্তে আমি এটা মিনিং বুঝতে পারছি। ইটস রিয়েলি ডিপ, এবং এটা চাইলে কেউ কাউকে বলে সবসময় বুঝাইতে পারে না সবকিছু। এবং তারপরে আমি আমার জীবনে নতুন একটা লেসন শিখছি যে যতক্ষণ পর্যন্ত না বুঝো ততক্ষণ পর্যন্ত পড়ো। দিস ইজ অলসো এ লেসন। বুঝছেন? টি.এস. এলিয়টের প্রতিটা লেখার লাইনে লাইনে এলিউশন থাকে, এত পরিমাণ ক্যারেক্টার এলিউশন, এত পরিমাণই। আপনার টি.এস. এলিয়ট পড়তে হলে আরো 10টা বই নিয়ে বসতে হবে টি.এস. এলিয়ট বুঝার জন্য। বুঝছেন? এই প্রুফরকের লাস্ট লাইনে এসে বলে শান্তি শান্তি শান্তি, এই বাংলা এই লেখাটা কিন্তু আছে এই ওয়েস্টল্যান্ডের লাস্টে, শান্তি শান্তি শান্তি। ওই যে বৌদ্ধদের ধর্মে একটা আছে না, কি জানো, ওম শান্তি, তারপরে ওম কি, এরকম একটা 3টা ছিল না? এখানে কেউ আছেন বুদ্ধিস্ট থাকলে উনি বলতে পারবেন। 3টা থাকে, প্রিচিং থাকে, ওইটার উপর বেসিস করে তিনি এটা করছেন। ঠিক আছে, কি এই লোক জানে না মনে এমন কিছু নেই পৃথিবী, প্রচুর জানে, প্রচুরই, এবং
তিনি একজন নোবেল লরেট, উনি কিন্তু নোবেল পুরস্কার পাওয়া, ঠিক আছে, মাথায় রেখে। এই জন্য টিএসএল এর পর অনেক ডিফিকাল্ট এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এখানে খুব গুরুত্বপূর্ণ লাইন আছে কয়েকটা, যেগুলো পরীক্ষায় যে কোনো সময় ঘন ঘন আসে। আই হ্যাভ মেজার্ড আউট মাই লাইফ উইথ কফি স্পুনস, এটা 3 স্টার একটা কোটেশন, এটা হচ্ছে প্রুফ রকের, এটা হচ্ছে প্রুফ রকের থেকে। আর তারপরে হচ্ছে কোনটাতে লিখছে এটা শান্তি শান্তি, এটা হচ্ছে ওয়েস্টল্যান্ড, ওয়েস্টল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, ওয়েস্টল্যান্ডের মেইন জিনিসটা কি? ওয়েস্টল্যান্ডকে বোঝাইছে যে পৃথিবীর যে সমগ্র ইউরোপ, এটা বলছে এটা একটা ওয়েস্টল্যান্ড হয়ে গেছে, ডেডল্যান্ড। টিএস এলিয়ট কিন্তু তার কবিতার মধ্যে মডার্ন পৃথিবীর অনেক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে গেছে। যেমন এই ওয়েস্টল্যান্ডের মধ্যে যে ধরেন আপনার তখন মডার্নিজমে হচ্ছে সমকামিতা বাড়ছিল ইউরোপে, তখন প্রথমবারের মধ্যে দেখা গেল সমকামী সংখ্যা বাড়ছে। ওই সমকামী ক্রিটিসিজম হচ্ছে ওয়েস্টল্যান্ডের মধ্যে করা। মানুষের বিজি স্কেজুয়াল, ওখানে একটা ওয়াইফ এসে বলে স্পিক স্পিক, হোয়াই ডোন্ট ইউ টক টু মি, স্পিক টক টু মি, মানে কত ডেসপারেট একটা ওয়াইফ তার হাজবেন্ডের সাথে কথা বলছিল, বাট হাজবেন্ড ইজ বিজি। তো এরকম একই ব্যাপার, এরকম অনেকগুলো ব্যাপার আছে, এগুলো ওয়েস্টল্যান্ডের মধ্যে আছে। আমাদের মডার্ন লাইফে যে সমস্যাগুলো, এই টোটাল যত প্রবলেমস এন্ড এভরিথিং, হাউ অল দিস প্রবলেমস মেক দিস হোল ইউরোপ এ ওয়েস্টল্যান্ড, এটাই হচ্ছে এটা ওয়েস্টল্যান্ড। বুঝছেন? এরকম সো এগুলো দেখতে পারেন, আপনি যদি সময়টাকে ওয়েস্টল্যান্ড করতে পারেন, এগুলো পড়লে তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি লিটারেচার যে ইনসাইট এবং একটা লিটারেচার স্টুডেন্ট অ্যাকচুয়ালি কি শিখে বড় হয়, তখন বুঝতে পারবেন। দেয়ার সাম ফিলোসফি, দেয়ার সাম ব্যাকগ্রাউন্ড থিংকিংস এন্ড আদার্স, সো এগুলো দেখতে পারেন। ওকে, সো বলছে নোবেল প্রাইজ উইনার আমেরিকান ওমেন নোবেলিস্ট কে, দেখে আপনাকে প্রশ্ন উত্তর দিতে পারবেন। এটা কিন্তু এর আগে আমি তাকে যদি একটুখানি স্কিপ করে আসছি, তারপর পারেন নাকি দেখি। সাধারণ জ্ঞান করলে পারার কথা। ভার্জিনিয়া উলফ ব্রিটিশ ছিলেন। Five, 4, 3, 2, 1. একজন বলছেন জেন অস্টেন। জেন অস্টেন কেন হবে? উনি রোমান্টিক যুগের না জেন অস্টেন? রোমান্টিক যুগের অ্যান্টি রোমান্টিক একটু আগে বললাম, এটা হচ্ছে পার্লস বাক। তাকে আমি বলেই তো দিলাম, স্কিপ করে আসছি তাকে। কিন্তু এই একটা প্রশ্ন যদি আসতে পারে এই ধরনের প্রশ্ন, বা ডেপ থেকে কোনো প্রশ্ন আসবে। ওকে, তারপর হচ্ছে এই যে ইন্দো এলিশন কোথায় আছে, এটা হচ্ছে ওয়েস্টল্যান্ডে। যে আমি একটু আগে বলছিলাম ইন্দো এলিশন এন্ড বুদ্ধিস্ট এলিশন, আমাদের সাপোর্টে শান্তি 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 ছিল। তারপর হচ্ছে দান্তে কে লিখেছেন, দান্তে লিখেছেন হচ্ছে টিএস এলিয়ট, ঠিক আছে, এগুলো হচ্ছে লিখে থাকে। ওকে, ব্রিডি বাদ, রিচার্ড হার্ডিংটন বাদ, বাদ বাদ বাদ, স্কিপ, বাদ বাদ। অনেকে মনে খুশি হচ্ছে খুব যে ভাই কত ভালো, কত বাদ দিয়ে দিচ্ছে, হ্যাঁ দরকার নেই আমাদের। ঠিক আছে, গ্রাম গ্রিন বাদ বাদ। ফিউটিলিটি কার লিখা, দেখি কেউ বলতে পারবেন নাকি? এটা অনেকে পারতে পারেন, নাও পারতে পারেন, আমি অ্যানসারটা দাগ দিই। এটা হচ্ছে উইলফ্রেড ওয়েন বাদ। ওকে, চলে যাই তারপরেরটা। পোস্টমডার্ন পিরিয়ড। পোস্টমডার্ন পিরিয়ড থেকে আমি আগেই বলছি বেশি কিছু করতে যাবেন না, হালকা করে দেখতে হবে। এখানে যে লেখকদের নাম দেওয়া আছে তারা সবাই পোস্টমডার্ন তা না। যেমন যেমন ধরেন আপনার জোসেফ কনরাডকে ঠিক পোস্টমডার্ন বলা যায় না, এমিলি ডিকিনসন মোটেও পোস্টমডার্ন না, কিন্তু তাদের নাম কেন এখানে আমি বুঝতেছি না। আচ্ছা, এখান থেকে একটু আমি দেখাই দিচ্ছি কি করবেন। রবার্ট ফ্রস্ট হচ্ছে আমেরিকান, যেখানে একটু দেখাই। জোসেফ কনরাড নিয়ে একটু বলি, জোসেফ কনরাড নিয়ে বলা লাগে। জোসেফ কনরাড হচ্ছে আধুনিক যুগের মানে মডার্ন লিটারেচারের সবচেয়ে স্ট্রং নোবেলিস্টদের একজন নোবেলিস্ট। নোবেলিস্ট এর আগে আরেকজন নাম বলেছিলাম, হচ্ছে জয়েসের নাম, আর তার বাইরে আমি বলবো জোসেফ কনরাড নাম। জোসেফ কনরাডের বিখ্যাত লেখা আছে, নাম হচ্ছে হার্ট অফ ডার্কনেস। এইটা পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন, কিন্তু এটা এখনো আসে নাই প্রবাবলি। যদি আসে যে কোনো সময় আসতে পারে, কথা বুঝছেন? এই হার্ট অফ ডার্কনেস যদি আসে, এটা যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। সো একটু জোসেফ কনরাড একটু দেখেন, জোসেফ কনরাড নিয়ে একটু ঘাটাঘাটি করেন। জোসেফ কনরাড থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, 3 দিয়ে দিয়েছে। তার বাইরে হচ্ছে রবার্ট ফ্রস্টের নাম আপনারা বোধহয় অনেকেই জানেন। রবার্ট ফ্রস্টের যে হুমায়ুন আহমেদের লেখায় রবার্ট ফ্রস্টের কবিতার অনেক লাইন টাইন খুঁজে পাওয়া যায়। ওই যে আই হ্যাভ প্রমিসেস টু কিপ বাট মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই কবিতাটা পড়েছেন তো মনে হয় না? উডস আর ডার্ক লাভলি এন্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। অনেক বিখ্যাত কবিতা, অনেক বিখ্যাত লাইন, এগুলো হচ্ছে রবার্ট ফ্রস্টের লেখা। সো রবার্ট ফ্রস্টের কবিতার নামগুলো দেখতে পারেন। আর ওই যে কবিতাটা বললাম, এই কবিতার নাম হচ্ছে স্টপিং বাই উড অন স্নোই ইভিনিং। এটা অনেক বিখ্যাত একটা কবিতা, পরীক্ষা যদি এটা আসে এটা করা উচিত। নামটা একটু এদিক সেদিক হইতে পারে, একটু মিলাই নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে ইম্পর্টেন্ট আছে, আর্নেস্ট হেমিংওয়ে দেখতে হবে। আর্নেস্ট হেমিংওয়ে সামনে আছে আমাদের, একটু আমরা যাই আলোচনা। টেড হিউজেস থেকে একটু দেখে নিতে পারেন আপনাদের, টেড হিউজেস থেকে কোনটা কি মনে রাখা যায় বা যায় না, রাখতে পারলে রাখবেন, রাখতে পারলে নাই। দোস্তলয়ভস্কি থেকে হচ্ছে ক্রাইম এন্ড পানিশমেন্ট ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে চলে যাই হচ্ছে এগুলো অ্যানসার টাক দিয়ে দিব। তলস্তয় থেকে হচ্ছে ওয়ার এন্ড পিস এবং অ্যানা কার্নিনা। নীলক্ষেতে হাঁটলেও এই দুইটা নাম আপনি দেখতে পাবেন। প্রত্যেকটা নীলক্ষেতের বইয়ের দোকানে আর কোনো বই না থাকলে ওয়ার এন্ড পিস আর অ্যানা কার্নিনা পেয়েছে, ঠিক আছে? এটা দেখবেন। জোসেফ কনরাড থেকে দেখিয়ে দিলাম হার্ট অফ ডার্কনেস, এখানে লেখা নাই, আমি লিখে দিই। জোসেফ কনরাড থেকে হার্ট অফ ডার্কনেস দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এমিলি ডিকিনসন তিনি পোস্টমডার্ন না, তিনি হচ্ছে আমেরিকান, এবং তিনি হচ্ছে আমেরিকান ভিক্টোরিয়ান যুগের, মানে ব্রিটিশের যখন চলতেছিল, ভিক্টোরিয়ান চলতেছিল, ওই সময় তিনি লেখালেখি করছেন। উনি হচ্ছেন আমেরিকান পোয়েট, ঠিক আছে? ডিকিনসনের পোয়েটের মধ্যে হচ্ছে ডিকিনসন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যান নাই, তিনি সবসময় বাসার মধ্যে থাকতেন, নিজে নিজে পড়াশোনা করতেন, হোম টিউটরের কাছে পড়তেন। তার মনের মধ্যে যে কথাগুলো আসতো সেগুলাই তিনি হচ্ছে লিখে রাখতেন। উনি ওনার জীবদ্দশায় কখনো কোনো কবি হিসেবে সংস্কৃত ছিলেন না, স্বীকৃত ছিলেন না। তার মৃত্যুর পর তার সকল কবিতাগুলো প্রকাশিত হয়ে আসে এবং মানবিক সারি এই মেয়ে অনেক ভালো কবিতা লিখতেন, এরকম, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাই রবার্ট ফ্রস্ট থেকে তো দেখাই দিয়েছি। আর্নেস্ট হেমিংওয়ে, এটা ইম্পর্টেন্ট। এখানে শুধুমাত্র ইংরেজি সাহিত্য তা না, বিভিন্ন সাধারণ জ্ঞানের পরীক্ষাগুলোতেও আসে। ফেয়ারওয়েল টু আর্মস তার লেখা, ফর হোম দ্য বেল টোলস, দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সান রাইজেস। জাস্ট নামগুলো মনে রাখতে হবে, এই নামগুলো মনে রাখলেই হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে হয়ে যাবে, ওকে? তারপরে চলে যাই নিচের কোনটা আর্নেস্ট হেমিংওয়ের ওয়ার্ক না। আর্নেস্ট হেমিংওয়ের কাজগুলো কিন্তু নাম মনে রেখেছো, হ্যাঁ? দেখি অ্যানসার কর। ভুল করছি আমি, কেন ভুল দিতাম? ভুল করছি 11 নম্বর।
ওল্ড ম্যান এন্ড দ্য সি তার খুবই বিখ্যাত একটা রচনা, এবং এই ওল্ড ম্যান এন্ড দ্য সির জন্যই উনি সবচেয়ে বেশি হচ্ছে পুরস্কার পাইছেন। আর তার বাইরে ফেয়ারওয়েল টু দ্য আর্মস, এটা অনেক ইম্পর্টেন্ট রচনা তার, ঠিক আছে? এই দুইটাই অনেক ইম্পর্টেন্ট। ওকে, আর কিছুক্ষণের মধ্যে ক্লোজ করে দিব। 5 4 3 2 1 গো। ফুল কোশ্চেন ক্লোজ করে দিচ্ছি। রেজাল্ট একটু শেয়ার করে দেই। এখানে আপনারা 75% সঠিক উত্তর করেছেন, বাকিরা উত্তর করেছেন বুকি চুকি। এটার উত্তর হচ্ছে দ্য সিক্রেট। ওকে, এবার আমরা চলে যাব লাস্টে লিটারারি টার্মস। তো লিটারারি টার্মস আমি তখন এই লিটারারি টার্মস পড়ানোর জন্য একটু ব্রাশ করতেছিলাম। লিটারারি টার্মস পড়তে একটু সময় লাগে, সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ আমাদের 9টা 10 এ ক্লাসটা শেষ হয়ে যাবে। 10 মিনিট এক্সট্রা নিব, অসুবিধা নেই তো আপনাদের কারো কোনো? অসুবিধা থাকলে 9টায় শেষ করে দেবো, যদি কোনো অসুবিধা নেই তাহলে আমি 10 মিনিট বেশি আমার সময় লাগবে, ঠিক আছে? ওকে, সো এগুলা আপনাদেরকে এর আগে একবার ক্লাসে মনে পড়াইছিলাম, মনে আছে? হ্যাঁ, ফার্স্ট লেকচার একবার পড়াইছিলাম। তাহলে এটাকে আবার পড়াবো নাকি আমি আমার মতো পড়াবো কিছুক্ষণ? আচ্ছা, ঠিক আছে, আমি এগুলো একটু অল্প একটু করে পড়াই, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখাই, তারপরে আমি আমার মতো কিছু জিনিস পড়াবো, ঠিক আছে? ওকে, এখানে আমি অ্যালোটেশন, অ্যাসোনেন্স, কনসোনেন্স, পার্সনিফিকেশন এগুলো আমি জানি আপনারা পারেন, এগুলো সহজ। আমি কঠিনগুলো একটু দেখাই দিই, কঠিনগুলো মনে পড়াই দিই। অক্সিমোরন জিনিসটা আর হচ্ছে প্যারাডক্স জিনিসটা কাছাকাছি, কিন্তু পার্থক্যটা কোথায় একটু দেখাই দিই। দুইটাতেই বিপরীতার্থক আইডিয়া দেখায়, কিন্তু পার্থক্য কোথায়? অক্সিমোরনের পাশাপাশি দুইটা বসবে। ওয়াইজ ফুল, দেখেন দুইটা বিপরীত শব্দ পাশাপাশি বসছে। যদি দুইটা বিপরীত শব্দ পাশাপাশি বসে সেটা হচ্ছে অক্সিমোরন। আর যদি সমগ্র বাক্য যদি বিপরীতার্থক আইডিয়া হয় সেটা হচ্ছে প্যারাডক্স। উদাহরণস্বরূপ দেখেন, উদাহরণস্বরূপ আমি যদি বলি cowards die many times before their death, তাহলে এখন এখানে কি কোনো পাশাপাশি বিপরীতার্থক শব্দ আছে? মনে করেন লাইফ ডেথ এরকম কি আছে পাশাপাশি? না। আমি যদি বলতাম লাইফ ইন ডেথ, লাইফ ইন ডেথ, তাহলে এইটা হয়তো আপনার একটা, এইটা হয়তো আমার একটা অক্সিমোরন। কিন্তু এইখানে কি, এখানে কিন্তু আমি সেটা বলি নাই, আমি কিন্তু সমগ্র বাক্য জুড়ে একটা বিপরীতার্থক আইডিয়া দিচ্ছি, তাহলে সেটা হলো প্যারাডক্স। এবার কি বুঝা গেছে প্যারাডক্স আর অক্সিমোরনের পার্থক্য কোথায়? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ওকে, যদি এইভাবে না বুঝেন আরেকটা সংক্ষেপ উপায় আছে। প্যারাডক্সিক্যাল যে লাইনগুলো থাকে, প্যারাডক্সিক্যাল লাইনগুলো অ্যাপারেন্টলি পড়লে আপনি দেখবেন এতে কোনো লিটারাল মিনিং নাই। যেমন একজন মৃত্যুর আগে বারবার মরতে পারে না, এটা কি আক্ষরিকভাবে সম্ভব? রিয়েল লাইফে সম্ভব? রিয়েল লাইফে সম্ভব না। তাহলে এই ধরনের জিনিসগুলো হচ্ছে প্যারাডক্স। আর অক্সিমোরন হচ্ছে কি, অক্সিমোরনের রিয়েল লাইফের ইমপ্লিকেশন থাকলেও থাকতে পারে। যেমন ধরেন ফুল হচ্ছে একটা ক্যারেক্টার, যেমন ধরেন আগে রাজাদের ইয়াতে হচ্ছে ভার থাকতো, মনে আছে? রাজারা ইয়ার জন্য হচ্ছে বিনোদনের জন্য একটা ভার রাখতো, পাশে একটা বোকাশোকা একটা কারণে রাখতো। ওই বোকাশোকা লোকটা বোকাশোকা কথাবার্তা বলতো, এতে রাজা এবং মন্ত্রী পরিষদ সবার সাথে আনন্দ পাইতো। তখন তো এই ডিশ, ইন্টারনেট, ফেসবুক এসব ছিল না, যেমন গোপাল ভাঁড় এরকম। তো এখন একটা ভার কি ওয়াইজ হইতে পারে না? গোপাল ভাঁড়ের এরকম অনেক কাজ আছে না যেগুলো অনেক ওয়াইজ, জ্ঞানীর মতো কাজ করছে এরকম। তাহলে দেখেন এটার কিন্তু একটা লিটারাল মানে বাস্তবিক ইমপ্লিকেশন থাকলেও থাকতে পারে, কিন্তু এটার কোনো বাস্তবিক ইমপ্লিকেশনস নাই, বরং এটাকে বুঝতে হলে আপনাকে ফিলোসফিক্যালি বুঝতে হবে। সো প্যারাডক্স অনেকটা এরকম, অক্সিমোরন অনেকটা এরকম। অক্সিমোরনের পাশাপাশি দুটো শব্দ বসবে। আর হচ্ছে প্যারাডক্স হচ্ছে সমগ্র বাক্য জুড়ে থাকে। এই হচ্ছে এই জায়গায় একটা কনফিউশন হয় অনেকে, আমি সেটা দেখাই দিলাম যে টাওয়ার্স ডাই মেনি টাইম ফর এটা হচ্ছে। ওকে, তারপরে চলে যে সনেট। সনেট কি আমি জানি আপনারা জানেন, সনেট কি আমি আর কথা বলবো না, শুধু সনেটিক একটা কথা বলবো। সনেটের অরিজিন হয়েছে ইতালিতে, এটা একটু জেনে রাখেন কাহিনীটা। সনেটের অরিজিন কোথায়? ইতালিতে। এখন কথা হচ্ছে ইংল্যান্ডে বা ইংরেজি সাহিত্যে সনেটের প্রবর্তক কে? মূল সনেটের প্রবর্তক পেট্রার্ক, ইতালিতে। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজি সাহিত্যে সনেটের প্রবর্তক হচ্ছে ওয়াট এন্ড সারে। আমার বানানটা খেয়াল নাই, কিন্তু মোটামুটি ওয়াট একজন ব্যক্তি, সারে আরেকজন ব্যক্তি। এই দুজন ব্যক্তি হচ্ছে ইংরেজি সাহিত্যে সনেটের প্রবর্তক করে। ইংরেজি সাহিত্যের বিখ্যাত সনেটারদের একজন হচ্ছে শেক্সপিয়ার। শেক্সপিয়ারের কিন্তু অনেকগুলো সনেট আছে, এটা মাথায় রেখে। ওকে, বুঝে গেছে কথা? ওকে, এবার চলে যাই আমরা তারপরে। এবার এলিগরি কি? এলিগরি হচ্ছে রূপক। রূপকের মধ্যে কি, রূপকের কাহিনীটা কি থাকে? থাকে একটা জিনিস, কিন্তু এতে বোঝায় আরেকটা জিনিস। রূপক এবং সিম্বলিজম অনেক কাছাকাছি বিষয়। ওই যে আমি আপনাদের একটু আগে এক্সাম্পল দিতেছিলাম, যে ধরেন আপনি যে ধরেন একটা লোক হচ্ছে একটা তিমি মাছকে মারবে, এবং তিমি মাছ এখানে খালি তিমি মাছ না, তিমি মাছ হচ্ছে সমগ্র নেচারের এলিগরি। এবার বুঝছেন রূপক জিনিসটা কি? বিভিন্ন আপনারা এর আগে যখন স্কুল কলেজে বাংলা ফার্স্ট ফ্লোর পড়ছেন, ওখানে গল্পের মধ্যে রূপকার্থে ছিল যে রূপকার্থে অমুকটা ব্যাখ্যা করো, তমুকটা ব্যাখ্যা করো। ওই রূপক যে জিনিসটাকে বলি সেটাই হচ্ছে এলিগরি। আমি বাংলা পাশে লিখে দিই রূপক, ঠিক আছে? এই মন রূপ মাঝি, মন মাঝি কি সমাস? মেটাফোর, মেটাফোর আসলে ঠিক রূপক না, মেটাফোর হচ্ছে মেটাফোর অ্যাকচুয়ালি ঠিক মেটাফোরকে আমরা ঠিক এভাবে রূপক বলতে পারি। অ্যালেগরি হচ্ছে রূপ, মেটাফোর কিন্তু রূপক। সিমিলিয়ার মেটাফোরের মধ্যে পার্থক্য কি? সিমিলিয়ার মেটাফোরের মধ্যে পার্থক্য হচ্ছে এরকম যে মাই লাইফ ইজ এ রেড রোজ, আরেকটা হচ্ছে মাই লাইফ ইজ লাইক এ রেড রোজ। এইখানে আমি আমার জীবনকে একটা লাল গোলাপের সাথে তুলনা করছি, কিন্তু লাইক শব্দটার উল্লেখ নাই। সো এটা হচ্ছে মেটাফোর। আর এইখানে লাইক শব্দটা উল্লেখ আছে, এরকম লাইক বা অ্যাজ শব্দটা যদি উল্লেখ থাকে তখন সেটা হয় সিমিলার। ওকে, বুঝা গেছে? সিমিলার মেটাফোর কি একই জিনিসই, শুধু অ্যাজ বা লাইক শব্দের উল্লেখ থাকলে সেটা সিমিলার হয়ে যায়, যদি উল্লেখ না থাকে তাহলে সেটা মেটাফোর। ওকে, তাহলে আমরা তারপর কে যাচ্ছি। ওকে, এই যে ঠিক আছে, এই যে লাইক এ রেড রোজ, অ্যাজ থাকতে পারে, অ্যাজ লাইক অ্যাজ বা অ্যাজ ইফ লাইক, এই ধরনের যদি থাকে
তাহলে সেটা হচ্ছে সিমিলি হয়। আচ্ছা, তারপরে চলে যায় ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স তো বলছিলাম যেই জায়গায় সমস্যাটা বাড়তে থাকে, বাড়তে হাইস্ট পয়েন্টে যায় পৌঁছায়, এরপরে আর সমস্যা নাই, এরপরে আস্তে আস্তে সমস্যার সমাধান শুরু হয়। এই যে সর্বোচ্চ চূড়া, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। যে জায়গায় সমস্যাটা সবচেয়ে বেশি, দ্যাটস কল্ড দ্য ক্লাইম্যাক্স। ওকে, এটাকেই কিন্তু শুনুন, বেসিক যেই ডেফিনিশন দিছিল, বেসিক পরীক্ষায় আসছিল, এটা বিশেষ পরীক্ষা আসছিল, হোয়াট ইজ ক্লাইম্যাক্স। ওখানে ছিল হোয়াট হ্যাপেন্স এট দ্য হাইট, এরকম ছিল না ডেফিনিশনটা? ওরা কিন্তু একটু ঘুরাই দিছিল ডেফিনিশনটা, হোয়াট হ্যাপেন্স এট দ্য হাইট, এইভাবে দিছিল কিন্তু ঘুরায়। এখন বুঝছেন এই হাইট জিনিসটা কি? এই যে হাইট, এই সর্বোচ্চ চূড়া হাইটে যেটা হয় সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। বুঝতে পারছি আমি কথাটা? এবং এই ডেফিনিশনটা কি, এটা কি বুঝছেন? বেসিক ডেফিনিশনটা কিভাবে আসছে বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। অনেকেই তখন দেখা যেত ক্লাইম্যাক্স পারতো, কিন্তু ওই অপশনটা দেখে না তারা বুঝে নাই হোয়াট হ্যাপেন্স এট দ্য হাইট বলতে আবার কি বুঝে। ওরা তো বুঝে যে মানে শেষ প্রান্ত এরকম, বা বুঝছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এইভাবে বুঝতো। কিন্তু এই ডেফিনিশন থেকে অনেকে সেভাবে বুঝতে পারেনি আসলে ক্লাইম্যাক্স থেকে। আসলে ক্লাইম্যাক্স হচ্ছে এটা। এন্টি ক্লাইম্যাক্স কি মনে আছে আপনাদের? সমস্যাটা বাড়তে সাডেন সলিউশন না হয়ে ঠাস করে বল করে। উদাহরণ দিয়ে বলছিলাম কি, মনে করেন আমি একটা দেখলাম যে, মনে করেন এরকম দেখলাম যে আমি ঘুমের মধ্যে একদিন দেখতেছি যে আমার জীবনে বিপদের শেষ নাই। ঠিক আছে, আমি একদিন দেখতেছি কি, আমি বর্ণনা করতেছি আপনার কাছে যে আমার জীবনে বিপদের শেষ নাই। এরকম বিপদ মনে করেন আমি দেখালাম, আমার জীবনে বিপদ একটা অংশ হচ্ছে, মনে করেন আমি দেখলাম আমার ফ্যামিলি মেম্বারের খুব বিভিন্ন ধরনের বিপদে আক্রান্ত হয়েছে, আমার বাড়িতে ভিলেন হামলা করছে। ঠিক আছে, ভিলেন হামলা করার পরে আমার জীবনে গিয়ে হচ্ছে মনে করেন একটা বিশাল, মনে করেন এক নারী আসছে, সেই নারী এসে কেলেঙ্কারি বাধাই দিয়ে গেছে। এখন আমি সবকিছু হারা বেকার রাস্তার মধ্যে পড়ে আছি। এরপরে লাইনে আমি এসে দেখলাম একটা সমস্যা বাড়াইতে একটা জায়গায় এসে বললাম, এমন সময় আমি ঘুম থেকে উঠলাম, মানে এতক্ষণ পর্যন্ত যা বর্ণনা হয়েছে সব রাবিশ, আমি কোনো সলিউশনের দিকে যাইনি, ঠাস করে আমি আপনাকে এটা ফল করাই দিচ্ছি। বলছি কি এটা আসলে কিসের জন্য? এটা হচ্ছে আপনার, আমি ঘুম থেকে উঠছি, স্বপ্নে দেখতেছি। তাহলে দেখেন এটা কোনো সলিউশনে যায়নি, কোনো কিছু করিনি, there is no solution, বরং it was a sudden fall। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার অ্যান্টি ক্লাইম্যাক্স। যেমন হচ্ছে আরেকটা উদাহরণ দিয়েছিলাম, কিসের, কোনটার উদাহরণ দিয়েছিলাম? যে বিখ্যাত অ্যান্টি ক্লাইম্যাক্সের উদাহরণ রেপ অফ দ্য ল। রেপ অফ দ্য লকে দেখা যায় শেষ পর্যন্ত এত বড় এপিক লিখছে, কিন্তু আসলে যুদ্ধ কি নিয়ে? যুদ্ধ হচ্ছে চুল নিয়ে। তো চুল নিয়ে যে যুদ্ধ করতেছে, এই চুলের যুদ্ধ সাথে, আর এই চুলের যুদ্ধের জন্য তো হাজার হাজার পেজ পড়ছি আমি এতক্ষণ বসে বসে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কাহিনী, এটা হচ্ছে একটা অ্যান্টি ক্লাইম্যাক্সের উদাহরণ। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো। আচ্ছা, এবার বলেন তো দেখি, এটা পারেন নাকি? এটা পারা উচিত সবার, সবার পারা উচিত। এখানে বলছে ওয়ার্ডস লাইক অথবা অ্যাজ ব্যবহার করে, ইউজিং দ্য ওয়ার্ড লাইক অন অ্যাজ না, এটা হবে অর অ্যাজ। হ্যাঁ, এখানে একটু ভুল করছে, অর অ্যাজ। 5 4 3 2 1 গো। রেজাল্ট শেয়ার করি। আপনারা 85% সঠিক উত্তর করেছেন, বাকি উত্তর করেছেন বুকিজুগি। এটা উত্তর কি হবে? লাইক অথবা অ্যাজ এর উল্লেখ থাকলে সেটা সিমিলি হয়। আচ্ছা, এপিক কি? এপিক তো বলছি মহাকাব্য। এখানে এপিকগুলোর নামগুলো সবসময় পড়বেন, এপিকের নাম অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এপিকগুলো দেখবেন, হ্যাঁ সবসময় এপিক পড়বেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি এপিক আছে, কোন এপিক কার লেখা, এপিকের নামগুলো দেখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যালাড কি? ব্যালাড মানে হচ্ছে গীতি কবিতা, যেটার মধ্যে গল্প থাকে, গল্প ইন কবিতা। আর মনে রাখবে ব্যালাড কি? সবচেয়ে সহজ ডেফিনিশন, গল্প ইন কবিতা। কবিতার মধ্যে যদি একটা গল্প থাকে তাহলে সেটা ব্যালাড। ঠিক আছে, যেমন কি স্যামুয়েল টলেজের রাইম অফ এনচেন্টমেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবেন एग्जांपल। তারপরে কি এলিজি হচ্ছে শোকগাথা কবিতা, মৃত্যুতে লেখা হয়, মৃত্যুতে লেখা। মোস্ট ইম্পর্টেন্ট কবিতা কি? মোস্ট ইম্পর্টেন্ট এলিজি হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এলিজি। ওকে, এটা মাথায় রেখে এটা আসতে পারে, এটা দুইবার আসছে বিসিএস, দুইবার আসছে। এটা ভবিষ্যতে আরেকবারও আসতে পারে, কোনো অসুবিধা নেই, এটা অনেক ইম্পর্টেন্ট নিয়ে বারবার আসার মতো। ঠিক আছে, আইরনি কি? আইরনি হচ্ছে বিদ্রুপ। বিদ্রুপ কিরকম? আমার মেজাজ খুব খারাপ, আপনি এসে বললেন ভাই কেমন আছেন, ইন মেমোরিয়াম কি এলিজি কিনা? জি রাজু ভাই, ইন মেমোরিয়াম একটা এলিজি। তো আমার খুব মেজাজ খারাপ, আপনি এসে আমাকে বললেন ভাই কেমন আছেন, আমি বললাম হ্যাঁ অনেক ভালো আছি। আসলে কি আমি ভালো আছি দিয়ে ভালো আছি বুঝাইছি? ভালো আছি দিয়ে ভালো আছি বুঝাই নেই। মেয়েরা সাধারণত এরকম প্রচুর আইরনি করে। হ্যাঁ, মেয়েদের কথার মধ্যে আপনি যদি আপনার মানে বউ বা আমার ভাবির সাথে যদি আপনি কথা বলতে যান, তাহলে দেখবেন আইরনি কারে বলে। ঠিক আছে, দেখবেন একটার পর একটা আইরনি। আপনি আইরনি বুঝতে পারলে খুবই ভালো, যদি আইরনি বুঝতে না পারেন তাহলে আপনার কপালে বিপদ আছে ভাই। ঠিক আছে, সো ছেলেদের মধ্যে যারা আইরনি বুঝতে পারে না তাদেরকে নানান ধরনের বিপদে পড়তে হয়। ওকে, সো এটা একটু মাথায় রেখেন, আইরনি খুব ইম্পর্টেন্ট। এই জন্য ছেলেরা খুব ভালো মতো আইরনি করবেন। মেয়েরা দেখবেন আইরনিটা পড়া মাত্র বুঝে গেছে। হ্যাঁ, মেয়েদের জন্য খুব বেশি বর্ণনা করে বুঝতে যায় না, একটু হিন্দি দিলে তারা বুঝে যায়। ঠিক আছে, যে কি শ্রাবণ বলেছেন বিয়ে করলে বোঝা যায়। হ্যাঁ, বিয়ে করলে আরো ভালো বুঝতে পারবেন। যারা আইরনি বুঝছেন না তারা দ্রুত বিয়ে করে ফেলেন, তাহলে আইরনি বুঝে যাবে। ওকে, আমি চলেছি তারপরে। এই হচ্ছে আপনার মোটামুটি এখানে বিগত বছর প্রশ্নগুলো আছে, এগুলো ক্লাসের, এগুলো অ্যানসার তো তাক দিয়েই দিব অবশ্যই। তার বাইরে আমি কয়েকটা কথা বলতে চাই। আমি এটার জন্য আপনাদের কাছ থেকে কয়েক মিনিট সময় নিতে চাই। ঠিক আছে, ইংলিশ লিটারেচারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে লিটারেচারের পড়া মনে রাখা যায় না। কে কোনটা লিখছে, কি লিখছে ভাই কিচ্ছু বোঝা যায় না, এগুলো মনে থাকে না, পড়ি ভুলে যাই। প্রথম তো দেখা যায় অনেকের নামই উচ্চারণ করতে সমস্যা। ঠিক আছে, সো কোন রাইটারের নাম কি কিভাবে উচ্চারণ মুখস্থ করতে দূরের কথা, মুখস্থ করতে উচ্চারণ করতে হবে নাকি? তো আমার একটা ফ্রেন্ড প্রথম আমরা ফার্স্ট ইয়ারে যখন পড়া শুরু করেছিলাম, তো তখন সে বলতেছে প্রাইড এন্ড প্রেজুডিস লিখেছেন জেন অস্টাইন, মুখস্থ করতেছে এরকম। তো অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে প্রাইড এন্ড প্রেজুডিস, আর লেখকের নাম হচ্ছে জেন অস্টিন। তো এরকম আর কি। তো উচ্চারণে অনেক সমস্যা আছে, এমন অনেক রাইটার আছে আমিও দেখে ফার্স্ট টাইম চিন্তা করে ফেলি নামের উচ্চারণ আসলে কি হবে বোঝা যায় না। এই ধরনের ক্ষেত্রে একটু ইউটিউব ঘাটাঘাটি করবেন। ইউটিউবে দেখবেন যে ওই বইয়ের রিভিউ দেওয়া থাকে বা রাইটার সম্পর্কে 2-3টা কথা বলা থাকে। সো এগুলো একটু দেখলে সাথে একটু ইন্টারনেটের হেল্প নিলে কাজে দেয়। এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো শেক্সপিয়ারটা একটু ভালো মতো পড়তে পারেন। কেন? আপনারা যারা মনে করেন
ইংলিশের স্টুডেন্ট না, মনে করেন আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, আপনি যদি ভাইবা বোর্ডে 2 লাইন শেক্সপিয়ার শোনাইতে পারেন, আই এম ডেফিনেটলি ফর শিওর সাদিক স্যারের বোর্ড মাস্ট ইমপ্রেস হয়ে যাবে। কারণ সাদিক স্যারের বোর্ড যদি নাই, তাহলে অন্যান্য এরকম আরো অনেক বোর্ড আছে যারা হচ্ছে কি দেখা যায় যে লিটারেচার খুবই লাইক করে, শেক্সপিয়ার নিয়ে কিছু কথা বললে, তারপরে হচ্ছে আপনার মানে যে কোনো কিছু অ্যানালজির মধ্যে ইংলিশ অ্যানালজি টানলে তারা খুব খুশি হয়, ইমপ্রেসড হয়। ঠিক আছে, এটা বিভিন্ন সভা সেমিনার কনফারেন্স অনেকেই দেখবেন যে দেখা যায় সায়েন্সের একটা কোনো কিছু এটা সাথে লিটারেচার কানেক্ট করে প্রেজেন্ট করছে লাইফে, তো তখন দেখা যায় এইভাবে করেও আপনি অনেক কিছু মনে রাখতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই এত কিছু মনে রাখবো কিভাবে, আপনি কিভাবে মনে রাখতেন আর কি বা করতেন, এটা একটা প্রশ্ন অনেকে আমাকে ক্লাসে করেন, ভাই আপনি কেমনে মনে রাখেন? আমি কিভাবে মনে রাখি, যদি আপনাদেরকে সত্যি কথাটা বলি ভাই, আমি বলতে বলতে মনে রাখি, অর্থাৎ কি ঢাকায় ঘুরে এসেছি, আমি যখন বুঝছি যে আমার এটা মনে রাখতে হবে, তখন আমি বেশি বেশি করে ওই জিনিস লিখতাম আর পড়তাম। পড়ার সাথে সাথে একটু একটু করে লিখলে আমার কাছে মনে হয় অনেক বেশি মনে থাকে। আর তার বাইরে হচ্ছে আমি গল্প জানি, ওই লেখকটা সম্পর্কে গল্প জানার চেষ্টা করি, ওই উপন্যাসটা লেখার সময় কোনো কনটেক্সট ছিল কিনা, উপন্যাসের পিছনে কোনো সিগনিফিকেন্ট কাহিনী ছিল কিনা, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলো যখন আমি এটার সাথে একটু অ্যাসোসিয়েট করে রাখি, তখন দেখা যায় আমার মনে থাকে। এই জন্য ক্লাসে আমি আপনাদেরকে সব ব্যাকগ্রাউন্ড স্টোরি বলতে পারিনি, কিন্তু ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে যখন যখন যেটা মনে হয়েছে যাচ্ছে এটা একটু বলে দিই, ওটা একটু বলে দিই, আমি কিন্তু আপনাদেরকে এই জন্য গল্প বলে দিতাম। ঠিক আছে, ওই যে আপনাদেরকে বললাম না যে আজকে যখন পড়াইতেছিলাম, নাম কি ডিএস লরেন্স পড়াইতেছিলাম, তখন যে বললাম না যে এই বেটা খুব রগরগে সাহিত্য রচনা করে। ঠিক আছে, বললাম না লেডি চ্যাটার্লিস লাভার পড়ানোর সময় বলে দিলাম না ব্যাকগ্রাউন্ড কাহিনী, এখন কিন্তু আপনি আর বলবেন না লেডি চ্যাটার্লিস লাভার ডিএইচ লরেন্সের লেখা। ঠিক আছে, হ্যাঁ, তো এরকম আর কি আপনারা এরকম ভাবে একটা সাথে যদি একটু কানেক্ট করতে পারেন, কারণ আপনাকে প্রশ্ন করা রেইনবো কার্ড লিখা, আপনি কোনোভাবেই মনে রাখতে পারতেছেন না রেইনবো কার্ড লিখা, আপনি ছোট করে একটু কানেক্ট করেন না, দেখেন রেইনবো কিসের প্রতীক বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন রেইনবো কিসের প্রতীক? হ্যাঁ, রেইনবো হচ্ছে সমকামিতার প্রতীক। এখন দেখেন তাহলে রেইনবো কার লিখা হবে আপনি বলেন? রেইনবো লিখলে কি তাহলে জোসেফ কনরাড লিখবে? রেইনবো লিখলে কে লিখবে? ওই একটা ব্যক্তি আছে পাগল ছাগল এইসব নিয়ে লিখে গেছে, সে কে? যে হচ্ছে কাপড় খুলে গাছের উপর একটা বসে ছিল, মনে আছে বলছিলাম ডিএস লরেন্স কাপড় কাপড় চোপড় খুলে গাছের উপর একটা বসে ছিল, এমন পাগল, এটা ডিএস লরেন্স লিখবে। এরকম আর কি, এরকম আপনি বিভিন্ন ফানি লজিক দিয়েও মনে করে করে বুঝায় বুঝাও মনে রাখতে পারবেন। এরকম এই ধরনের স্ট্র্যাটেজিকে বলে নেমনিক স্ট্র্যাটেজি, এটা আপনি আমি একা না, আরো অনেকেই ব্যবহার করে ধরনের নেমনিক স্ট্র্যাটেজি। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি আপনারা যদি আপনাদের কিউএনডি গুলো দেখি, কিউএনডিতে কি কি প্রশ্ন আছে, পূর্ণ প্রশ্ন করেছেন, আমি কোন ইউনিভার্সিটি থেকে পড়ছি, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি, who is the father of prose in English literature? Father of prose হিসেবে আমরা কার কথা বলেন তো? এটা তো পড়াইছিলাম মনে হয়, বলেন তো কে, কার মনে আছে দেখি? আপনি যদি ইয়া সার্চ করেন, কি বলে নাম কি জানি, ইন্টারনেট সার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সুন্দর মতো নাম দেওয়া আছে, টাইমডেল না এরকম নামক কি যেন একটা ব্যক্তি, কিন্তু আসলে আমরা হচ্ছে এটাকে ধরি কিং আলফ্রেড কে ধরি। ঠিক আছে, কিং আলফ্রেড কে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ। ওকে, আচ্ছা, তারপরে আর কি বলেন? যদি কিং আলফ্রেড অপশনের মধ্যে না থাকে, যদি হচ্ছে আপনার ইয়া থাকে, ওটাকে কি বলে জানো, ফ্রান্সিস বেকন থাকে, তাহলে সেক্ষেত্রে ফ্রান্সিস বেকন দাগ দিয়ে আসবে। আচ্ছা, গেল প্রশ্ন হচ্ছে আমি কোন ক্যাডারে আছি? আমি কোনো ক্যাডারে নাই, আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই। আচ্ছা, হ্যাঁ, ওয়াইক্লিফ অফ ফাদার, এখানে এগুলো আসলে কোনো ফিক্স কিছু নাই, বুঝছেন? ওয়াইক্লিফ, কিং আলফ্রেড আর ইয়ার মধ্যে যে কোনো একজন থাকবে অপশনে, বেকনের মধ্যে যে কোনো একজন থাকবে, যে থাকবে ওরে থাকবে। ওকে, এই টেইল অফ টাফ কার লিখা বলেন? কার লিখা? জনাথন সুইফটের লিখা। ঠিক আছে, জনাথন সুইফট। যদি টেইল অফ টাফ আসে সুন্দর মতো জনাথন সুইফট ডাক দিবেন। আমাকে একটু দেখতে চান, আমার চেহারা ভাই ভালো না, এই জন্য চেহারা দেখাই না, বুঝছেন? চেহারা দেখালে সবাই পালা যাবে এই জন্য। ঠিক আছে, আচ্ছা, আমি আর 2 মিনিট ভাইয়া ইয়ার ভাইয়ের কাছে একটু ফ্লোটা দিই, ভাইয়া কিছু বলেন কিনা? ভাইয়া আলফাত ভাই, আপনি কিছু বলতে চান নাকি? আপনার একটু শেয়ার করেন। আপনাকে আসসালামু আলাইকুম। জি ভাই, ভাই প্লিজ কন্টিনিউ। ভাইয়া, স্টুডেন্ট তো সব আপনার পাগল, আমার কথা শুনে মজা পাবে বলে মনে হচ্ছে না। না না, আপনি বলেন ভালো হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা এখানে ভাই এখানে একটা আপনাকে একটু ইন্ট্রোডিউস করে দিই। আচ্ছা, আরাফাত ভাই আছেন, আরাফাত ভাই 38 থেকে ক্যাডার, এবং হচ্ছে আমি যতদূর জানি ভাইয়া কিন্তু মানে না, মানে লিটারেচার স্টুডেন্ট না। সো উনি একজন লিটারেচার স্টুডেন্ট না হয়েও কিভাবে ইংলিশ লিটারেচার ভালো করছেন, এই ব্যাপারে টিপস আপনার ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। আমি ইংলিশের লিটারেচার স্টুডেন্ট ছিলাম, অনেক কিছু হয়তো আগে থেকে জানতাম, আপনারা অনেকেই কিন্তু মানে এখানে যারা বেশি ভাই আপনারা কেউ কিন্তু লিটারেচার স্টুডেন্ট না। সো আপনারা টিপস দিতে পারেন ভাইয়ের কাছ থেকে, ভাই অ্যাকচুয়ালি কিভাবে এত ভালো করছে। ভাই প্লিজ। যেটা অনেস্ট কনফিউশন, এটা হচ্ছে আমি আসলে আপনাদের যে পরিমাণ লিটারেচার জানেন তার সম্ভবত 100 ভাগের 1 ভাগ জানি না। আমি লিটারেচার কোর্সে ফ্রিলি পাস করার জন্য। সো আজকের ক্লাস নিয়ে যদি আমি বলি, আজকের ক্লাসে হচ্ছে আপনারা যত কিছু কন্টেন্ট পড়ানো হয়েছে তাতে মিনিমাম 3 এবং ম্যাক্সিমাম 5 থেকে 6 মার্কসের মধ্যে কোশ্চেন রিয়েল এক্সামে পাবেন। যেমন ভাইয়া 3টা রাইটারের উপরে অনেক বেশি জোর দিয়েছেন আজকে, এলিয়ট, ইয়েটস আর হচ্ছে জিবি শ। এই 3টা রাইটার আপনারা একটু ভালোভাবে দেখেন, মানে যারা পার্টিকুলার তারাও যাতে এই 3টা কমপ্লিট করেনি। আর এর পাশাপাশি যে লিটারারি টার্মস গুলো আছে এগুলো থেকেও আপনারা কোশ্চেন পাবেন, মাস্ট, এটুকু শিওর। সো ভাইয়া তো অনেক মজা করে ক্লাস দিচ্ছে, আমি আসলে অনেক বেশি এনজয় করছি। তো এর বেশি আসলে আমার কিছু বলার নেই, আমি আই ওয়াজ মেসমারাইজড। ভাইয়া অনেক মজা করে পড়াইছে, এবং আমি দেখলাম অনেকে তো কমপ্লিমেন্ট দিয়ে পাই। সো একজন ইনস্ট্রাক্টর হিসেবে এর থেকে বেশি তো আসলে মানে পাবার কিছু নাই, এত বেশি। তো থ্যাংক ইউ ভাইয়া।
ওকে ভাই, আপনার কথা শুনে আমি মানে অনেক বেশি আবেগাপ্লুত হলাম। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, যাই হোক, এই আর কি। তাহলে আমরা কি শেষ করতে পারি নাকি আজকে, বলেন? কিছু লাস্ট ক্লাস যেহেতু আপনাদের, জি জি, করতে চাচ্ছে, কিছু স্টুডেন্ট সম্ভবত হ্যান্ড রেজ করছে, Okay. আপনি চাইলে আনসার করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিছু হ্যান্ড রেজ অ্যাটেন্ড করি, দেখি কে আছেন, কে অ্যাটেন্ড করছেন। আসিফ হ্যান্ড রেজ করেছেন, আনমিউট করে আপনার প্রশ্ন করতেন। প্রশ্ন ছাড়াও আপনাদের যদি কোনো আমাদের প্রোগ্রাম সম্পর্কে কোনো অভিযোগ, মতামত, প্রতিবাদ কোনো কিছু থাকে, সেটাও আপনারা জানাতে পারেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, আমার শোনা যাচ্ছে? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে স্যামুয়েল টেইলর কোলেরিজ ওনার একটা কথাতে আমি বইতে পড়ছি যে কিডস কে সম্পর্কে উনি বলছেন যে কিডস ওয়াজ এ গ্রিক। এই কোডটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, মানে পজিটিভ বা নেগেটিভ আমি কিছু আসলে বুঝতে পারতেছি না। ভাইয়া যদি এই ব্যাপারে কিছু বলতেন। এইটা পজিটিভ নেগেটিভের কিছু না, এগুলা পজিটিভ বা নেগেটিভ কোনো কিছুই না। এগুলা বিভিন্ন ধরনের কোলেরিজ হচ্ছে অনেক রকম মন্তব্য করছে, বুঝছেন। আর কন্টেম্পোরারি কবিদের মধ্যে একজন সম্পর্কে আরেকজনের কথাই বলে, একটা কথা বললেই যে ওটা একটা অ্যানালিসিস থাকবে কিংবা হচ্ছে ইয়া থাকবে, এরকম কোনো কথা নেই। তারপরেও কিডসের লেখার মধ্যে হচ্ছে গ্রিক লিটারেচারের প্রভাব আছে, বুঝছেন। এটা হচ্ছে একটা বিষয়। এবং কিডসের কিছু কিছু লেখা এরকম, মানে ধরেন কোলেরিজ যে ধরনের যেভাবে রোমান্টিসিজমকে দেখতেন, কিডস পুরোপুরি আবার সেইভাবে দেখেন না, কথা বুঝছেন। সো কিডসের পয়েন্ট অফ ভিউ এবং ধরেন কোলেরিজের পয়েন্ট অফ ভিউ আলাদা। যেমন কিডসের একটা বিখ্যাত কবিতা আছে, ওড অনেক গ্রেসিয়ান আর্ট, আপনি মনে হয় দেখছেন। এই একটা কবিতার জন্য তার আবার অনেকে একটু সমালোচনা করে, এরকম আর কি ব্যাপার আছে। ঠিক আছে, সবকিছু বললেই একটা জিনিস যে ধরে রাখতে হবে এরকম না। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আপনারা যারা অনেক অনেক ভালো ভালো কথা লিখেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। চ্যাট বক্সে আপনারা অনেক ভালো ভালো কথা লিখেছেন। আপনাদের এই কথাগুলো আমাকে অনেক উৎসাহ দিবে সামনের দিনে যারা স্টুডেন্ট হবে আমাদের, তাদেরকে আরো বেটার সার্ভিস দেওয়ার জন্য। আমি সবসময় কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টে বিশ্বাস করি এবং আপনারা একটু আমার জন্য দোয়া করেন যেন আমি দিন দিন আরো ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, আর আপনাদের জন্য একটা ঘোষণা, সেটা হচ্ছে আপনাদের কিন্তু আগামীকাল আবার ক্লাস আছে। অর্থাৎ আপনাদের এখন থেকে সপ্তাহে 5 দিন ক্লাস হবে। আপনাদের সংশোধিত রুটিন ওয়েবসাইটে আপলোড করে দেওয়া আছে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। সপ্তাহে 3 দিন ছিল, সেখানে সপ্তাহে 5 দিন ক্লাস হবে। ঠিক এক্সামও তাই, এক্সামও সপ্তাহে 5টা হবে। মানে অর্থাৎ আপনাদের ইয়াটা বেড়ে গেল, কারণ আপনাদের এই সেপ্টেম্বরের মধ্যে ক্লাসটা শেষ করতে হবে। অক্টোবর থেকে আমরা মডেল টেস্ট এবং যে প্রিপারেশন বুকের উপরে যে ক্লাসগুলো দেওয়ার কথা ছিল 12টা, এগুলো আমরা অক্টোবর মাসে দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শেষ করে দিলাম তাহলে। ঠিক আছে ভাইয়া, ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কি? ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, আপনার ভাই। শুনতে পাচ্ছি। জি জি ভাই, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। জি থ্যাংক ইউ। ভাইয়া, ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। ভাই, আমরা কিছু কোশ্চেন আনসার নিয়ে, আজকে মনে হয় আমাদের লিটারেচার লাস্ট ক্লাস প্রবলি, রাইট? যদি লিটারেচারের লাস্ট ক্লাস হয়ে থাকে তাহলে আমরা একটু কিছু কোশ্চেন আনসার নিয়ে ওনাদের কি ধরনের কি হয়েছে রিভিউ এবং সামথিং। ওকে, মোহাম্মদ হুসাইন ভাই বলছেন শোনা যাচ্ছে না। হুসাইন ভাই, সবাই আমাকে শুনতে পাচ্ছে? আপনি একটু আপনার ডিভাইসের কানেকশনটা চেক করে দেখেন। ওকে, আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা একটু হ্যান্ড রেজ করেন। আপনাদের কার কোনো প্রশ্ন, সাবজেক্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বা বিসিএস পিডি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেজ করেন, আমরা একে একে আপনাদের কোশ্চেনগুলোর অ্যানসার। আবুল কালাম কোশ্চেন করতে পারেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আবুল কালাম ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনি আপনার প্রশ্নটা করেন। তো ভাইয়া, আমাদের ওই মডেল টেস্টটা কবে থেকে শুরু হবে? ক্লাস শেষ হয়েছে নাকি? মডেল টেস্ট অক্টোবরের প্রথম 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। মডেল টেস্ট কয়টা হবে ভাইয়া? হ্যাঁ, মডেল টেস্ট কয়টা ভাইয়া? মডেল টেস্ট আপনাদের রুটিনের একদম প্রথমেই দেখেন সব দেয়া আছে, কয়টা মডেল টেস্ট হবে, কয়টা কি হবে, সব দেয়া আছে, ডিটেইল দেয়া আছে। বুঝতে পারছেন? ভাই ঠিক আছে, আমি তো ওই শেষ দিকে বলতে হচ্ছে না। হ্যাঁ, আপনি বুঝতে পারি না। দেখেন রুটিনটা দেখেন, ডিটেইল পাবেন। রুটিনের শুরুতে দেয়া আছে সব। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আর কার কোনো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেজ করেন। হারিয়া কোশ্চেন করতে পারেন? আরে আপু, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা করেন। আরে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা করেন। যদি জয়েন উইথ অডিও না দিয়ে থাকেন তাহলে জয়েন উইথ অডিও চেপে নেন। শুনতে পাচ্ছেন না? তাহলে আমরা শুরু করে দিই ভাই, আমরা শেষে যে কোশ্চেন আনসার নিই।
লাস্ট একটা কোশ্চেন আনসার আরেকজন ইনভেস্ট করেছেন, এটা অ্যাটেন্ড করি। সজীব, আপনাকে পারমিশন দেওয়া, আনমিউট করে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। ভাইয়া মানে হচ্ছে কি শেক্সপিয়র থেকে মানে একটু বেশি প্রয়োজনীয় লেসনগুলো যদি একটু বলতেন, যেগুলো পড়লে ভালো হবে। শেক্সপিয়ার থেকে পড়বেন হচ্ছে শেক্সপিয়ারের কোন নাটকগুলো ট্র্যাজেডি, কোন নাটকগুলো কমেডি, ঠিক আছে? এটা হলো প্রথম পার্ট। হ্যাঁ, এটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে। এইগুলো হচ্ছে ব্যক্তির নামে, তার সবগুলো ট্র্যাজেডি। যেমন ধরেন ম্যাকবেথ একটা ব্যক্তির নাম, হ্যামলেট ব্যক্তির নাম, তারপরে ধরেন কিং লিয়ার ব্যক্তির নাম, এরকম তারপরে ধরেন জুলিয়াস সিজার ব্যক্তির নাম, এগুলো সব হচ্ছে আপনার ট্র্যাজেডি। এবার হচ্ছে কিছু নাটক আছে না সজীব ভাই, অ্যাজ ইউ লাইক ইট, মিডসামার্স নাইট ড্রিম, এগুলো কিন্তু কোনো ব্যক্তির নাম না, এগুলো সব হচ্ছে কমেডি, ঠিক আছে? এই ধরনের নাম যেগুলো আছে এগুলো সব কমেডি। এরপরে কি ধরেন আপনার যেমন ধরেন আরেকটা এক শব্দের নাম ধরেন টেম্পেস্ট। টেম্পেস্ট হচ্ছে শেক্সপিয়ারের লাস্ট লেখা, শেক্সপিয়ারের রচিত সর্বশেষ নাটক, এটাকে বলা হয় শেক্সপিয়ারের সোয়ান সং। তাহলে টেম্পেস্ট কি আপনার কি মনে হয়, ট্র্যাজেডি হবে না কমেডি হবে? টেম্পেস্ট কি কোনো ব্যক্তির নাম? কোনো ব্যক্তির নাম না, টেম্পেস্ট হচ্ছে কি কমেডি হবে, ঠিক আছে? তার বাইরে দেখবেন একটা হেনরি সিরিজ আছে, এই হেনরি সিরিজ গুলো সবগুলো হচ্ছে হিস্টোরিক্যাল প্লে, ঐতিহাসিক নাটক, ঠিক আছে? রাজাদের জীবনের উপর ভিত্তি করে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আপনার গেল শেক্সপিয়ারের ট্র্যাজেডি এবং কমেডির ব্যাপার। আচ্ছা, এরপরে শেক্সপিয়ার থেকে দেখতে হবে কি ইম্পর্টেন্ট কিছু নাটক আছে, খুবই গুরুত্বপূর্ণ নাটকগুলোর মধ্যে আছে হচ্ছে হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, অ্যাজ ইউ লাইক ইট, মেজার ফর মেজার। এই পাঁচটার সবার প্রথম আপনার হচ্ছে ক্যারেক্টার, কোন ক্যারেক্টারটা কোথায় আছে, ডেসডেমোনা কোনটাতে, ওথেলো আছে, সরি ওথেলো দেখতে হবে। ওথেলোতে মনে ডেসডেমোনা কোথায় আছে, রুমালকে কাকে ছিল, তারপরে ধরেন হ্যামলেট নাটকে হ্যামলেটের নায়িকার নাম কি ছিল, তারপরে হচ্ছে এই ধরনের কিছু বিষয়, ঠিক আছে? থ্রি উইচেস কোন ক্যারেক্টার, কোন নাটকের থ্রি উইচেস ছিল হচ্ছে আপনার ম্যাকবেথে। এই ধরনের কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো বিভিন্ন পরীক্ষাতে ঘুরে ফিরে বারবার আসে, এগুলো সবার আগে শর্ট নোট করে মুখস্থ করবেন। এটা দেখার পরে শেক্সপিয়ার তার জীবদ্দশায় কিছু সনেট লিখেছেন, তো সনেটগুলো তার তিনি কোনো নামকরণ করেননি, এই জন্য শেক্সপিয়ারের সনেটগুলোকে দুইভাবে অ্যাড্রেস করা হয়, আইদার নাম্বার দিয়ে, ধরেন সনেট 17, সনেট 152, এরকম আর কি, বুঝছেন? জি, সনেট 117 এরকম বিভিন্ন নামকরণ করা হয়। এখন যদি একটা কোশ্চেন করে সনেট 17 কার লেখা, আমরা যেটা আনসার করতে পারি এটা শেক্সপিয়ারের লেখা, এটা গেল। তার বাইরে কি এই সনেটগুলো এইভাবে ছাড়াও কোন কোন সনেট যেগুলো বেশি ফেমাস, এগুলো আবার তার প্রথম লাইন দিয়ে হচ্ছে আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে খুব বেশি ফেমাস 3-4টা সনেটের বড় প্রথম লাইনটা দেখে রাখতে পারেন, ঠিক আছে? এইটা মোটামুটি দেখা হয়ে গেলে বিগত বছরের প্রশ্নগুলো খালি সলভ করবেন, আশা করি এর মধ্যে সব কমন পাবেন। আই হোপ সো। ধন্যবাদ। বলতে পারবো না, কিন্তু শেক্সপিয়ার থেকে 3টা প্রশ্ন আছে, আপনি অন্তত মিনিমাম 2টা পারবেন, দ্যাটস হোয়াট আই ক্যান গ্যারান্টি। ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকেই দেখলাম যে ইনবক্সে লিখছেন যে ভাইয়া মনে থাকে না, কিভাবে পড়বো, ইম্পর্টেন্ট রাইটার কি? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে ক্লাসে শেষে কথা বলে আজকে আমরাও এগুলো নিয়ে কথা বলতাম। শুরুতে আপনাদের জাস্ট প্রশ্নগুলো এবং কোয়েরিগুলো দেখতে চাচ্ছিলাম যে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে, কি ধরনের কি ব্যাপার স্যাপার। তো তারপরে এগুলো নিয়ে ইনশাআল্লাহ ক্লাসে শেষে একটা কথা বলবো, একটু রিমাইন্ডার দিয়ে দিন, ঠিক আছে? যে কিছু জিনিসগুলো বলবো, ঠিক আছে? সো তাহলে আজকে ক্লাসটাকে শুরু করে আগে মডার্নিস্টটা পড়াইনি, তারপরে আসি। হ্যাঁ, এগুলো সবার শেষে গিয়ে আলোচনা করব, ওকে? ইনশাআল্লাহ আপনারা আমাকে বললেন যে সবগুলো শেষে একটা সাম আপ করে দিতে, আমি ইনশাআল্লাহ সবগুলো শেষে একটা সাম আপ করে দিব। তো আজকে আমাদের লিটারেচারের শেষ ক্লাস, এটা হচ্ছে ইংরেজি সাহিত্য 6 মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড, এবং তার সাথে কিছু লিটারেরি টার্মস সেগুলো নিয়ে হচ্ছে কথা বলা দরকার। এখন মডার্ন এবং পোস্ট মডার্নের মধ্যে শুরুতে আমি সিলেবাসটা কমাই দিই, আপনারা পোস্ট মডার্ন করবেন না, পোস্ট মডার্ন বাদ। পোস্ট মডার্ন কেন বাদ আমি বলি, এখন পর্যন্ত বিসিএস পোস্ট মডার্ন থেকে কোনো প্রশ্ন আসেনি, এটা হলো ফার্স্ট অফ অল, প্রথম কথা। দ্বিতীয়ত পোস্ট মডার্নের কোনো সিলেবাস নেই। পোস্ট মডার্ন মানে হচ্ছে গতকাল পর্যন্ত যে লেখক লিখেছেন সেটাও পোস্ট মডার্নের ভিতরে অন্তর্ভুক্ত, কাজে এই জিনিস পড়া শেষ করা সম্ভব না এবং এই জিনিস থেকে প্রশ্ন আসেও না। তাই পোস্ট মডার্নে অনেক বইতে আমি দেখেছি বাজারের বইগুলোতে পোস্ট মডার্নের জন্য অনেক বড় বড় মোটা মোটা পাতা ভরে রাখছে, দরকার নাই পোস্ট মডার্ন থেকে চাপ নেওয়ার, ঠিক আছে? সো পোস্ট মডার্ন বাদ। সিলেবাস এইখানেই আমাদের মানে টোটাল ইংলিশ লিটারেচারের সিলেবাসের হাফ হচ্ছে পোস্ট মডার্ন। তাহলে এখন চিন্তা করেন যে সবগুলা যুগ মিলায় যদি হাফ হয়, পোস্ট মডার্ন একাই হাফ, ঠিক আছে? যদি এরপরে বলেন যে ভাই একদম ছেড়ে দিব, এটা কেমন কথা? ঠিক আছে, যদি আপনি একদম ছাড়তে না চান, আপনি শুধু কয়েকজন রাইটার করবেন। কে কে? বাংলাদেশি কনটেক্সটে করবেন তো আমিনা আনাম, তার লিখিত বইগুলোর নাম কি কি? বাংলাদেশ থেকে ইংরেজি সাহিত্য আর কেউ রচনা করেন না বা করলেও এরকম সিগনিফিকেন্ট নাই। আর আছেন কাইসার হকসার, কাইসার হকসারের একটা ইয়ে আছে, কবিতা আছে, ওইটা, এই দুইটা শেষ। কাইসার হক, আমিনা আনাম, আর দরকার নেই। আর হচ্ছে এমনি যদি ওভারঅল যদি দেখেন, ওভারঅল দেখলে আপনি ইন্ডিয়ানের মধ্যে দেখতে পারেন অরুন্ধতী রায় দেখতে পারেন। অরুন্ধতী রায় ইম্পর্টেন্ট, অরুন্ধতী রায় অনেক মানে বর্তমান সময়ে খুব বেশ ভালো প্রতাপশালী লেখক। দ্যাটস ইট, আমি বলবো এর বাইরে আর দেখতে যাওয়ার দরকার নেই। কাইসার হক, অরুন্ধতী রায়, আমিনা আনাম, দ্যাটস ইট শেষ। আমিনা নামের বিশেষ করে যে গুড মুসলিম একটা বই আছে, ঠিক আছে? এগুলো আর কি, দ্যাটস ইট। আমরা আজকে মূলত ক্লাসে সময় দেব মডার্ন লিটারেচার উপরে। মডার্ন লিটারেচারের উপর থেকে প্রশ্ন থাকে, প্রত্যেক বিসিএস এ মডার্ন থেকে রেগুলার বেসিসে প্রশ্ন আসে এবং কিছু কিছু অংশ থাকে খুবই ইম্পর্টেন্ট। এই মডার্ন লিটারেচার বোঝার জন্য আমাদেরকে আসলে একটু সময় দিয়ে পড়তে হবে এবং কিছু কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে। মডার্ন লিটারেচারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, একটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। দুই রাজার নাম অনুযায়ী, যে রাজা যখন ক্ষমতায় ছিলেন সেই অনুযায়ী 1901 থেকে 1910 সাল পর্যন্ত হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, আর এরপরটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। 1939 এসে মডার্ন লিটারেচার শেষ। কেন বলতে পারবেন কেউ? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মার্ক, কারণ 1939 থেকে আবার হচ্ছে পোস্ট মডার্ন শুরু হয়েছে। এটা একটা কোশ্চেন। দ্য কোশ্চেন ইজ ওয়াই, বলতো